মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি একটা বিষয় আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে নিতে চাই। উত্তর জেলার কদমতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত খালাগাঙ্গের পর একটা গ্রাম পঞ্চায়েত, তার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের নির্দেশে গত 16 জুন প্রধান উপপ্রধান নির্বাচন হয় এবং তাদের যথারীতি শপথ বাক্য পাঠ হয়। প্রধান উপপ্রধান তারা নির্বাচিত সদস্য হিসাবে, প্রধান হিসাবে, উপপ্রধান হিসাবে সার্টিফিকেট পেয়েছেন। তো গত মার্চ মাসের 27 তারিখ থেকে আজকে পর্যন্ত ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ। তো আমরা এই বিষয়টাকে নিয়ে দপ্তরের যিনি অধিকর্তা ওনার সঙ্গে আমরা বিধায়ক টিম একটা চিঠি দিয়েছি, ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং দপ্তরের মাননীয় মন্ত্রী, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, ওনার সঙ্গেও ধর্মনগরে একটা পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিংয়ে গিয়েছিলেন। আমরা দুজন বিধায়ক ওনার সঙ্গে দেখা করে এটা চিঠি দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত সামনে শারদীয় দুর্গাপূজা উৎসব, আজকে 6 মাস থেকে পঞ্চায়েতের সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ। কিন্তু দপ্তর থেকে যে গেজেট নোটিফিকেশন, যেটা বিডিও সাহেব বা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার হওয়ার কথা, এখন পর্যন্ত এটা দেওয়া হচ্ছে না কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিষয়টা জানতে চাই। শপথ নিবে না নিবে এই ব্যাপারটা অ্যাসেম্বলির মুখ্যমন্ত্রী বলবে। নজরে নিয়েছে, ঠিক আছে, নজরে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই কি, আরে আউট অফ অ্যাসেম্বলি যান না, পঞ্চায়েত মন্ত্রী আছে, ঠিক আছে, মাননীয় মন্ত্রী আছে, তো তখন এটা অ্যাসেম্বলির মধ্যে এটা আলোচনার বিষয় না। এ নজরে শুধুমাত্র অ্যাসেম্বলির মধ্যে নজর তো দেখছি, অন্তত নজর নিবেন ওইখানে, তখন যে আউটসাইডে অ্যাসেম্বলি কেন টাইম নষ্ট করেন? নেক্সট ইয়ে করেন। ঠিক আছে, এগুলি অফিসিয়ালি দেখেন না, অফিসিয়ালি যোগাযোগ করতে পারেন, আপনার বিডিও আছেন, ডিএম আছেন, বিধানসভাতে আলোচনা না করলেও তো হয়। ডিএম আছেন, বিডিও সাহেব আছেন, আলাপ করতে পারেন আপনার। হ্যাঁ, আলাপ করেন। ও আমি তো ওইখানে আছি, আমি আলোচনা করব, দেখব হবে হবে না। একটা জিনিস আগে মিস্টেক হয়েছিল, একটু আমি এটা সংশোধন করছি। আগে আমরা বিজনেস অ্যাডভাইসারি কমিটির রিপোর্টের পরে একটা বাকি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ ইত্যাদি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত অভিনন্দনসূচক প্রস্তাবগুলি এই হাউস থেকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে আমি ঘোষণা করছি। Now the business before the house is laying a copy of the Tripura Registration 4th Amendment Rules 2025 on the table of the House. Sir. Now I request the Honorable Chief Minister to lay a copy of the above mentioned rules on the table of the House. Mr. Chairman, sir, I hereby give notice of my intention to lay a copy of the Tripura Registration 4th Amendment Rules 2025 as required Rule 2 of Tripura Registration Rules 1954 and under Section 69. Read with Section 16A and 32A of the Registration Act 1908 in bracket Central Act of 16 of 1908 on the table of the House. Now the business before the House is laying a copy each of the State Finances Audit Report, Report number 1 of 2025 of the Comptroller and Auditor General of India for the year 2023-24, and number 2, the Tripura State Goods and Services Tax Second Amendment Rules 2025 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Finance etc. departments to lay a copy each of the above mentioned audit report and rules on the table of the House. Honorable Chairman, sir, I beg to lay a copy of the State Finances Audit Report,
report number 1 of 2025 of the Comptroller and Auditor General of India for the year 2023-24 on the table of this August House. Honorable Chairman, sir, I beg to lay a copy of the Tripura State Goods and Services Tax, the Second Amendment Rules 2025 on the table of this August House. Now, the business before the House is laying a copy of the annual report of the Tripura State Electricity Corporation Limited for the year 2023-24 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Power etc. departments to lay a copy of the above mentioned annual report on the table of the House. Sir, I beg to lay the annual report of the Tripura State Electricity Corporation Limited for the year 23-24 on the table of the House. Now the business before the House is laying a copy of the annual report of the Tripura Compensatory Afforestation Fund Management and Planning Authority, Tripura CIMPA for the year 2020-21 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Forest etc. departments to lay a copy of the above mentioned annual report on the table of the House. Chairman, sir, I beg to lay on the table of the House the annual report of the state authority to be called the Tripura Compensatory Afforestation Fund Management and Planning Authority for the year 2020-21 as required under Rule 29 of Compensatory Afforestation Fund Act 2016. Honorable members are requested kindly to collect the copies of the rules, audit report and annual report from the notice office of the Tripura Legislative Assembly. Before you move to the legislative business, I would just simply like to draw the attention of the Honorable Chief Minister. Durga Puja আসন্ন আগরতলা শহরে একটা ভয়াবহ পরিস্থিতি, সবদিকে রাস্তাঘাট, ট্রেন নির্মাণের কাজ চলছে, বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, সম্পন্ন হয়নি, রাস্তাঘাটের অবস্থাও বেহাল। এগুলো দ্রুত সারাইয়ের জন্য আমি অনুরোধ করব এবং এবারকার যেন অবশ্যই উনি এই যে আমাদের যে ভেহিকেল যে পাস দুর্গাপুজো উপলক্ষে যে দেওয়া হয় এর মধ্যে প্রচণ্ড স্ট্রিক্টনেস এনে যতটুকু কম দেওয়া যায় সেটা উনি সুনিশ্চিত করবেন, আমার একটা প্রস্তাব থাকবে। থার্ড হবে দৃশ্য দূষণ থেকে যেন আমাদেরকে মুক্তি দেয়। প্রত্যেকটি পুজোর প্যান্ডেলে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় ফ্ল্যাক্সে 6 লাখ, বিভিন্ন পলিটিক্যাল লিডারদের ছবি বিশেষ করে সারা শহর এমনিতে দুর্গাপুজো উপলক্ষে অ্যাডভার্টাইজমেন্টে 6 লাখ। এর মধ্যে পুজোর সময় যখন বিভিন্ন পলিটিক্যাল লিডার্সদের, মন্ত্রীদের, বিধায়কদের ছবি ফ্ল্যাক্সের মাধ্যমে যখন করা হয়, it is very, very much hazardous. It is a non-biodegradable substance. আমরা ওই বিশ্ব পরিবেশ দিবসে আমরা সরকারি টাকা খরচা করে আমরা শপথ নিই, আমরা নানা কর্মসূচি করি, কিন্তু আমরাই এই পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। আমার একটা অনুরোধ থাকবে, লেট আস অল প্লেজ যে এই সমস্ত ফ্ল্যাক্স ট্যাক্সগুলো আমাদেরকে সবাই চেনে, মুখ্যমন্ত্রীকে কে না চেনে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কে না চেনে, আমাদের মাননীয় এক দায়িত্বপ্রাপ্ত স্পিকারকে কে না চেনে, কিংবা আমরা যারা এমএলএ মন্ত্রীরা আছে আমাদের কে না চেনে। আমাদের ফ্ল্যাক্স দিয়ে শুভেচ্ছা বার্তা না জানিয়ে আমরা টিভির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেই না, কিন্তু এই যে আমরা ফ্ল্যাক্স ছাপিয়ে এই যে বিভিন্ন জায়গায় লাগাচ্ছি, একটা তো হচ্ছে দৃশ্য দূষণ, আর প্লাস তার চেয়ে হচ্ছে পরিবেশটাকে আমরা শেষ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। ইউ আর ওয়াচিং রাইট নাও হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, and we are responsible for this devastating flood or a cloud burst or যেভাবে বলুক না কেন। আমার অনুরোধ থাকবে এই সমস্ত থেকে যেন আমরা সবাই বিরত থাকি এবং এই ফ্ল্যাক্সের
পলিটিক্স থেকে যেন আমরা বিরত থাকি, এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই হাউসের সকল সভ্যদের কাছে আমার একটা অনুরোধ থাকবে স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন সরকারি বিল উত্থাপন। সভার পরবর্তী কর্মসূচি হলো দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 9th Amendment Bill 2025, the Tripura Bill number 8 of 2025 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Chairman, sir, I beg to move for leave to introduce the Tripura State Goods and Services Tax, within bracket, 9th Amendment, Bill 2025, the Tripura Bill number 8 of 2025 on the table of this House. এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ইন্ট্রোডাকশন। The Tripura State Goods and Services Tax 9th Amendment Bill 2025, the Tripura Bill number 8 of 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন। ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে, আপনি যান। না না, যেটা বলে ক্লিয়ার বলে আবার বলে দেন। Chairman, sir, I beg to move for leave to introduce the Tripura State Goods and Services Tax, within bracket, 9th Amendment Bill 2025, the Tripura Bill number 8 of 2025 on the table of the House. এবার আমরা ভোটের কথা বললাম। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 9th Amendment Bill 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 8 of 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নাই মনে করছি, তারা সর্বসম্মতিক্রমে এই বিলটি গৃহীত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। Now legislative business, laying of a statement. Now the business before the House, laying of a statement relating to promulgation of the Tripura Janabishwa Amendment of Provisions Ordinance 2025, the Tripura Ordinance number 4 of 2025 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Industries and Commerce, etc. departments to lay a copy of the statement on the table of the House. Honorable Chairman, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Janavishwas Amendment of Provision Ordinance 2025, Tripura Ordinance number 4 of 2025, as recorded under Rule 115 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Thank you. Honorable members are requested to collect the copy of the statement relating to promulgation of the Tripura Janavishwas Amendment of Provisions Ordinance 2025, the Tripura Ordinance number 4 of 2025 from the notice office of the Tripura Legislative Assembly. সরকারি বিল উত্থাপন। সভার পরবর্তী কার্যসূচি হলো দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 14 অফ 2025 উত্থাপন। আমি এখন শিল্প বাণিজ্য ইত্যাদি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Chairman, sir, I hereby give notice of my intention to move for leaving to introduce the Tripura Janavishwas Amendment of Provision Bill 2025, Tripura Bill number 14 of 2025, to replace the Tripura Janavishwas Amendment of Provisions Ordinance 2025, Tripura Ordinance number 4 of 2025,
in the Tripura Legislative during the ensuing session of the Tripura Legislative Assembly. Thank you. এখন শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 14 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই সেহেতু এই বিলটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। সরকারি বিল উত্থাপন সভার পরবর্তী কার্যসূচি হল দ্য ফ্যাক্টরিজ ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 15 অফ 2025 উত্থাপন। আমি এখন শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Manya Chairman sir, notice of laying, I hereby give notice my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Shop and Establishment 7 Amendment Ordinance 2025, the Tripura Ordinance number 3 of 2025 as required under Article 213, bracket 2, bracket A of the Constitution of India, read with Rule 115 of Rules and Procedure and Conduct of the Business in the Tripura Legislative Assembly. It Manya Chairman sir, notice for introduction bill 15 of 2025. I hereby give notice of my intention to move the leave introduce the patent boilers. Tripura Second Amendment Bill 2025 Bill, Tripura Bill number 15 of 2025 during the contract ensuing session of the Tripura Legislative Assembly. এখন শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ফ্যাক্টরিজ ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 15 অফ 2025 এ সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই বিলটি সর্বসম্মতিক্রমে উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। Laying of a statement. Now the business before the House, laying of a statement relating to promulgation of Tripura Shops and Establishments 7 Amendment Ordinance 2025, the Tripura Ordinance number 3 of 2025 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Labour etc. departments to lay a copy of the statement on the table of the House. Manya Chairman sir, notice of laying, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Shop and Establishment 7 Amendment Ordinance 2025, the Tripura Ordinance number 3 of 2025 as required under Article 213, bracket 2, bracket A of the Constitution of India, read with Rules 115 of the Rules, Procedure and Conduct of the Business in the Tripura Legislative Assembly. Honorable members are requested to collect the copy of the statement relating to promulgation of the Tripura Shops and Establishments 7 Amendment Ordinance 2025, the Tripura Ordinance number 3 of 2025 from the notice office of the Tripura Legislative Assembly. সরকারি বিল উত্থাপন সভার পরবর্তী কর্মসূচি হলো the Tripura Shops and Establishments 7 Amendment Bill 2025, the Tripura Bill number 16 of 2025 উত্থাপন। আমি এখন শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Manya Chairman sir, notice of the introduce of the Tripura Shop and Establishment 7 Amendment Bill 2025, the Tripura Bill number 16 of 2025. I hereby give notice of the intention to move of leave introduce the Tripura Shop and Establishment 7 Amendment Bill 2025
the Tripura Bill number 16 of 2025 during the ensuing session in the Tripura Legislative Assembly. এখন শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট 7 অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 16 অফ 2025 এর সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, সেহেতু সর্বসম্মতিক্রমে বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। আমি সভাকে অবহিত করছি যে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা এবং মাননীয় সদস্য শ্রী গোপালচন্দ্র রায় শর্ট ডিউরেশন ডিসকাশন সংক্রান্ত দুটি পৃথক বিষয়বস্তুর উপর বিধানসভায় নোটিশ জমা দিয়েছেন। নোটিশ দুটি আমি যথাযথভাবে বিবেচনা করেছি, তবে যেহেতু বর্তমান অধিবেশন মাত্র 2 দিনের জন্য আহত হয়েছে, সেহেতু স্বাভাবিক কারণেই পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হলে একটির বেশি শর্ট ডিউরেশন ডিসকাশন নোটিশ গ্রহণ করতে আমি অসমর্থ হচ্ছি না। এই জন্য আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা কর্তৃক প্রদত্ত নোটিশটির গুরুত্ব বিবেচনা করে আগামী 23শে সেপ্টেম্বর 2025 তারিখে শর্ট ডিউরেশন ডিসকাশন নোটিশের উপরে এই হাউসে আলোচনা হবে বলে আমি ঘোষণা করছি। শর্ট টাইম ঠিকই আছে, ইউআর লয়ার, বাট আমারটাও ছিল কিসের জন্য? ড্রাগ। এটা সারা ত্রিপুরাতে ড্রাগ ইন্ডাস্ট্রি করে হয়ে গেছে, সুতরাং এটার উপর একটু নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। একটা দিয়েছেন ঠিকই আছে স্যার, একটু বাড়ালে কি, আধা ঘন্টা বাড়ালে কি হবে? মহাভারত শুদ্ধ হবে স্যার। আপনার এলাকাতেও দেখুন স্যার, সারা ত্রিপুরা রাজ্য কিন্তু ড্রাগ একটা সিটি সেন্টার হয়ে গেছে। গলিতে গলিতে বাহুবলী একটা সিনেমা হয়েছে, ড্রাগ বলির সমস্ত জায়গায় যাচ্ছে। সুতরাং এটার উপর স্যার কাইন্ডলি একটু দেখুন। যেভাবে আমাদের মানুষ পাঠিয়েছে কিছু বলার জন্য, বাস্তব জিনিস বলার জন্য, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, ড্রাগটা ডেঞ্জারাস। মুখ্যমন্ত্রী বারবার বলেন, সব রতনবাবুও মাথা নাড়ছেন, রতনবাবু বলেন ঠিক আছে, পরবর্তীকালে দেখা না যাবে। স্যার, পরবর্তীকালে কি হবে? আপনি আজকে এই চেয়ারে আছেন, 2 দিন আগে অনেকে ছিল, এটা আমি জানি না। আমার বক্তব্য হলো স্যার, ড্রাগ সম্বন্ধে কিছু আলোচনা হবে না গেল, আই উইল টেক ম্যাক্সিমাম 15 মিনিটস টাইম। আলোচনা হবে না সেটা বলা হচ্ছে না তো, না আলোচনা সময় কম। স্যার, আমি মাননীয় চেয়ারম্যান স্যার, আমি আপনাকে একটা কথা বলি, আপনি শিক্ষিত লোক, আপনি বুঝবেন। রমেশবাবুর টপিকটা থাকুক, আমি ইম্পর্টেন্ট দিয়েছেন, কিন্তু ড্রাগের উপর এটা আপনি কি করে এই করেন স্যার? আপনি তো তাইলে মুখ্যমন্ত্রীর এগেইনস্টে যাচ্ছেন, তাইলে আপনি প্রধানমন্ত্রীর এগেইনস্টে যাচ্ছেন। ঠিক আছে না স্যার, আপনি পুনরায় বিবেচনা করার জন্য আমি স্যার অনুরোধ করছি। আমরা টপিকের গুরুত্বটা বুঝে উপলব্ধি করে তো আপনি অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, আমরা কি জানতে পারি রঞ্জিত বাবু অ্যাকসেপ্ট করছেন? খুব ভালো। ওনার টপিকটা কি, বিষয় সাবস্টেন্সটা কি? ঠিক আছে, আমি বললাম তো পরবর্তীকালে দেখা হবে। আপনার এই বিষয়টা দেখবো আমরা, পরবর্তীকালে সেটা দেখা যাবে, আপনার মনে থাকবে, মনে থাকবে বলছি তো। আরে সুদীপ বাবু বলছেন ওই বিষয়টা কি, আপনার বিষয়টা বোধ হয় অনুপ্রবেশ বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, মাননীয় চেয়ারম্যান স্যার, আরে বিষয়টা কি? শুধু বিষয়টা হলো ত্রিপুরা রাজ্যের জনজাতি জনগণের সামগ্রিক উন্নয়ন লক্ষ্যে না, এটা না, এটা এটাই তো ঠিক আছে। রাজ্য সরকার এবং ত্রিপুরা মাথার রাজনৈতিক দলের মধ্যে ভালোই তো হয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়নে অগ্রগতি একদম কারেক্ট, উনি ঠিক চিন্তা করেছেন, অ্যাকসেপ্ট তো ঠিক করেছে। আরে আমার না, ঠিক আছে, ঠিক আছে, বসেন, পরবর্তী সময় দেখা যাবে এটা কবে, বলছি তো দেখব। এবার প্রাইভেট মেম্বার্স রেজলিউশন, সবার পরবর্তী কার্যসূচি হলো প্রাইভেট মেম্বার্স রেজলিউশন। আজকের কার্যসূচিতে 3টি প্রাইভেট মেম্বার্স রেজলিউশন আছে। প্রথম রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার। আমি এখন মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদারকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় চেয়ারম্যান সাহেব, এই বিধানসভায় প্রস্তাব করছে যে ঐতিহ্যবাহী
ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্রের অবকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার আরও বিশেষ কিছু প্রকল্প গ্রহণ করুক। আমাদের রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত বিষয়ের সঙ্গে পর্যটন বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা শুরু হয়েছে। মাননীয় চেয়ারম্যান স্যার, আপনারা অবগত আছেন 2018 সালের 9 মার্চ সমৃদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যে একটি প্রগতিশীল ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আবারও 2023 সালে 8ই মার্চ জনগণের আশীর্বাদ ও কেন্দ্রিক ইচ্ছায় দ্বিতীয়বারের জন্য এই সরকার পথ চলা শুরু করেছে, যার মূল আহ্বান উন্নত ত্রিপুরা ও সমৃদ্ধ ত্রিপুরা। বর্তমান সরকার অগ্রাধিকারের ক্ষেত্রগুলির মধ্যে পর্যটনকে অধিক গুরুত্ব দিয়েছে এবং পর্যটন শিল্পের উন্নয়নে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। এই প্রকল্পগুলি ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে। মাননীয় চেয়ারম্যান স্যার, প্রথমেই সরকার 100 দিনের উন্নয়নের রূপরেখা নির্ধারণ করেছিল। পরবর্তী সময়ে বার্ষিক কর্মপরিকল্পনা অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়। দ্বিতীয় পর্যায়ে উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা তৈরি করার লক্ষ্যে 2020 সালে ট্যুরিজম পলিসি 2020-25 গৃহীত হয়। আমাদের সরকারের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে সামনে রেখে সরকার প্রতিটি দপ্তরের ন্যায় পর্যটন দপ্তরকেও কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে, যে লক্ষ্যে দপ্তর এগিয়ে চলেছে। আমি প্রথমেই বলতে চাই, আধুনিক পর্যটনের সমস্ত উপকরণ ত্রিপুরায় রয়েছে। এ রাজ্যে রয়েছে অনুপম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, জলাশয়, নদ নদী, হাজার বছরের রাজাদের কীর্তি, ইতিহাস, ভাস্কর্য, প্রত্নতত্ত্বের অমূল্য সম্পদ, পুরাতত্ত্ব ঐতিহ্যমণ্ডিত মন্দির, মসজিদ, গির্জা এবং প্যাগোডা এবং দূষণমুক্ত পরিবেশ, যা পর্যটনের একটি অপরিহার্য শর্ত। তাকে ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা ত্রিপুরা পর্যটনের বার্তা ছড়িয়ে দিয়ে ত্রিপুরা পর্যটন বিশ্বের দরবারে আকর্ষণীয় করে তোলা ধরা সম্ভব হয়েছে। আমি আশা করছি ত্রিপুরা পর্যটন খুব নিকট ভবিষ্যতে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করবে। মাননীয় চেয়ারম্যান স্যার, কিন্তু আজকে ত্রিপুরা, আধুনিক ছোঁয়া তার পরতে পরতে এই আধুনিক ত্রিপুরাকে বর্তমান রাজ্য সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে অঙ্গীকারবদ্ধ। এই কারণে স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 51 পীঠের এক ত্রিপুরেশ্বর মন্দির, নীরমহল এবং ডুম্বু ও ছবিমুড়াকে সাজিয়ে তোলার লক্ষ্যে কাজ অনেকটা শেষ হয়েছে। ত্রিপুরেশ্বর মন্দিরের আনুষ্ঠানিক যে নতুনভাবে তৈরি করা হয়েছে তা আগামী 22 সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে সূচনা করা হবে বা জনগণের জন্য তুলে দেওয়া হচ্ছে। বিগত সরকার প্রতিটি ক্ষেত্রে আওয়াজ তুলত কেন্দ্রীয় বঞ্চনার কথা, কিন্তু একটি পরিসংখ্যানের মাধ্যমে আমি হাউজের কাছে তুলে ধরতে চাই। বিগত সরকারের আমলে পর্যটন দপ্তরে 2007-08 থেকে 2021-22 11-12 অর্থবর্ষে পর্যন্ত প্রায় 22 কোটি টাকা ফেরত দেওয়া হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রামীণ পর্যটন কেন্দ্র, সারাসীমা, হরিজলা, মলয়নগর তীর্থমুখ ইত্যাদি। সবচেয়ে পরিতাপের বিষয়, ক্ষয়গ্রস্ত 14 দেবতার মন্দির সংলগ্ন পর্যটন দপ্তরে পরিচালনাধীন রাজ্যের দ্বিতীয় মিউজিয়ামটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমান সরকার দ্রুত মিউজিয়ামটি মেরামত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে তা কাজ শুরু হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি ট্যুরিস্ট লজ, ট্যুরিস্ট কটেজ, ক্যাফেটেরিয়া, ইনফরমেশন সেন্টার দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল, ফলে পর্যটন শিল্প হিসাবে আত্মপ্রকাশ করতে পারেনি। রাজ্যের বর্তমান সরকার পর্যটন শিল্পকে অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট লজগুলিকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে, যার মধ্যে অন্যতম গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউস, সাগরিকা পর্যটন নিবাস, করবা ভিউ ট্যুরিজম লজ, এছাড়া নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে। সবচেয়ে পরিতাপের বিষয়, বিগত সরকারের আমলে ট্যুরিজম পলিসি গৃহীত হয়নি। বর্তমান সরকারের উদ্যোগে আমাদের ট্যুরিজম পলিসি গৃহীত হয়েছে। আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, এই রাজ্যে পর্যটন যে একটি গুরুত্বপূর্ণ শিল্প ছিল তা বিগত সরকারের বোধগম্য হয়নি, কারণ 1987 সালে পর্যটন শিল্প হিসাবে ঘোষণা পরও পর্যটন শিল্পের রূপে আত্মপ্রকাশ করেনি। শুধু তাই নয়, বিগত সরকার এই প্রাকৃতিক সৌন্দর্যগুলিকে কাজে লাগিয়ে পর্যটনকে ঢেলে সাজানোর জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেনি। এ সকল কারণে বিগত সরকারের আমলে পর্যটন ক্ষেত্র পিছিয়ে পড়েছিল।
যার ফলে রাজ্যের পর্যটন শিল্পের সম্ভাবনা যেমন মার খেয়েছে, তেমনি পর্যটন সম্পর্কিত ক্ষুদ্র শিল্প মাথা তুলে দাঁড়াতে পারেনি। মাননীয় চেয়ারম্যান স্যার, বর্তমানে আমাদের রাজ্যে পর্যটন আর নিছক বিনোদনের নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে চিহ্নিত হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এবং প্রত্যক্ষ পরোক্ষ পর্যটন বিশেষ ভূমিকা পালন করছে। আমি সংক্ষেপে বর্তমান সরকার আমলে কীভাবে পর্যটন বিকশিত হয়েছে তার একটি সাফল্য, অগ্রগতি এবং উন্নয়নের খতিয়ান আজকে সভায় তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে। রাজ্যের পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে প্রাকৃতিক পরিবেশ বান্ধব গন্তব্যস্থল পর্যটকদের আকৃষ্ট করার জন্য 11টি লগ হাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল, যার ইতিমধ্যে 41টি সম্পন্ন হয়েছে এবং এক্ষেত্রে এগুলি আমবাসায় 3টি, বরমুড়া ইউকো পার্কে 5টি, সিপাহীজলায় 5টি, টেপানিয়া ইউকো পার্কে 3টি, নারকেলকুঞ্জে 23টি, শালবাগানে 1টি, কুমলং ইউকো পার্কে 1টি লগ হাট, এছাড়াও ছবিমোড়া 10টি লগ হাট নির্মাণের কাজ শেষ হয়েছে। খুব সহজেই পর্যটকদের জন্য এগুলি চালু করা হবে। রাজ্যের কৃষ্টি সংস্কৃতি কেন্দ্র করে উজ্জন্ত প্রাসাদের লাইট অ্যান্ড সাউন্ড শো চালু করা হয়েছে। ইতিমধ্যেই এই পরিসরকে আরও প্রসারিত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিনোদনের অঙ্গ হিসাবে গত 7ই নভেম্বর 2024 আগরতলা জগন্নাথ দিঘিতে কৃষ্ণসাগরে লেজার শো চালু করা হয়, যা পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। পর্যটক পরিষেবা বাড়ানোর ক্ষেত্রে এবং দূর দূরান্ত অবস্থিত পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে ডুম্বুর হ্রদের নারকেলকুঞ্জে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে, যাতে দেশ বিদেশের পর্যটকদের ডুম্বুর জলাশয়ে নৈসর্গিক ভ্রমণ দ্রুত সম্পন্ন করতে পারেন। দেশীয় ও বিদেশি পর্যটকদের জলপথ ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে জলাশয় ও নদী কেন্দ্রিক পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে পর্যটকদের জলপথ ভ্রমণের স্বাচ্ছন্দ্য বোধ জন্য আধুনিক মোটর চালিত বোট দেওয়া হয়েছে ছবিমোড়া, মহারানী, লক্ষ্মীনারায়ণ দিঘি, রুদ্রসাগর এবং ডুম্বুর জলাশয়। এছাড়া পর্যটকদের বিনোদনের জন্য ডুম্বুর জলাশয় এবং লক্ষ্মীনারায়ণ দিঘিতে দ্রুতগামী ওয়াটার স্কুটার স্কি চালু করা হয়েছে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ভারত সরকারের পর্যটন দপ্তর কর্তৃক প্রসাদ প্রকল্পের মাধ্যমে রাজ্য পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে পরিকাঠামো উন্নয়নের শেষ হয়েছে। এটা আগামী 22 সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেটা আনুষ্ঠানিকভাবে জনগণের জন্য, পর্যটকদের জন্য তুলে দেওয়া হবে। এভাবে স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে আগরতলা, সিপাহীজলা, মেলাঘর, উদয়পুর, রমপুর, মন্দিরঘাট, তীর্থমুখ, নারকেলগুঞ্জ, ডুম্বুর, আমবাসা, নীরমহল এবং বরমুড়া ইত্যাদি পর্যটন কেন্দ্রে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে। এরকম অনেক বিষয় আছে যেগুলি রাজ্যের প্রতিটি জায়গা, যেগুলি পর্যটনের জায়গা বা দেখার মতো জায়গা বা যেগুলিতে মানুষ আকর্ষিত হয়, সেগুলি কিন্তু আমাদের সরকার, আমাদের এই দপ্তর বিভিন্নভাবে এগুলি ডেভেলপ করে পর্যটকদের আকর্ষণ করা এবং তাদেরকে সুযোগ করে দেওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে। কেন অনেকগুলি বিষয় আছে, পরবর্তী সময় আমি বলবো আমাদের দপ্তর থেকে যেগুলি করা হয়, যেগুলি বৈধ হয়, আপনারা সবটাই জানেন এবং যারা পর্যটকরা আসেন দেশ বিদেশ থেকে তারা সবাই কিন্তু এখন রাজ্যে আমাদের ফুটফল অনেক বেড়েছে। আমাদের আর্থসামাজিক যেটা অর্থনৈতিকটা আমরা অনেকটা এগিয়ে গেছি পর্যটনকে ব্যবহার করে। তো আমি বলবো যে আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে এবং রাজ্যের বাইরে যখনই কোনো সভা বা সেমিনারে অংশগ্রহণ করেন, সরকারি হোক বেসরকারি কোনো সভায় পর্যটনকে তুলে ধরার চেষ্টা করেন। পর্যটনের বিষয়বস্তু, পর্যটনের জন্য আমাদের সরকার, আমাদের দপ্তর কী করছে এই কাজটা উনি কিন্তু তুলে ধরে পর্যটকদের আকর্ষিত করা, পর্যটক যাতে রাজ্যে আসেন সেই ব্যবস্থা করে থাকেন। আমি মুখ্যমন্ত্রীকে আজকের এই সভায় ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি পর্যটন দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্তবাবুকে জানাই, ওনার দূরদর্শিতা, ওনার নতুন চিন্তা ভাবনার মধ্যে পর্যটন জায়গাটা কিন্তু অনেক পেয়েছে। আমাদের প্রণজিৎবাবু যেটা শুরু করেছিলেন, আমাদের সুশান্তবাবু এটা গতিতে চালাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর সহযোগিতার, ওনার বলবো আন্তরিক প্রচেষ্টায় পর্যটন শিল্পটা এখন আমাদের কাছে একটা বিশাল জায়গা করে নিয়েছে রাজ্যের মানুষের কাছে। ত্রিপুরা পর্যটন শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে ত্রিপুরা রাজ্যকে ও বহিরাজ্যের পর্যটকদের সামনে তুলে ধরার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা পর্যটকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। এর ফলে পর্যটক আগমন ও রাজস্ব আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
আমি দপ্তরের মন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ফলে যেন দেশ বিদেশের কাছে আমাদের রাজ্যের সমস্ত পর্যটন স্পটগুলি কিন্তু আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আকর্ষণ বাড়ছে এবং এই রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পর্যটন দপ্তরের সংযোজন ত্রিপুরা পর্যটন প্রোমো ফেস্ট, যেটা 2024, আমাদের রাজ্যে প্রথমবারের মতো প্রোমো ফেস্ট 2024 নামে একটি শীতকালীন উৎসবটি 3টি পর্যটন কেন্দ্রে উদযাপিত হয়েছে। একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে এছাড়া নির্মহল ও জম্পুহিল হয়েছে। তারপর কেন্দ্রস্থলে আগরতলা স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য গীতিকার শিল্পী শ্রীমতী শ্রেয়া ঘোষাল এবং অনেক বিশিষ্ট শিল্পীরা, যাতে আমাদের এটা একটা বিশাল জায়গা নিয়েছে। কিন্তু আমি বলবো যে পর্যটন শিল্পকে সকলের কাছে তুলে ধরা, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাগুলি দর্শক স্থানগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, দেশ বিদেশে পর্যটকদের কাছে, এটা কিন্তু একটা আকর্ষণীয় প্রোগ্রাম হয়েছিল। উল্লিখিত এই প্রোমো ফেস্ট উপলক্ষে ত্রিপুরা পর্যটনের প্রচার ও প্রসারের লক্ষ্যে 16 রাজ্যের ট্যুর অপারেটরদের নিয়ে একটি কনক্লেভের আয়োজন করা হয়েছিল। এতে অংশ করেন যে 78 জন প্রতিনিধি। এখানে উল্লেখ যে গত বছরে নয়, এই বছরও ইউনিটি প্রোমো ফেস্ট 2025 অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে সম্ভবত। দেশ বিদেশের পর্যটকদের ভ্রমণের জন্য ইতিমধ্যেই দুটি অত্যাধুনিক আর্মেনিয়া বাস ক্রয় করা হয়েছে, যার এবং এগুলি ওয়ার করা হয়েছে, এগুলি এসে গেছে। বেসরকারি উদ্যোগে উৎসাহিত করার জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে 2019 সালের জুলাই মাসে পর্যটন দপ্তর পর্যটন সহায়ক প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছিলেন। আমাদের রাজ্যে প্রথমবার 2021 সালে 9 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেল। তার অঙ্গ হিসাবে আমাদের রাজ্যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালু হয়ে গেছে এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমে যুক্ত হয়েছে প্যারা স্লাইডিং, প্যারা প্রমোটিং, ওয়াটার স্কুটার, কাইকিং, ওয়াটার রোলার, শিকারা বোট, প্যাডেল এবং বোট ইত্যাদি। এমন অনেকগুলি বিষয় আছে যেটি পর্যটন শিল্পকে উৎসাহিত করেছে এবং সমৃদ্ধ করেছে। উদয়পুরে বন্দরে 51 শক্তিপীঠের অবিকল প্রতিরূপ পরিকাঠামো নির্মাণ করার জন্য ভারত সরকার পর্যটন দপ্তরে 97 কোটি 68 লক্ষ টাকা মঞ্জুর করেছে। এখন অবধি 64 কোটি 48 লক্ষ টাকা রিলিজ করা হয়েছে। রাজ্য পর্যটন দপ্তরকে ইতিমধ্যেই কাজের দরপত্র আহ্বান করেছে এবং কাজ শুরু হয়েছে। আগরতলা পুষ্পবন্ত প্রাসাদে 100 শয্যা বিশিষ্ট হেরিটেজ হোটেল উন্নয়নের জন্য গত 20 মে 2025 তারিখে পর্যটন দপ্তর এবং ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড সঙ্গে চুক্তি হয়েছে। এভাবে অনেকগুলি বিষয় নিয়ে আমাদের রাজ্যের পর্যটন দপ্তর, আমাদের রাজ্য সরকার কাজ করছেন এবং রাজ্য পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করার জন্য হোমস্টে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডুম্বরের নারকেলগঞ্জের পার্শ্ববর্তী এলাকায় 9টি, জম্পু হিলে 4টি এবং আগরতলা 3টি হোমস্টে পর্যটন দপ্তরের পক্ষ থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। ভারত সরকারের পর্যটন শিল্পের স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা হেরিটেজ ভিলেজ অ্যান্ড সঙ্গীত এক্সপিরিয়েন্স জিরোনিয়া শচীননগর কলোনি এর উদ্যোগে ভারত সরকারের পর্যটন মন্ত্রক স্যাংশন দিয়েছে। আশা করা হচ্ছে খুব সহজেই এ প্রকল্পের বাকি অংশ রাশি এসে যাবে। 2025-26 অর্থ বছরে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া নিম্নলিখিত প্রকল্পের উন্নয়নের প্রস্তাব রাখা হয়েছে। জিরোনিয়া শচীন্দ্রনগর কলোনিতে ইকো ট্যুরিজম 120 কোটি টাকা, মোহনপুর ইকো ট্যুরিজম উন্নয়নের জন্য 25 কোটি টাকা, লুধা চা বাগান চা উন্নয়নের জন্য 30 কোটি টাকা ধরা হয়েছে। আশা করা হচ্ছে খুব সহজেই এই প্রকল্পে অনুমোদন পাওয়া যাবে। তো আমি বলবো যে পর্যটন শিল্পের জন্য আমাদের সরকার, আমাদের দপ্তর যে কাজগুলি করেছেন সরকারি উদ্যোগে, তাতে আমাদের দেশে এবং বিদেশি পর্যটকরা অনেকে বৃদ্ধি পেয়েছে। তার জন্য আমাদের আর্থিক যেটা আমি বলবো যে আমাদের ইনকাম যেটা আয়টা অনেকটা বেড়েছে। তা আমার আশা থাকবে যে আমাদের সরকার এবং আমাদের এই দপ্তর আরও বেশি এ কাজে এগিয়ে যাবে। এছাড়াও আমার একটা বিশেষ প্রস্তাব আজকে সভায় আমি রাখছি। আপনারা জানেন যে আমাদের দেশের যতগুলি স্থলবন্দর আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আমাদের আগরতলা রামনগর আখড়া চেকপোস্ট সঙ্গে বাংলাদেশ সীমান্তে। সেখানে আমাদের এখন হয়তো কোনো আন্তর্জাতিক কারণে আসা যাওয়ার সংখ্যা কমে গেছে, লোক সংখ্যা, কিন্তু প্রতি মাসে আর প্রতিদিন অন্তত 2000 লোক বাংলাদেশ বা বিদেশ থেকে এদেশে আসতো এবং এদেশ থেকে বিদেশে যেত। সেক্ষেত্রে এটা একটা পর্যটনের জায়গা আমি বলবো এই কারণে
পাঞ্জাবে আটারি এবং যেটা পাকিস্তান ওয়াগা সীমান্তে যে সীমান্ত যৌথ রিট্রিট অনুষ্ঠান হয়, ভারতবর্ষের এর দ্বিতীয় জায়গা যেখানে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে, এই আকরা সীমান্তে এই যৌথ রিট্রিট প্রোগ্রামটা কিন্তু অনুষ্ঠিত হতো। প্রচুর সংখ্যক দর্শক এবং মানুষ এবং পর্যটক এখানে আসেন। এটা খুব আকর্ষণীয় জায়গা। এই জায়গায় অলরেডি আমাদের দর্শক গ্যালারি, ক্যাফেটেরিয়া, কনফারেন্স হল অলরেডি তৈরি করা হয়েছে। আমার প্রস্তাব থাকবে দপ্তরের কাছে, মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে, আমার সরকারের কাছে প্রস্তাব থাকবে এটাকে আরও আকর্ষণীয় করার জন্য। এখানে অনেক বড় 5 একরের একটা জলাশয় আছে, এখানে আপনার ওয়েস্টার্ন বাইপাস হচ্ছে। এই জায়গাটা বাংলাদেশ সীমান্তে একটা অষ্টলক্ষ্মী হাট করা যায় কি না। আমাদের প্রধানমন্ত্রী অষ্টলক্ষ্মীর উপর খুব জোর দিয়েছেন এই 8টি রাজ্যের উপর। বিশেষ করে আমি বলবো যে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার যারা সংস্কৃতি, ঐতিহ্য, হস্তশিল্প, তাঁত, রন্ধন প্রণালী এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য সম্পদের জায়গা এই 8টি স্টেট। এই স্টেটে যদি এখানে অষ্টলক্ষ্মী হাট হয়, তাদের এই 8টা স্টেটের বিভিন্ন সংস্কৃতি যেমন বিনিময় হবে, তার সামগ্রী আমাদের সবাই পাবো। এবং ইনফরমেশন সেন্টার থাকলে যে সকল পর্যটক দেশ বিদেশ থেকে এই আগরতলা এই জায়গায় আসবেন অষ্টলক্ষ্মী হাটে, তারা সিকিম বা অরুণাচল বা আসামে কী কী পর্যটন জায়গা আছে এখান থেকে তারা যেমন খবর পাবেন, এখান থেকে ব্যবস্থাপনা বুকিং করে তারা কিন্তু অন্য অন্য রাজ্যে গিয়েও এই পর্যটন ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারবে। কাজে আমি বলবো যে আমাদের দপ্তর এবং সরকার কাছে অনুরোধ প্রস্তাব থাকবে এই হাউসে, যাতে এটাকে পর্যটনের জায়গা, যেহেতু দেশ বিদেশ থেকে যখনই আমাদের কোনো রাষ্ট্রপ্রধান আসুক বা সরকারি বেসরকারিভাবে হোক বা আমাদের আত্মীয় পরিজন আসেন, তারা প্রত্যেকেই চেষ্টা করেন বাংলাদেশের বর্ডারে এই জায়গাটা পরিদর্শন করার জন্য। এটা একটা আকর্ষণীয় জায়গা, অনেকের কৌতূহল থাকে, উৎসাহ থাকে। তো এটাকে আমরা বাড়িয়ে পর্যটনের জায়গা হিসেবে যে করতে পারি, আমাদের কিন্তু স্বাভাবিক কর্মসংস্থান এবং আর্থিক যে উপকৃত হবো, পাশাপাশি আমাদের রাজ্যের যে গুরুত্ব পর্যটন জায়গাগুলি আরও সমৃদ্ধ হবে। যারা এখানে আসবেন তারা রাজ্যের অন্য অন্য জায়গাগুলি ঘুরবেন। আমি বলবো যে এটা সরকার যেহেতু আমাদের দায়িত্ব নিয়ে কাজগুলি করছেন, এতগুলি কাজ করেছেন, আশা করি এটা করবেন। কারণ এই ছবিমোড়া, এই ঊনকোটি, মাতৃপুরুষের মন্দির, কমলা সাগর, এগুলি আগেও ছিল, এগুলি নতুন তৈরি করা হয়নি। কিন্তু মানুষ যাওয়ার মতো ব্যবস্থাপনা ছিল না, পরিকাঠামো ছিল না, ভাবনা ছিল না, দৃষ্টিভঙ্গি ছিল না। আমাদের সরকার আসার পর আমাদের প্রথম গুরুত্ব দেওয়া হচ্ছে না, এগুলিকে মানুষকে আনতে হবে। দেশ বিদেশের যে সুযোগ পর্যটকরা পান, সেই পরিকাঠামো তৈরি করা, রাস্তা, এই হেলিপ্যাড তৈরি করা, লকার তৈরি করা, মানুষকে থাকার ব্যবস্থা দেওয়া, সেগুলি পরিদর্শনের ব্যবস্থা করার জন্য পরিকাঠামো তৈরি করা, আমাদের সরকার কিন্তু সেভাবে এগিয়ে গেছে বলে আজকে দেশি এবং বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে। আমাদের আর্থিক দিক তো আমরা কিন্তু অনেকটা লাভবান হয়েছি, আমাদের কর্মসংস্থান বেড়েছে এবং রাজ্যের যে ঐতিহ্য, রাজ্যের যে এই সব পরম্পরা, এগুলি মানুষের কাছে সারা বিশ্বে তুলে ধরার সুযোগ আছে। তো আমার আলোচনা এটাই বলবো যে পর্যটন শিল্পে আমাদের রাজ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, ওনার প্রচার প্রসার এবং ওনার এই বিশেষ গুরুত্ব দেওয়াতে। আমাদের বর্তমানে যিনি দায়িত্ব আছে সুশান্তবাবু, যিনি মন্ত্রী, ওনারও বিশেষ অভিনব চিন্তা ভাবনাতে অনেকটা হয়েছে। আগে রঞ্জিতবাবু কাজটা শুরু করেছিলেন। বলবো সার্বিক আমাদের সরকারের একটা টিম ওয়ার্কে আজকে পর্যটন শিল্পের সারা বিশ্বের কাছে ত্রিপুরা একটা জায়গা তৈরি করেছে, আগামী দিন আরও ভালো জায়গায় যাবে, এই বিশ্বাস থেকে আমি আলোচনা শেষ করলাম। নমস্কার। এবার এ বিষয়ে আলোচনা রাখবেন মাননীয় সদস্য শৈলেন্দ্র চন্দ্রনাথ। 10 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। थैंक यू चेयरमैन साहब। माननीय विधायक दीपक मजुमदार साहेब এর আনা যে প্রাইভেট মেম্বার রেজুলেশন বিলের যে ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক পর্যটন উন্নয়নের জন্য যে নতুন প্রকল্প নেওয়ার প্রপোজাল করেছেন, আমি সেটাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। তৎসঙ্গে গত 6 বছরে এই পর্যটন শিল্পের যে কিছু গ্যাপ রয়েছে, সেদিকে আমাদের সরকারে আরও বেশি নজর দেওয়া দরকার, সেগুলি আমি কিছু উল্লেখ করছি। 2018-19 অর্থ বছরে পর্যটন শিল্পের যে বাজেট বরাদ্দ ছিল তার 15.13 লক্ষ টাকা, অর্থাৎ 47% অব্যয়িত রয়েছিল। সেই অ্যামাউন্ট 2020-21 সালে 102.8 লক্ষ টাকা, অর্থাৎ 20% ছিল আনস্পেন্ট। 2021-22 সালে সেই অব্যয়িত অর্থের পরিমাণ বেড়ে 363.66 লক্ষ টাকা, অর্থাৎ 48% ছিল আনস্পেন্ট। সেই অ্যামাউন্টটা 2022-23 বেড়ে দাঁড়িয়েছে 565.85, 39%।
2023-24 অর্থ বছরে সেই পরিমাণটা কমেছে 54.65 লক্ষ টাকা, দ্যাট ইজ 4.5%। এবং বাজেটের গত 2018 থেকে 2025-26-এ যে টোটাল অ্যালোকেশন হয়েছে সেটা যদি দেখা যায় 2018 থেকে 2025-26-এ 35 টাইমস ইনক্রিজ হয়েছে পর্যটন দপ্তরে। কিন্তু এত অ্যামাউন্ট ইনক্রিজ হওয়ার পরও কেন এই আমাদের যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য যে বাজেটে বরাদ্দ করা হয়েছে এবং সেগুলি অনেকগুলি জায়গাতে অডিট অবজারভেশন রয়েছে যেগুলি সিরিয়াস ইন নেচার, সেগুলি আমি কয়েকটি আলোচনা করতে চাই। 2023-24 অর্থ বছরে বোটেড মূলধনী ব্যয়ের মধ্যে 1825.41 লক্ষ টাকা, যেখানে মূল বরাদ্দ ছিল 3313 লক্ষ টাকা। মার্চ 2024-এ অতিরিক্ত 1350 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তা স্পষ্ট যে বাজেট নিয়ন্ত্রণে ঘাটতি ছিল। উপলব্ধ সঞ্চয়ের মধ্যে 1837.59 লক্ষ টাকার মধ্যে 1596 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। অডিট রিপোর্টে 49-এ উল্লেখ করা হয়েছে যে মূলধনী ব্যয়ের 2021-22-এ যেখানে ছিল 22.55 কোটি টাকা, সেই অ্যামাউন্টটা 82% কমে 2022-23-এ হয়েছে 4 কোটি টাকা, অর্থাৎ 82% হ্রাস পেয়েছে। মূলধনী ব্যয় বৃদ্ধির ছাড়া টেকসই উন্নয়ন যেমন সম্ভব নয়, তাই 2018-19 থেকে 2022-23 পর্যন্ত মূলধনী ব্যয়ের ধারা ছিল একেবারেই অস্থির। বাজেটকৃত ব্যয়ের তুলনায় মূলধনী ব্যয় যথাক্রমে অ্যাচিভমেন্টের যে পার্সেন্টেজ 2018-19 সালে ছিল 45%, 2019-20 সালে ছিল 25%, 2020-21 সালে ছিল তা 32%, 2021-22 ছিল 48% এবং 22-23-এ সেটা দাঁড়িয়েছে 38%। ট্রেজারির পক্ষের বিধায়ক এবং মন্ত্রীগণ প্রায়শই বলে থাকেন যে ব্রাহ্মণ সরকারের 25 বছরের শাসনকালে পর্যটন খাতে উন্নয়নমূলক কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু পর্যটন মন্ত্রণালয়ে 2024 সালে যে প্রতিবেদন পাবলিশ হয়েছে সেখানে আমি দেখতে পেয়েছি যে 2015-16 সালে আগরতলা, সিপাহীজলা, মেলাঘর, উদয়পুর, অমরপুর, তীর্থমুখ, মান্দিঘাট, ডুম্বুর, নারিকেলগঞ্জ এবং আমবাসা উন্নয়নের জন্য 82.585 কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। সুতরাং উন্নয়নের এই দাবিটা একদম সঠিক নয়। এছাড়া আমি স্বীকার করছি 2021 সালে ত্রিপুরা পর্যটন দপ্তর ত্রিপুরা সুন্দরী উন্নয়নের জন্য প্রসাদ প্রকল্পের মাধ্যমে 34.4 কোটি টাকা আমাদের ত্রিপুরা সরকার পেয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সময়মতো প্রকল্প সম্পূর্ণ করতে আমরা ব্যর্থ হয়েছি। সিএজি অডিট রিপোর্টের 2022-23-এর পেজ নম্বর 198 এবং 199 যে পর্যবেক্ষণের যে কিছু অ্যাডভার্স রিমার্কস করা হয়েছে তার মধ্যে রয়েছে যে গত 7 বছরে অতিবাহিত হওয়ার পরও এবং 85.6 কোটি টাকা ব্যয় করার পরও স্বদেশ দর্শন প্রকল্পের মূল উদ্দেশ্য পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণ হয়নি। এর প্রধান কারণগুলি উল্লেখ করা হয়েছে: দুর্বল পরিকল্পনা, ফলে প্রকল্প সম্পন্ন হতে বিলম্ব, একাধিক প্রকল্প বাদ করা। 2 নম্বর, কিছু কিছু ক্ষেত্রে প্রকল্প সম্পন্ন হতে 6 মাস থেকে 57 মাস পর্যন্ত সময় লেগেছে। ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দুর্বল তহবিল ব্যবস্থাপনা, যার ফলে 13.34 কোটি টাকা ফেরত দিতে হয়েছে পর্যটন মন্ত্রককে। 4 নম্বর, দুর্বল মনিটরিং ব্যবস্থার ফলে সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়া এবং 9.64 কোটি টাকা অপ্রয়োজনীয় ব্যয়। এবং অডিট তাদের সুপারিশে 5টা পয়েন্ট মেনশন করেছে যে মনিটরিং ব্যবস্থা যদি শক্তিশালী করা না হয়, তৈরি সম্পদের যদি সঠিক রক্ষণাবেক্ষণ এবং সময়মতো যদি প্রকল্প নিশ্চিত করা না হয় তাহলে তার উন্নতি হবে না। 2 নম্বরে মেনশন করা হয়েছে পেশাদার আর্থিক ব্যবস্থাপনা, প্রকল্পের সঠিক নজরদারি এবং সঠিক ইউটিলাইজেশন সার্টিফিকেট টাইমলি দেওয়ার ব্যবস্থা করা। 3 নম্বরে বলা হয়েছে প্রকল্পের কাজ বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়া বিলম্ব কমানো। 4 নম্বর, প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শদাতা নির্বাচন করা এবং যথাযথ সতর্কতা এবং নিয়মাবলী মেনে চলা। লাস্ট বলা হয়েছে একটি সুসংহত পরিকল্পনা নীতি গ্রহণ করা, যাতে বন দপ্তর, এএসআই এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত নিয়ে পরিবেশগত প্রভাব ও অন্যান্য বিষয় নিয়ে বিবেচনা করে পর্যটনের অবকাঠামো উন্নয়ন করা। অডিট রিপোর্টে
সালে বেশ কিছু সিরিয়াস এলিগেশন রয়েছে, সেগুলি আমি মেনশন করতে চাইব। এখানে পেজ নম্বর 94-এ লেখা হয়েছে, দ্য 5 pilots among 2 guards were being paid monthly remuneration since September 2022 from the TTDCCL's own fund without performing any duty. এবং সেই অ্যাকাউন্টে 78 লাখ টাকা গভর্নমেন্টের খরচ হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে 5 জন পাইলট এবং গার্ডরা বিনা কাজে বেতন পাচ্ছেন। Infrastructure expenditure in respect of battery operated vehicle procured under the adventure tourism theme. এখানে বলা হয়েছে 11টা ব্যাটারি অপারেটেড ভেহিকেলের মধ্যে অনলি 2টো ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। পেজ নাম্বার 192 উইথ ফটো। পেজ নাম্বার 193-তে রয়েছে expenditure in respect of motor goods procured under the adventure tourism theme. The TTDCL, as against the sanction of 3.6 crore, had procured 12 motor boats valuing 3.04 crore under the adventure tourism theme. The details of motor boats lying idle or unused at the various tourist destinations. সব ডিটেলসগুলি রয়েছে, কোথায় কোথায় কোন গাড়িগুলি রয়েছে আমি সময় নিচ্ছি না। তারপরে বলা হয়েছে, আউট অফ 6 ওয়াটার স্কুটার প্রকিউরড অনলি 2 were in working condition. Expenditure 1.01 crore. Page number 189. Deficient lease agreement. The operation of 15 Long Hart at Narikalkunj tourist destination in violation of SDS sanction letter was leased out October 2022 to an agency without obtaining the sanction of the Ministry of Tourism at a lease rental revenue of rupees 45 lakhs per annum without permission. 83 number page দেওয়া হয়েছে, the model Long Hart at Shalbagan Eco Park not being put to use for tourism purpose over 5 years. একই পেজে মেনশন করা হয়েছে, ফার্নিচার অফ লং হার্ট বিং ইউজড ইন দ্য স্টাফ কোয়ার্টার। যেটা টুরিস্টের জন্য করা হয়েছে সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফরা ইউজ করছে। পেজ নাম্বার 99-এ বলা হয়েছে, লং হার্ট এট আমবাসা ইকো পার্ক নট বিং পুট টু ইউজ ফর ট্যুরিজম পারপাস ফর লাস্ট 5 years. Thus, out of 18 Long Hearts, 5 Long Hearts were not utilized for over a period of 4 years since their creation. Honorable Sadashi, your time is over. Please. Last point বলে Please conclude. last point বলে শেষ করছি। Audit observed that 8 Long Hearts at Narikalkunj and 10 Long Hearts at Chobimura remained incomplete even after delay of 29 months. The contractor was paid 7.40 crore October 23. তো মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার থ্রুতে আমার আবেদন থাকবে যে ইনফ্রাস্ট্রাকচার এক্সপেন্ডিচারের জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোটি কোটি টাকা আসছে সেইগুলি টাইমলি রূপায়ণের জন্য একটা যেন সঠিক পদক্ষেপ নেওয়া হয়, তবেই আমাদের টুরিস্ট ইন্ডাস্ট্রিকে আমরা ডেভেলপ করতে পারতো, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং ইকোনমি আমাদের বুস্ট হবে। নমস্কার। এবার এই বিষয়ে বলবেন মাননীয় সদস্য বিরজিৎ সিনহা মহোদয়। মাননীয় চেয়ারম্যান সাহেব, 10 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ, উইদিন 2 মিনিট। পর্যটকের উপরে যেহেতু এখানে উত্থাপন করা হয়েছে,
আমাদের ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মিনিস্টার মাননীয় সুশান্ত চৌধুরী মহাশয় পর্যটন শিল্পকে অনেক উন্নত করার জন্য চেষ্টা করছে, আমরা দেখছি, এবং অনেক হয়েছেও। কিন্তু যেহেতু আমি কৈলাসহরের প্রতিনিধিত্ব করি, এখানে একটা পর্যটনের নিদর্শন রয়েছে, ঊনকোটি তীর্থ। এই তীর্থে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা আসে প্রত্যেক বছর, এবং তাদের ভালো থাকা খাবার কোনো ব্যবস্থা নেই। সরকার থেকে একটা উদ্যোগ চলছে, একটা হোটেল করা হচ্ছে, দেখেছি, কিন্তু ঊনকোটিকে উন্নয়নের জন্য এখন পর্যন্ত কোনো প্রজেক্ট আমরা দেখিনি। শুনেছি অনেক টাকা মঞ্জুর হয়েছে বিভিন্ন সোর্স থেকে, কিন্তু এখানে কোনো উন্নয়নের কাজের কোনো লক্ষ্য নেই। ঊনকোটিকে একটা আকর্ষণ আছে, আদিবাসী বা অন্যরাও সেখানে মকর সংক্রান্তি এবং অশোকাষ্টমী মেলাতে প্রচুর লোক যায় অবগ্রহণ করার জন্য। সেখানে একটা সীতাকুণ্ড আছে, যেখান থেকে জল সৃষ্টি হচ্ছে, ঝর্ণা, এটা প্রায় শুকিয়ে যাচ্ছে, কারণ এটার উপরে কোনো গাছ গাছরা কিছুই নেই, সব খতম হয়ে গেছে। এবার এমএলএ এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা ট্যাগ করে এখানে কিছু বট গাছ লাগানো হয়েছে, এবং এটা যদি এখানে বনায়ন সৃষ্টি না হয়, এই ঝর্ণাটা শুকে যাবে, যেখান থেকে ঊনকোটি যে সরাটা সৃষ্টি হয়েছে, ওইটাই সীতাকুণ্ড। সুতরাং এটাকে এখানে গাছ গাছরা লাগিয়ে এখানে রক্ষা করা বিশেষ দরকার। জল শুকিয়ে গেলে সেখানে যারা ধর্মপ্রাণ মানুষ আর আসবে না, এবং কারণও আছে, ওইখানে গাছ গাছে খতম হয়ে যাচ্ছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা করা ব্যবস্থা নেওয়ার দরকার। এবং আরেকটি ব্যাপার, কৈলাসহর টাউনটি রাজ আমলে প্রথম ত্রিপুরার রাজস্ব মহকুমা, প্রাচীন একটা ছোট্ট শহর। এখানে 3টা দিঘি আছে, উদয়পুরে বড় বড় দিঘি আছে, এখানেও দিঘি আছে, বেশি বড় নয়, লোকাতাল দিঘি, কাবজান দিঘি এবং কালীবাড়ির দিঘি। এটা খুব আকর্ষণীয় জায়গা, এটা কোনো সংস্কার হচ্ছে না। আমি প্রস্তাব দেব মাননীয় মন্ত্রীর কাছে, এটা সংস্কার করে যে একটা আকর্ষণীয়ভাবে গড়ে তোলা যায়, যাতে পর্যটকরা বেশি মাত্রায় সেখানে আসে। যাই হোক, অন্য বিষয়তে আমি বলবো না। পর্যটক আসতে গেলে যোগাযোগের সুব্যবস্থা থাকতে হয়, কারণ ন্যাশনাল হাইওয়ের যে অবস্থা, এটা কবে যে এটা ঠিক হবে আমরা জানি না। 1000 কোটি টাকা খরচ হলো, রাস্তা তো সব শেষ হয়ে গেছে, এবং রেলের সংযোগ নেই, এবং এয়ারপোর্ট এখনও চালু হচ্ছে না। চেষ্টা করছে মাননীয় মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীও অনেক চেষ্টা করছেন, উনি আমাকেও বলেছেন, কেন্দ্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন, কারণ এই এয়ারপোর্টটি হলে পরে বাইরে পর্যটকটা বেশি আসবে। আমি 1 মিনিট বলছি। এবং আরেকটা বিষয়, জাতীয় নিরাপত্তা, কারণ কৈলাসহর থেকে 12 কিলোমিটার বাংলাদেশের দিকে শমশানগর একটা ঘাঁটি আছে, এটাকে এয়ারবেস করেছে বাংলাদেশ গভর্নমেন্ট। কোনো কারণে ভারতের সঙ্গে অন্য দেশে যুদ্ধ হলে তাহলে কিভাবে প্রতিরোধ করবেন? যে কৈলাসহর এয়ারপোর্টটা দেশের নিরাপত্তার স্বার্থেও এটা বিশেষ প্রয়োজন। যেমন আমি বিশেষ বলছি না, আমি আশা করি ঊনকোটিকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার জন্য দপ্তর থেকে চেষ্টা করবেন আশা করি। ধন্যবাদ। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। 10 মিনিটের মধ্যে কিন্তু শেষ করবেন প্লিজ। মাননীয় চেয়ারম্যান সাহেব, খুব সুন্দর একটা টপিকস সেখানে আনা হয়েছে প্রাইভেট মেম্বার রেজলিউশনে। কারণ ছোট্ট ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরা, আমাদের এই ত্রিপুরায় এটাই হচ্ছে সবচাইতে বড় সম্পদ। মানুষ এখানে আসে নিশ্চয়ই দেখার জন্য, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা নিশ্চয়ই কাশ্মীরের ভূস্বর্গ উপহার দিতে পারবো না, কারণ সেটা প্রকৃতিগতভাবে তৈরি হয়েছিল, কিন্তু তারপরেও তাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা যদি আমরা গ্রহণ করি, তাহলে সেটাকে বাস্তবায়ন করে
মানুষের দৃষ্টিতে আরও আমরা সেখানের মধ্যে নিয়ে আসতে পারবো। এখানে শ্রদ্ধেয় মাননীয় মেম্বার দীপক মজুমদার মহোদয় ওনার আলোচনায় বলেছেন যে নতুনত্ব কিছু নেই, সবগুলোই পুরাতন যেগুলো তৈরি হয়েছিল, এখন সেগুলোকে আরও আপডেট করা, অর্থাৎ সেগুলোকে আরও আপডেট করা হচ্ছে যাতে করে পর্যটকদের আরও বেশি আকর্ষণ সেখানের মধ্যে তৈরি করা যায়। আমরা একটা সময় দেখেছি যে আমাদের এই ছোট্ট ত্রিপুরা হলে পরেও প্রতিটা সম্পদকে কাজে লাগিয়ে পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করার জন্য অনেকগুলো জিনিস আমাদের রাজ্যের ভেতরে তৈরি হয়েছে, যেমন প্রজাপতি পার্ক, বর্দুসের নৌকাবিহার, চন্দ্রপুরের মসজিদ, ঈশানচরনগরের হাতি পার্ক, শান্তিবাজার রাই জংশনের সেখানে ফরেস্টের যে পার্কটা, ছবিমুড়া, উদয়পুরের তেপানিয়া বিশাল ফরেস্টের পার্ক, তৃষ্ণা বিরাট সেখানের মধ্যে জলাশয় থেকে শুরু করে বাইসনের বিরাট জায়গা, উজ্জয়ন্ত প্রসাদ তার নান্দনিক ভাব সেখানের মধ্যে আনা, আকর্ষণীয় ধনঞ্জয় পার্ক দারুণ সেখানের মধ্যে করা হয়েছে, সাবরুমের বৌদ্ধ মন্দির, জোলাইবাড়ির পিলাক যদিও খুব ধীর গতিতে চলছে, সিপাহীজলা, নীরমহলের উন্নয়ন, নৌকা বাইস, আগরতলা হেরিটেজ পার্ক, খুমলুঙের আকর্ষণীয় পার্ক, মাতারবাড়ি প্রথম দফায় কিছু কাজ এবং এখন আবার সেটাকে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে। এই জিনিসগুলো সেখানের মধ্যে আমাদের রাজ্যের সম্পদ, এগুলো কম না, ছোট্ট একটা রাজ্যের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক বেশি সুন্দর। এখন সেগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে সবে। আগে আমরা বাল্ব জ্বালাতাম, এখন বাল্ব জ্বালাই না, তারপর সিএফএল এলো, এখন সিএফএলও জ্বালাই না, এখন এলইডি জ্বালাই আমরা। স্বাভাবিকভাবে তার উন্নয়নের জন্য হবে। সুরান্তবাবুর সঙ্গে একটা অনুষ্ঠানে দেখা হয়েছে, তিনি বলেছিলেন যে আপনাদের সময় খুব কম টাকা আসতো, কিন্তু এখন বড় মাপের টাকা আমাদের রাজ্যে সেখানে আসে, কিন্তু তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে। আমি একটা পার্ক পুরনো ছিল, তাকে আমি টাইলস দিয়েছি, নান্দনিক করেছি কিছু, আর একটা নতুনত্ব তৈরি করা, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ সেখানে আছে। ইয়ং এনার্জেটিক মিনিস্টার আমাদের, আমি অনুরোধ করব ত্রিপুরার জন্য নতুন কোনো ভাবনা, ভালো আর্কিটেক্ট এনে নতুন ভাবনা আমাদের প্রাকৃতিক সংযোগগুলোকে কাজে লাগিয়ে নতুন কিভাবে করা যায়, যেখানে শৈলেন্দ্রবাবু বলেছেন 35% আমাদের বেড়েছে স্যাংশনের ক্ষেত্রে, 35 টাইমস বেড়েছে, তাহলে পরে 35 টাইমস যদি বেড়ে থাকে আমরা কিন্তু তার প্রতিফলনটা সেখানের মধ্যে দেখতে পাচ্ছি না। কাজে এই জিনিসগুলো আমাদের করতে হবে। রোপওয়ের কথা বলা হয়েছিল, এই বিধানসভায় আমি এসে শুনেছিলাম প্রথম উদয়পুরে রোপওয়ে হবে, আমি জানি না এটা কোথায় হারিয়ে গেল। নজর দিতে হবে সেটা কিভাবে তাড়াতাড়ি করা যায়, এই জিনিসটা সেখানের মধ্যে দেখতে হবে। প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা ঘোষণা হয়েছিল যে মাতারবাড়ি স্টেশন, ভারতবর্ষের কয়েকটা স্টেশনকে অত্যধিক আধুনিক মানের স্টেশনে পরিণত করা হবে। মাতারবাড়ি যেহেতু একটা বিরাট পর্যটন কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, কাজে সেই জায়গাতে সেই স্টেশনটাকেও সেই ধরনের আধুনিক মানের স্টেশনে পরিণত করা হবে, এটা ঘোষণা। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু এটা দেখছি না। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব রোপওয়ে এবং মাতারবাড়ির আধুনিক স্টেশন তৈরি করার যে বিষয়টা, এই দুটো বিষয়ে অত্যধিক নজর দেওয়ার জন্য আমি সেখানের মধ্যে বলব। এর সঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে তৃষ্ণার প্রাকৃতিক সৌন্দর্য অত্যধিক, কিন্তু তাকে নান্দনিক করে তোলার যে কাজটা আমরা কিন্তু এখনো করতে পারছি না। মনে হচ্ছে যেগুলো শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে ভগ্ন দশায় পরিণত হচ্ছে। জলাশয়, তাতে জল থাকছে না, সেটাকে আরও বেশি কাটিয়ে সেখানের মধ্যে উপভোগ্য কী করে তোলা যায়। যেখানে বাইসন আসে দেখার জন্য, সেই জায়গাটাকে আরও বেশি কিভাবে সেখানে সাজিয়ে তোলা যায়, এই বিষয়গুলোর জন্য আমি অনুরোধ করব আর্কিটেক্ট এই বিষয়গুলোর উপরে যারা করে সেই আর্কিটেক্টদের নিয়োগ করে, প্রয়োজনে বাইরে থেকেও যদি রাজ্যের কোনো আর্কিটেক্টকে আনতে হয়, একটা টিম তৈরি করে এই জায়গাগুলোকে ভিজিট করে এগুলোকে আরও বেশি নান্দনিক করার জন্য কি করা দরকার, এই জিনিসগুলো আমাদের সেখানের মধ্যে দেখা দরকার। তাহলে পরে আরও অনেক বেশি সেখানের মধ্যে আকর্ষণ আমাদের তৈরি হবে। আমরা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে আমরা অ্যাম্বাসেডর তৈরি করেছিলাম। এটা করার মূল উদ্দেশ্যই ছিল যে ত্রিপুরার এই প্রাকৃতিক বিষয়গুলোকে সারা দেশের ক্ষেত্রে আরও বেশি আকর্ষণ সেখানের মধ্যে তৈরি করার জন্য। আমি জানি না এটা করার মধ্য দিয়ে কতটুকু লাভবান সেখানের মধ্যে হয়েছে, পর্যটকদের কতটুকু আকর্ষণ সেখানের মধ্যে তৈরি করা যাচ্ছে। আমি সুশান্তবাবুর সঙ্গে সেখানে মৈত্রী পার্ক চোত্তাখোলায় সেখানে গিয়েছিলাম, একটা অনুষ্ঠানে উনি নিমন্ত্রণ করেছিলেন, আমি সেখানে গিয়েছিলাম।
পর্যটক কিন্তু কমছে। আমি সেদিনই সেখানে যারা ছিলেন অফিসার তাদের কাছ থেকে তথ্যটা সেখানে নিলাম, একটা প্রিন্টেড চার্ট আমাকে দিল। 2022-23 মৈত্রী পার্কে সেখানে পর্যটক ছিল 12,248, 23-24 কমে গেল 11,276, 24-25 আরও কমে গেল 9,130, 25-26 যদিও চলছে এখানে মাত্র 674 জন গত মাস পর্যন্ত সেখানে পর্যটক সেখানের মধ্যে এসছে। কাজে অন্য জায়গাগুলোর ক্ষেত্রেও নিশ্চয়ই এই ধরনের ছাপ হয়তো থাকতে পারে, এক দুটো জায়গা ছাড়া। কাজে সব দিক থেকে এগুলো আমি বলবো যে এই জায়গাগুলোকে কিভাবে কভার করার জন্য আরও বেশি নামদানি করা যায়, কারণ কোটি কোটি টাকা আসছে, তাকে ইউটিলাইজ সঠিকভাবে করতে পারলে পরে আরও বেশি নামদানি আমরা করতে পারবো। আরেকটা বিষয় সেটা দেখেছি, এই যে পার্কগুলোর বা আমি বললাম সেখানের মধ্যে এর একটা বড় অংশ হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের। যেমন উদয়পুরে তেপানিয়া প্রচুর মানুষ যায়, ফরেস্ট ডিপার্টমেন্ট। সেখানে চোত্তাখোলার সেই পার্ক মৈত্রী উদ্যান ফরেস্ট ডিপার্টমেন্টের। তাহলে পর্যটন ডিপার্টমেন্ট এগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে। আমার কাছে মনে হচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্টের হাত থেকে পর্যটন দপ্তর, যেহেতু পর্যটন ফরেস্ট দুটো ডিপার্টমেন্ট এক জায়গার মধ্যে, সেই তো পর্যটন দপ্তরের হাতে ফরেস্ট ডিপার্টমেন্ট এগুলো একসময় করেছে, কিন্তু এগুলো সবগুলোকে যদি পর্যটন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় তাহলে পুরো পর্যটন দপ্তর তার মন মতো সেই যেগুলোকে সাজিয়ে তুলতে পারে। এই একটা জিনিস সেখানের মধ্যে আমার মনে হয় এই দুটোর মধ্যে একটু টানা পোড়ন সেখানে আছে। এই দুটোকে সেখানের মধ্যে কিভাবে করা যায় এই জিনিসটা দেখা দরকার। আরেকটা সাজেশন আমি সেখানের মধ্যে রাখবো, সেটা হচ্ছে ভারত বাংলা মৈত্রী যে উদ্যান চোত্তাখোলা, সেখানে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কেও সেখানে মৌখিকভাবে বলেছিলাম যে সেখানে একটা 3 দিনের বা 7 দিনের একটা মৈত্রীর উৎসব পর্যটন দপ্তরের উদ্যোগে সেখানে করা হোক। তাহলে এগুলোর প্রচার যত যাবে তত এগুলোর প্রতি মানুষের আকর্ষণ সেখানের মধ্যে বাড়বে। কাজে এটা একটা সরকারি ক্যালেন্ডারে তাকে অন্তর্ভুক্ত করা যায় কিনা এই জিনিসটা একটু দেখবেন। আরেকটা লাস্ট আমি বলে শেষ করব, সেটা মাতার বাড়ি। প্রধানমন্ত্রী আসছেন, তা উদ্বোধন করবেন, সুন্দর জিনিস হয়েছে। কিন্তু একটা জিনিস আমার সাজেশন সেখানের মধ্যে থাকবে, আমরা যেটা করলাম সেখানে যে স্ট্রাকচারটা ডেভেলপমেন্ট, সেটাতে আমরা স্টল দিয়েছি। আসলে মাতার বাড়ির সৌন্দর্যটা স্টলের জন্য না, আমরা সাইড দিয়ে গিয়ে মাতা মন্দিরে সেখানে উঠতে হবে। আমি যতটুকু দেখেছি যে আগে যেভাবে সোজা মন্দিরটার দিকে যে রুটটা ছিল, এই রুটটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, সাইড দিয়ে গিয়ে সেখানে উঠতে হচ্ছে। এটাকে সোজা এখন উদ্বোধন হয়ে যায়, কিন্তু সোজা মাঝখানের যে কোনো 1-2টা স্টল বাদ দিয়ে পড়ে হলো সিঁড়ি করে, যাতে রাস্তা থেকে আমি সোজা মাতৃ মন্দিরটাকে দর্শন করতে পারি। এই জায়গাটাতে আমার আকর্ষণের ক্ষেত্রে কিছুটা ত্রুটি হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আর্কিটেক্টরা যা করেছেন এই জায়গাটাকে একটু সংশোধিত করা যায় কিনা, যাতে রাস্তা থেকে সোজা মায়ের মন্দিরটাকে দর্শন সেখানে করা যায়, সেই ব্যবস্থাটা করতে পারলে আমার মনে হয় এটার আকর্ষণ আরও বেশি পরিমাণে সেখানে বাড়বে। যাই হোক, এই প্রস্তাব যেটা এনেছেন এটা বিতর্কের কোনো প্রশ্ন নেই। আমি নিশ্চয়ই চাইব যে উদ্দেশ্যে এই প্রস্তাবটা সেখানে আনা হয়েছে, যে রাজ্য সরকার আরও বিশেষ কিছু প্রকল্প গ্রহণ করুক, এই প্রস্তাবটার মধ্যে আছে। আমিও তার সঙ্গে সহমত, এবং যেই টাকাটা আসছে তা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা সেটা দেখারও একটা দায়িত্ব সেখানের মধ্যে আছে। কাজেই ত্রিপুরার এই নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পাক, পর্যটক আমাদের রাজ্যে আসুক, এই আহ্বান আমার প্রতিও আমিও সেখানে রাখছি, এবং এই যে প্রস্তাব তার সঙ্গে আমিও সহমত পোষণ করছি। এবার মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার আনিত যে প্রাইভেট মেম্বার রেজলিউশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রতি সেশনই আমাদের এই ট্যুরিজমের উপর, পরিকাঠামোর উপর বিভিন্ন আলোচনা আমরা অংশগ্রহণ করে থাকি, এবং প্রতিবারই আমরা এটা বলার চেষ্টা করি যে ত্রিপুরা রাজ্যের পর্যটন আগামী দিনে রাজ্যকে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বেকারদেরকে একটা দিশা দেখাবে, এবং অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার ক্ষেত্রে পর্যটনের একটা বিশেষ ভূমিকা থাকবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি, ওনারাও একমত যে পর্যটন হচ্ছে এমন একটা ক্ষেত্র, একদিকে যেমন পর্যটনের মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে
আমাদের রাজ্যকে এবং দেশকে উপস্থাপন করব, ঠিক তেমনি রাজ্যের যুবকদেরকে পর্যটনের মাধ্যমে স্বনির্ভর করার ক্ষেত্রেও আমাদের সেখানে ভূমিকা নিতে হবে এবং সেটাকে মাথায় রেখেই আমাদের চিন্তা ভাবনা এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বা উন্নয়নের দিকে আমরা ধাবিত হচ্ছি। মাননীয় দীপক মজুমদার বিস্তারিত আলোচনা করেছেন ওনার বক্তব্যে এবং পরবর্তী সময়ে মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ, সম্মানিত সদস্য শ্রী বিরজিৎ সিনহা এবং দীপঙ্কর সেন মহোদয় তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে সে বিষয়ে আলোচনা করেছেন। মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ যে বক্তব্য রেখেছেন, আসলে উনি কি বুঝাতে চেয়েছেন আমি সেটা বুঝতে পারিনি। উনি পার্সেন্টেজের হিসাব করেছেন। আমার মনে হচ্ছিল আমরা হয়তো বাজেট সেশনে আছি, যে কোন খাতে কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, কোন খাতে কত পার্সেন্টেজ কমেছে। উনি একটা রেট্রোস্পেক্টিভ একটা হিসাব আমাদের সামনে রাখলেন। আসলে আমি আপনাকে আহ্বান জানাবো, আপনার কাছে যদি কোনো তথ্য থাকে, যেটা আপনি বলেছেন এজির দেওয়া তথ্য, এটা আমি মনে করি না আজকের এই সভায় যেটা কনক্লুসিভ, এটা ইনকনক্লুসিভ। আপনার দলের সদস্যই রয়েছে পিএসসির চেয়ারম্যান, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। দপ্তরকে যদি আমাদেরকে বলা হয়, নিশ্চয়ই আমরা সে বিষয়ে দেখব। যদি চিঠি আকারে দেন বা আলোচনা করেন, আমরা সেক্রেটারি ডাইরেক্টর রয়েছেন, পিএসসি যদি ডাকে ওনারা আসবেন এবং প্রজেক্ট ওয়াইজ, ইয়ার ওয়াইজ, ডেটা ওয়াইজ আপনারা আলোচনা করতে পারেন। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বিরজিৎ দা বলেছেন, মাননীয় সদস্য বিরজিৎ সিনহা মহোদয়, যে ঊনকোটি একটা পর্যটনের বিশেষ স্থান, তাতে পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করি এবং আপনার মাধ্যমে মাননীয় সদস্য শ্রী বিরজিৎ সিনহাকে জানাতে চাইব, বা উনিও নিশ্চয়ই জানেন, কারণ উনি ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এমন নয়, নতুন, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিনিধিত্ব করছেন কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে, যে ঊনকোটি থেকে 3 কিলোমিটার দূরে সোনামুখী একটা জায়গা রয়েছে। 72 কোটি টাকা খরচ করে এডিবি ফান্ডে সেখানে নতুন করে পরিকাঠামো গড়ে উঠছে। আগামী 1 বছরের মধ্যে তা সম্পন্ন হবে। আমি প্রশ্ন রাখছি দীপঙ্কর বাবুকে এবং শৈলেন্দ্রনাথ সেখানে মাননীয় সদস্যকে, যে আপনাদের সময় পর্যটনকে শিল্প আকারে ঘোষণা দেওয়া হয়েছিল ইন দ্য ইয়ার 2008-2009, কিন্তু শিল্প আকারে ঘোষণা দেওয়ার পরেও শিল্পকে প্রতিষ্ঠা করার জন্য যে পদক্ষেপ গ্রহণের প্রয়োজন, সেই পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেনি। বরং 22,96,00,000 টাকা দিল্লি থেকে এসছে টাকা উন্নয়নের জন্য, সেই টাকাকে ইচ্ছাকৃতভাবে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আমরা কি শুনতাম? আপনার দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলতেন? পর্যটন হচ্ছে বেলিল্লাপনা। পর্যটন, আমরা বলি পর্যটন হচ্ছে ভবিষ্যৎ। আমাদের মুখ্যমন্ত্রী বলেন পর্যটন ইজ ফিউচার, ট্যুরিজম ইজ আওয়ার ফিউচার। আমাদের প্রধানমন্ত্রী বলেন যে সারা রাজ্যে, প্রতি রাজ্যে এমন একটি ক্ষেত্রকে চিহ্নিত করো, একটি ডেস্টিনেশনকে আইডেন্টিফাই করো, যেটাকে সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে আমরা ঘোষণা দিতে পারবো, যেটাকে আমরা সারা বিশ্বের কাছে শোকেস করতে পারবো। আর ওনাদের মুখ্যমন্ত্রী বলতেন পর্যটন হচ্ছে বেলিল্লাপনা, পর্যটনে টাকা চলে যাক তাতে আপত্তি নেই। দীপঙ্কর বাবু সঠিক বলেছেন। চোত্তাকলার একটা অনুষ্ঠানে ওনার সঙ্গে আমরা ছিলাম আমাদের ট্যুরিজম দপ্তরে। আমাকে বলেছেন যে চোত্তাকলা আমাদের সময়ই হয়েছে, সে হয়েছে, আপনাদের সময় হয়েছে, কিন্তু আপনারা যে পরিকাঠামো করেছেন ভারত বাংলা মৈত্রীর সেই সম্পর্ককে আরো জোরদার করার জন্য, একটা শৌচালয়ের পর্যন্ত জায়গা ছিল না, একটা ক্যাফেটেরিয়া ছিল না। আগরতলা থেকে মানুষ যাবে,
প্রাকৃতিক কার্য সম্পাদনের জন্য একটা জায়গার প্রয়োজন, সেটা করার প্রয়োজনীয়তা বোধ করেননি, বা আপনাদের যে দূরদর্শিতা, আপনারা বলছেন প্ল্যান করে করার জন্য, আপনাদের প্ল্যানিংটা কোথায় ছিল সেদিন? একটা শৌচালয় পর্যন্ত আপনারা প্রয়োজনীয়তা বোধ করেননি, একটা ক্যাফেটেরিয়া প্রয়োজনীয়তা সেখানে বোধ করেননি, একটা লঘাট নির্মাণের সেখানে আপনারা বোধ করেননি। আমরা স্বদেশ দর্শন স্কিমে সেটা করেছি প্রায় 5.5 কোটি টাকা ব্যয় করে। আপনাকে নিয়েই আমরা সাক্ষী রেখে উদ্বোধন করেছি। পর্যটক কমেছে ওই চোত্তাখোলা পার্কে, কারণ কি? মানুষ যাবে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে, গিয়ে কিছু ভারত বাংলার মৈত্রী নিদর্শন সেখানে দেখবে, একটা শৌচালয় নেই, খাবার জায়গা নেই, বিশ্রামাগার নেই। আমরা সেগুলোকে নতুন পরিকাঠামোয় যুক্ত করেছি, যেগুলো আপনাদের সময় ছিল না। আপনাদের বন্ধু সরকারই ছিল 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত। কেন আপনারা ট্যুরিজম সেক্টরে, যদিও অন্য সেক্টরে অঢেল অর্থ এসছে, 10 টাকা চাইলে 100 টাকা এসছে, কিন্তু ট্যুরিজম সেক্টরে আপনারা কেন অধিক অর্থ আপনারা আনতে পারলেন না? বা অর্থ কেন্দ্রীয় সরকার তখনই দেবে যখন দেখবে যে আপনারা যে অর্থ প্রদান করা হয়েছে সেই অর্থের সঠিক আপনারা ব্যবহার করেছেন। ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি সঠিকভাবে ইউসি আপনারা প্রদান করতে না পারেন, কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই অর্থ দেবে না। আমরা সেই কাজটা করছি। আপনি বাহবা নিতে চাইছেন যে সব আপনাদের সময় ছিল, সব আপনাদের সময় ছিল। এখানে প্রাক্তন পর্যটন মন্ত্রী প্রণজিৎ বাবু ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, বা আমরা সেটা জানি, নারিকেল কুঞ্জে বলুন তো আপনাদের সময় কি ছিল? আজকে যে নারিকেল কুঞ্জে সুদৃশ্য লঘাট কটেজ তৈরি হয়েছে, আজকে যে নারিকেল কুঞ্জে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা মোটরাইজড বোট, শিকারা, হাউস বোট আমরা তৈরি করছি বা যোগ করেছি, আপনাদের সময় সেই নারিকেল কুঞ্জে কি ছিল? একটা জঙ্গল ছিল, টেররিস্ট সেখানে আস্তানা গেড়ে থাকতো, মানুষ দিনের বেলা যেতে ভয় করত, কিডন্যাপিং হতো, লুট হতো, ছিনতাই হতো, দিনের বেলা মানুষ যেতে ভয় করত। আজকে সেই নারিকেল কুঞ্জে মানুষ রাত যাপন করছে। এই নারিকেল কুঞ্জকে ঢেলে সাজানোর প্রক্রিয়া 2018 সালে আমাদের সরকার আসার পর আমরা শুরু করেছি। বর্তমানে সেটা কন্টিনিউশন রয়েছে। প্রতিনিয়ত আমরা নারিকেল কুঞ্জকে কিভাবে বিশ্বের কাছে আমরা শোকেস করতে পারি সে দিশায় আমরা কাজ করছি। নারিকেল কুঞ্জ ছিল, জলাশয় তো আমরা তৈরি করতে পারবো না। অনিমেষ বাবু বলছিলেন যে চারমিনার গেট ব্রিটিশ আমলেও ছিল, পৃথিবী যতদিন থাকবে চারমিনার গেট থাকবে। এখন পুরো সরকার যদি দাবি করে যে আমার সরকার এসছে বলে চারমিনার গেট রয়েছে, তবে সেটা কিন্তু বাস্তবসম্মত নয়, মানুষ তা হাসবে। তো নারিকেল কুঞ্জ আপনার সময় ছিল, জায়গাটার নাম ছিল, কিছু নারিকেল গাছ ছিল, জলাশয় ছিল, কিন্তু সেটাকে বিশ্বের দরবারে উপস্থাপন করার প্রক্রিয়া আপনাদের মধ্যে ছিল না। কারণ ট্যুরিজম ছিল আপনাদের কাছে বেলিল্লাপনা, আপনাদের প্রাক্তন সরকারের কাছে, আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে। আজকে নারিকেল কুঞ্জ G20 মিটিং হচ্ছে, 16th ফিনান্স কমিশনের প্রতিনিধিরা আসছে, নীতি আয়োগের প্রতিনিধিরা আসছে, এসে নারিকেল কুঞ্জে ওরা ভ্রমণ করছে। এটা আমাদের বলতে হচ্ছে না, দিল্লি থেকে খোঁজ নিয়ে তারা ঠিক করছে তারা কোথায় যাবে, তারা ফাইনাল করছে যে আমরা নারিকেল কুঞ্জে যাব। রাজ্য সরকার আমরা আধিকারিকদেরকে দিয়ে তাদেরকে শুধু গাইড করছি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। ছবি মোড়া আপনাদের সময় ছিল, আই ফুললি এগ্রি, কিন্তু পরিকাঠামো ছিল কিনা? ছবি মোড়ার যে আমরা বলি অ্যামাজন, ত্রিপুরার অ্যামাজন বা ভারতবর্ষের অ্যামাজন, ছবি মোড়া যারাই আসে এসে পরিষ্কার ভাষায় বলে আমরা আবার আসতে চাইব। আপনারা পরিকাঠামো তৈরি করেননি। মানুষ বসে একটু চা খাবে সেই পরিকাঠামোর বন্দোবস্ত আপনাদের সময় ছিল না, শৌচালয়ের বন্দোবস্ত ছিল না। আমরা সেখানে বোটিং সিস্টেম চালু করেছি। আজকে প্রায় 60 কোটি টাকা ব্যয় করে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করে এসছেন। আগামী 1 বছরের মধ্যে নতুন পরিকাঠামো সেখানে গড়ে উঠবে। 1 বছর পর আবার কথা হবে। নারিকেল কুঞ্জ, ছবি মোড়া বা আপনি যেই টুরিস্ট ডেস্টিনেশনের কথা বলেছেন, কসবা কালীবাড়ি, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হয়েছে। একটা শৌচালয় ছিল না যে আমি আমার পরিবারকে নিয়ে যাব,
আমার ছেলে মেয়ে আমার স্ত্রীকে নিয়ে যাব, রেস্ট করার জায়গা ছিল না। আর যেই বিল্ডিংটা আপনারা টুরিস্ট লজ, সেই টুরিস্ট লজ যা অবস্থা ছিল আমি বলে লাভ নেই। আজকে গিয়ে দেখুন 3 স্টার ক্যাটাগরির হোটেলের রূপ পেয়েছে কসবা টুরিস্ট ভিউ লজ। সেখানে সাগরিকা 30,000 টাকা রেভিনিউ আসতো না প্রতি মাসে, নতুন করে কোটি টাকা ব্যয় করে আমরা স্টার ক্যাটাগরির সেখানে সাগরিকা টুরিস্ট লজ বানিয়েছি অমরপুরে। মাননীয় বিধায়ক অমরপুরের এখানে আছেন। আজকে 30,000 টাকা যেখানে রেভিনিউ আসতো না, আমাদের 2.5 লক্ষ টাকার উপর প্রতি মাসে রেভিনিউ আসছে সেই সাগরিকা টুরিস্ট লজ থেকে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, ইডেন আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন জাম্পুই, ইডেন টুরিস্ট লজ যারাই যেতে চায় এসে কমপ্লেন করত। আগামী 2 মাস বাদে 3 মাস বাদে যাবেন, ইডেন টুরিস্ট লজের একটা পার্ট আমরা রিফারবিশমেন্ট রিনোভেশন করে নতুন ভাবে আমরা উপস্থাপন করব রাজ্যবাসীর কাছে। আরেকটা অংশ যে পুরানো অংশটা, সেটাকে আমরা ডিসমেন্টেল করে 3 স্টার ক্যাটাগরির হোটেলের মতো নতুন করে রূপ দেব আগামী 1.5-2 বছরের মধ্যে। প্রসেস চলছে। উদ্দেশ্য কি? পর্যটকদের আগমন বৃদ্ধি করা, রেভিনিউ জেনারেশন করা এবং এই রাজ্যের যুবকদেরকে পর্যটন সহায়ক প্রকল্পের মাধ্যমে, যেটা আমাদের পর্যটন দপ্তর ইন্ডাস্ট্রি দপ্তরের যৌথ একটা প্রয়াস, পর্যটন সহায়ক প্রকল্প, সেটার মাধ্যমে লোন প্রদান করে ট্যুরিজম সেক্টরে যদি কেউ স্বাবলম্বী হতে চায় তবে তাকে সহযোগিতা প্রদান করা। মাননীয় চেয়ারম্যান মহোদয়, সে দিশায় আমরা কাজ করছি। আমাদের হোমস্টে ফ্যাসিলিটি, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গত প্রমোফেস্টের সময় ডম্বুরে নারিকেল কুঞ্জে আমরা 9টা লাইসেন্স দিয়েছিলাম হোমস্টের জন্য। আজকে সেই হোমস্টের সংখ্যা ত্রিপুরা রাজ্যে 50-এর উপর ছাপিয়ে গেছে, 60-এর উপর ছাপিয়ে গেছে। এবং আপনারা জানলে নিশ্চয়ই জানবেন যে প্রতি মাসে সিজনে এক একটা হোমস্টে থেকে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা তারা আর্ন করছে। অফ সিজনে 40,000, 50,000, 60,000 টাকা তারা আর্ন করছে। এটা আমাদের বক্তব্য নয়, তারা নিজেরা বলছে। সহজ সরল উপজাতি যুবক, সহজ সরল উপজাতি জনজাতি যুবকরা সাপ্রেসড ফিগার, দপ্তরের আধিকারিকরা যখন তাদেরকে জিজ্ঞাসা করে, তারা সঠিক ফিগারটা অনেক সময় দিতে চায় না। কারণ ওদেরকে বলা হয় যে সঠিক ফিগার দিবি না তবে সরকার তোদেরকে টাকা নিয়ে যাবে, তোদের ট্যাক্স দিতে হবে সরকারকে। তাই যদি 1.5 লক্ষ টাকা ইনকাম হয়, ওরা বলছে 1 লক্ষ টাকা ইনকাম, 50,000 টাকা ইনকাম। দিস ইজ এ সাপ্রেসড ফিগার। কিন্তু আমরা তো তাদের কাছ থেকে অর্থ চাই না। আমরা চাই রাজ্যের জনজাতি যুবক যুবতীরা যারা রয়েছেন, হোমস্টের মাধ্যমে তাদের রুজি রুটির সন্ধান তারা করে নিক, যাতে করে নারিকেল কুঞ্জের মতো জায়গায় মাসে 1.5 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা ইনকাম করছে জনজাতি যুবকরা। সেটা আমাদের রাজ্যের কাছে গর্বের বিষয়। আমাদের জাতি জনজাতির ঐক্যের ক্ষেত্রে এটা অনেকটাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনারা তো সেই জিনিসটা কখনো উপলব্ধি করতে পারেননি। দোষ ধরতে হবে যে পর্যটন পরিবর্তন হচ্ছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের সরকারের নেতৃত্বে। সেই জিনিসটা আপনারা উপলব্ধি করছেন, কিন্তু তার মধ্যে একটা ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড আপনাদের থাকবে। যাই হোক, এটা আপনাদের ইতিহাস। আপনারা ইতিহাস থেকে কখনো শিক্ষা নেন না। এটাই আপনাদের বর্তমান, আপনাদের ভবিষ্যৎ সেটাই হবে। আমরা আপনাদের কাছ থেকে পজিটিভ বা পজিটিভিটি থাকবে সেটা আমরা কখনো আশা করি না। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় সদস্য দীপক মজুমদার যে প্রস্তাব উনি রেখেছেন, আমি তাকে সমর্থন করছি। এবং বর্ডার নিয়ে উনি যে প্রস্তাব রেখেছেন, কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে আমাদের একটা প্রয়াস ছিল সেখানে যে আপনি ওয়াগা বর্ডারে যেমন জাতীয় পতাকাকে যখন সম্মান জানিয়ে বিকেলবেলা যখন সেটা অস্তনমিত করা হয়, এমন একটা কর্মসূচি আমাদের করার। কিন্তু দুই দেশের, বিশেষ করে বাংলাদেশের যে বিডিআর মানে বিজেপি, তারা সেটাতে অবজেকশন দিয়েছে। যেহেতু এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিষয়, আমাদের দুই দেশের আধিকারিকের মধ্যেও কথা হয়েছে, কিন্তু আমরা সেই প্রজেক্টটাকে কন্টিনিউ করতে পারিনি। নতুন জায়গায় আমরা
সেটার কাজ চলছে। মাননীয় মেয়র সাহেব বিধায়ককে নিয়েই আমরা সেটা পরিদর্শনে যাব এবং সেটাকে আগামী দিনে কি করে আরও সুন্দর আকৃষ্ট করা যায় সে দিশায় আমরা কাজ করব। মাননীয় সদস্যকে আমি সেটা আশ্বস্ত করতে চাইছি। তার বাইরে আগামী দিনে আমাদের পর্যটনের যে অনেক বিষয় এখানে আলোচনা হয়েছে, প্রতিটি ক্ষেত্রে 59 কোটির কথা আমি বলেছি। বিরজিৎ বাবু যে সোনামুখীর যে প্রজেক্ট আমাদের গড়ে উঠছে, উনি সেদিন বলেছেন আমাকে যে ওরে বাবা, এটা তো বিশাল একটা পরিকাঠামো তৈরি হচ্ছে, খুব সুন্দর পরিকাঠামো তৈরি হচ্ছে। আমি বললাম যে দাদা, আপনি 1 বছর আর অপেক্ষা করুন, 30-40% কাজ হয়ে গেছে, 1 বছরের মধ্যে আমরা সেটাকেও আশা করি উদ্বোধন করব এবং আগামী দিনে এটা একটা সারা দেশের মানুষের কাছে যারা 59 কোটি আসবে, এটা প্রাকৃতিক কার্য সম্পাদন করার জায়গা ছিল না 59 কোটিতে। আপনাদের সরকার 25 বছর ছিল, কি করতে পেরেছেন? কি জবাব দেবেন? কোথাও নেই। আমরা সেটা করেছি বা করছি। মানুষ এসে থাকবে, খাবে, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ইকো ট্যুরিজম, ওয়াটার ট্যুরিজম, স্পিরিচুয়াল ট্যুরিজম, প্রতিটা ক্ষেত্রে আমরা আগামী দিনে রাজ্যকে দিশা দেখাবো। রাজ্যের ভারতবর্ষের মানুষ এই রাজ্যে আসবে, রাজ্যের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে। প্রায় 100 কোটি টাকা ব্যয়, 51টা শক্তিপীঠ, রাদলে, উদয়পুরের বন্দোয়ারেতে আমাদের প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন। আমরা যারা সনাতনী, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের জীবদ্দশায় 51 শক্তিপীঠে যাওয়ার কারোর ক্ষমতা নেই, বা যদিও থাকে খুবই সামান্য থাকবে। কারণ ভারতে শুধু নয়, ভারতের বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ওই সমস্ত জায়গায় শক্তিপীঠগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের প্রস্তাব যখন আমরা পেশ করলাম কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রকে, গজেন্দ্র সিং শেখাবতজি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, ওনারও ইন্টারভেনশন ছিল তাতে, এবং আমাদের প্রস্তাবকে সমর্থন করে উনি ট্যুরিজম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের ডেলিগেশন মিট করার পর 15 দিনের মধ্যে 98 কোটি টাকার 70 লক্ষ টাকার স্যাংশন দিয়েছেন। কাজ শুরু হয়ে গেছে, 1.5 বছরের মধ্যে আমাদের সেটা সম্পন্ন করব। 51 শক্তিপীঠ, ভারতবর্ষের কোথাও এত বড় প্রজেক্ট শক্তিপীঠের রেপ্লিকা আর নেই। অর্থাৎ 51টা শক্তিপীঠ, মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির রয়েছে, তার বাইরে 50টা শক্তিপীঠ আপনি এক জায়গায় পেয়ে যাবেন। সেখানে আধুনিক বন্দোবস্ত সমস্ত কিছু থাকবে পর্যটক বা ভবন পিপাসু লোকেদের জন্য। এখন হলে তো আপনি 5 বছর বাদে বলবেন এটা তো আমাদের সময় তৈরি করার রূপরেখা আমরা করেছিলাম। সবকিছু যেহেতু আপনাদের সময় ছিল, ত্রিপুরা রাজ্যে যা কিছু হবে বা যা কিছু হয়েছে এটা বামফ্রন্ট সরকারের আশীর্বাদ, বামফ্রন্ট সরকারের ফসল। আমাদের 7 বছরে তো আমরা কিছুই করিনি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী তো কিছুই করেননি। আপনাদের বক্তব্য শুনলে সেই জিনিসটাই বোঝা যাচ্ছে। একজন বলছেন পার্সেন্টেজের কথা, আমি বলেছিলাম যে এটা বাজেট সেশনে মনে হচ্ছিল। আসলে ট্যুরিজমে আমার জানা নেই যে আমাদের সময়ে ট্যুরিজম দপ্তর থেকে কোনো অর্থ দিল্লিতে ফেরত গেছে সঠিক ব্যবহারের কারণে। আমাদের দপ্তর থেকে, হ্যাঁ আপনাদের সময় গেছে, আমি যেটা বলেছি 22,96,00,000 টাকা ফেরত গেছে, কারণ ছিল ট্যুরিজম আপনাদের কাছে বেলিল্লাপনা। আজকে আপনারা ট্যুরিজমের জন্য অনেক দরদ দেখাচ্ছেন, কেন বিগত দিনে সেটা দেখাননি? কেন আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা দেখায়নি? কেন আমাদের যে ইম্পর্টেন্ট টুরিস্ট ডেস্টিনেশন গুলো, ল গার্ডস গুলো বা আমাদের যে লজেস গুলো, সেগুলোকে আধুনিক রূপ প্রদান করা হয়নি? মানসিকতার অভাব, দূরদর্শিতার অভাব। আজকে আপনি আর্কিটেক্টের মতো কথা বলছেন যে প্রসাদ স্কিমে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির হয়েছে, তা একটু ঘুরিয়ে যেতে হচ্ছে সামনের দিকে, কেন না? আপনি জানলে অবাক হবেন, নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকার যে টাকা প্রসাদ স্কিমে আমাদেরকে বরাদ্দ করেছিল, টাইমলি আমাদের কাজ সম্পন্ন হচ্ছিল না। কারণ আপনারা দেখেছেন ফ্লাড, ন্যাচারাল ক্যালামিটি সমস্ত কিছু ছিল। লেবারার বাইরে থেকে আসে বা রাজ্যের লেবারাররা কন্টিনিউটি সেখানে ছিল না বিভিন্ন কারণে। স্টেট এক্সচেকার থেকে প্রায় 17 কোটি টাকা আমরা প্রদান করছি স্টেট ফান্ড থেকে। 52 কোটি টাকা খরচ করে শক্তিপীঠ
আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির নতুন করে সেজে উঠেছে, যার শুভ উদ্বোধন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী করবেন আগামী 22 তারিখ। বন্ধুরা, এই যে জিনিসগুলো, অ্যাচিভমেন্টগুলো, আজকে নবরাত্রিতে দেশের প্রধানমন্ত্রী প্রথম দিন শক্তিপীঠ থেকে পূজা অর্চনা শুরু করবেন। ভারতবর্ষে অন্য শক্তিপীঠও ছিল, কেন উনি ত্রিপুরা রাজ্যে আসছেন? এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় আমার অভিজ্ঞতা থেকে বলছি, মাননীয় চেয়ারম্যান মহোদয়, যে প্রধানমন্ত্রী যে সমস্ত শক্তিপীঠে গেছেন বা যে সমস্ত আমাদের ধর্মীয় স্থলগুলোতে গেছেন, বদ্রীনাথ বলুন, কেদারনাথ বলুন, আমাদের কামাখ্যা বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে টুরিস্ট ফুটফল ডাবল হয়ে গেছে আগামী দিনগুলোতে। এবং আমাদের বিশ্বাস যে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে ওনার আসার পর 22 তারিখের পর থেকে আপনি দেখবেন সারা দেশের মানুষ যখন জানবেন যে শক্তিপীঠ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের নবরাত্রির সূচনা প্রধানমন্ত্রী করেছেন পুজো অর্চনার মাধ্যমে, ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকেও টুরিস্ট ফুটফল ত্রিপুরা রাজ্যের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে সেখানে বৃদ্ধি পাবে। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরাবাসী হিসাবে সেটাকে বিশ্বের দরবারে বা ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে শোকেস করতে, উপস্থাপন করতে আমাদের অনেকটাই সহযোগিতা লাভ করব আমরা, মাননীয় চেয়ারম্যান মহোদয়। তো আজকে এই যে বিষয়বস্তুগুলো, সেগুলো আমি আগেও বলেছি, আজকেও বলছি, 1 বছর 1.5 বছর অপেক্ষা করুক। আমাদের যে আপকামিং যে ট্যুরিস্ট ডেস্টিনেশনসগুলো সেগুলো আসছে, কাজ চলছে। এটা এমন নয় যে রাতারাতি কাজ সম্পাদন হয়ে যাবে। 2 বছর 3 বছরের সেখানে প্রজেক্ট আমাদের শুরু হয়ে গেছে। 2-4 মাস বেশি লাগতে পারে, 2-4 মাস কম লাগতে পারে, কারণ সময়ের উপর সেটা আমাদের নির্ভরশীল হতে হয়, পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করে। আপনারা অপেক্ষা করুন। আপনি ওই রাজ্যের মানুষ, আমরাও এই রাজ্যের মানুষ। যেটাই হবে আমাদের রাজ্যের অ্যাসেট হবে সেটা। এবং আগামী দিনে রাজ্যকে আমরা বিশ্বের দরবারের কাছে তুলে ধরব পর্যটনের নিরিখে। এবং পর্যটন আগামী দিনে আমাদের লাইভলিহুড, অর্থনৈতিক বুনিয়াদ, সেটাকে শক্তিশালী করতে, জিএসডিপি বৃদ্ধি করতে আমাদের অনেকটাই সেখানে সুবিধা আমরা প্রদান করবে। এই কোটি কথা বলে মাননীয় সদস্য দীপক মজুমদার আনিত এই প্রস্তাব আমি সমর্থন করছি এবং আগামী দিনে আমরা সে দিশায় কাজ করব মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই আশা করে আপনারা যে আলোচনাগুলো করেছেন, অনেক কথা আপনারা বলেছেন, সেগুলোকে আমি সমর্থন করতে পারি না বা সমর্থন বা তার বিরোধিতা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। নমস্কার, জয় হিন্দ। এখন আমি মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। মন্ত্রী বলার পরে আর বলবেন না, শুধু দুটো লাইন। আপনি তো অনেক কিছু বলেছেন যে আমাদের কোনো কৃতিত্ব নেই, আমাদের কৃতিত্বের উপরে শুধু মেড ইন ইন্ডিয়া স্টিকার লাগিয়েছেন। আপনি নতুন কিছুর কথা বলুন। রোপওয়ের কথা বলেছেন, রোপওয়ে হয়নি। আধুনিক স্টেশনের কথা বলেছেন, উদয়পুরে হয়নি। নতুন কিছু করেন, এগুলো তো সব স্টেশনের উপরে ল্যাট্রিন করেছেন, ইউনিয়ন ফান্ড করেছেন, দীপঙ্কর বাবু, কার্পেটারি করেছেন। আধুনিক স্টেশন তো এটা ট্যুরিজমের পারভিউতে না। আপনি আলোচনা করছেন ট্যুরিজম নিয়ে, আপনি বলছেন আধুনিক স্টেশন। বিরজিৎ বাবু কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে বলেছে। আমি বলছি আপনাকে, আপনি রোপওয়ের কথা বলেছেন। আপনি যেটা জানেন না, আপনি শুনেন, হাফ নলেজ ইজ অলওয়েজ ডেঞ্জারাস। আপনার যেটা বলছেন, আপনারা হাফ নলেজ নিয়ে বলছেন। নো শো ইজ বেটার দেন এ পুয়ার শো। আমি শো করব না, সেটা আলাদা জিনিস, কিন্তু পুয়ার শো করব না। আপনার ব্যাপারটা হচ্ছে আপনি যেটা জানেন না সেটা। রোপওয়ে কি বলেছে? রোপওয়ে মিনিস্ট্রি অফ সার্ভিস ট্রান্সপোর্টের আন্ডারে রয়েছে, এটা ট্যুরিজমের আন্ডারে নয়। এবং তারা স্টাডি করেছে, সার্ভে করেছে। সার্ভে করে তারা সেটা বলছে যে পর্যটনের ক্ষেত্রে সেটা সহায়ক হতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে অর্থনৈতিক দিক থেকে কতটুকু ভায়াবল হবে, কতটুকু ফিজিবিলিটি রয়েছে। ভারত সরকার আপনার আমার কথায় অর্থ স্যাংশন করবে 600 কোটি 700 কোটি টাকা, এমন নয়। ফিজিবিলিটি দেখতে হবে, ভায়াবিলিটি দেখতে হবে, এবং তারপরই হবে। আজকে স্টেশনের কথা বলছেন, অমৃত ভারত স্টেশন ত্রিপুরা রাজ্যে 3-3টার ঘোষণা করেছে রেলওয়ে দপ্তর। আজকে
রেল স্টেশন, প্রত্যেকটি জায়গা। আপনি আমাকে চিঠি লিখেছিলেন মাননীয় দীপঙ্কর বাবু যে আপনার বেলুনিয়াতে স্টপেজ প্রদান করার জন্য। প্রমোদ রিয়াং এখানে মাননীয় সদস্য লিখেছে, আমাদের মন্ত্রী চুলাইবাড়ির কেন্দ্রের বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া লিখেছে, আমি ব্যক্তিগতভাবে গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী রেল দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সাংসদরা বলেছেন, তারপর স্টপেজ দিয়ে দেওয়া হয়েছে। এটার তো প্রশংসা করলেন না, এটা তো প্রশংসা করলেন না। কারণ আপনাদের হচ্ছে ওই, আমি আগেও বলেছিলাম, আজকে বিশ্ববন্ধু সেন নেই, উনি আমাকে বারবার বলেছিলেন এটা রিপিট করার জন্য, যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড নিয়ে অভ্যস্ত তারা স্বর্গে গেলেও তারা দোষী ধরবে। আপনারা মর্তে রয়েছেন, আপনার অভ্যাস, আপনারা পরিবর্তন হবে না। আমি আপনাদের আহ্বান জানাবো যে বাস্তবটা স্বীকার করুন, সত্যটাকে সত্য বলুন। ইউ মাস্ট কল স্পেড এ স্পেড। যেটা সত্য সত্যটাকেই বলবেন, মিথ্যা মিথ্যাই থাকবে। আপনারা গোয়েবলসীয় কায়দায় মানুষকে মিসলিড করে আপনারা কখনো ত্রিপুরা রাজ্যে মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারবেন না। আমি আপনাদেরকে সেটাই আহ্বান জানাবো। ঠিক আছে, ঠিক আছে। মাননীয় এখন মন্ত্রী মহোদয়, আপনার সেক্রেটারিও এখানে আছেন, তারা তো স্বীকার করবে না। একটা ভালো বাস গাড়ি ঠিক করুন, ওনাদের টিমটা নিয়ে, ওনারা জানে, এনাদের সবকে নিয়ে টুরিস্ট স্পটগুলি ঘুরে আসুক। এরকম আলু উৎপাদনের জন্য একবার গেছিল, এত আলু উৎপাদন হয়, টুরিস্ট স্পটগুলি ভিজিট করুন, তখন রিয়েলাইজ করতে পারবেন হোয়াট ইজ হোয়াট। আরে ভাই, আরে আপনি গেছেন এর মধ্যে 60 বছরে নারকেলকুঞ্জ গেছেন, কি বলছেন? যান আগে, কিছু জানেন না, কেবল মানে ঠিক আছে, কথা ছাড়া কিছু না। ঠিক আছে চেয়ারম্যান স্যার, আরে আর দুটা আছে তো, তাহলে আচ্ছা রেফার করলে করছেন, রেফার করলে করছেন, প্লিজ বসুন। ঠিক আছে, এগুলো তো রেকর্ড হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে এগুলি কি আছে। এখন আমি মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো, এই বিধানসভা প্রস্তাব করছে যে ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্রের অবকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার আরও বিশেষ কিছু প্রকল্প গ্রহণ করুক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নাই, এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। এবার দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়াকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমার রেজলিউশনটা হচ্ছে, এই বিধানসভা প্রস্তাব করছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করুক। আমাদের রাজ্য সরকার গত 2018 পর থেকে বিশেষ করে জল জীবন মিশন আওতায় নিয়ে যে আমরা শুরু করেছি, এতে প্রথমে আমি রুরাল ওয়াটার সাপ্লাই স্কিম সম্পর্কে আমাদের রাজ্যের আগের 70 বছরে কি ছিল, 35 বামগ্রেস করেছে, কংগ্রেস 35, বামপন্থী 35 বছর, 70 বছর ওরা কতটুকু করেছিল, এবং গত 2018 পর থেকে 7 বছরে আমরা কত করেছি, এটা প্রথমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে সম্পূর্ণ বোঝা যায় যে আসলে আগে কি চাইছিল, এখন কি আমরা চাইতেছি এবং করছি। Extending functional house tap connection FSTC রুরাল এরিয়াতে 31/3/2018 পর্যন্ত 19,251টা ছিল, মানে 2.56% আমাদের সমস্ত জনসংখ্যার তুলনায়।
পরিবারের তুলনায়। কিন্তু 2025-এ 15 তারিখ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের মানে আগে 18 পর্যন্ত ছিল 19,251, কিন্তু আমাদের এই 7 বছরে হয়েছে 6,46,738, মানে 86%। টেপ ওয়াটার কানেকশন ইন দ্য স্কুলস 2018 আগ পর্যন্ত 70 বছরে হয়েছিল 2945, আমাদের এই 7 বছরে হয়েছে 4171, মানে 94.37%। টেপ ওয়াটার কানেকশন ইন দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার্স আগের সরকারের 18 আগে হয়েছিল 2775, আমাদের আমলে হয়েছে 8200, অর্থাৎ 8287টা। কমিশনিং অফ ডিপ টিউবওয়েল আমরা কয়টা করেছি, যার মূল্য প্রায় একটা 1 কোটি টাকার বেশি, মানে 78 লাখ এরকম। আগে হয়েছিল 70 বছরে 1593, 1593, আমাদের আমলে হয়েছে 4217। কমিশনিং অফ স্মল বোর ডিপ টিউবওয়েল SBDTW আগে হয়েছে 2018 পর্যন্ত 2388টা, আমাদের আমলে হয়েছে 10,192টা। কনস্ট্রাকশন অফ ইনোভেটিভ স্কিম আগে হয়েছিল 175টা, আমাদের আমলে হয়েছে 532টি। কনস্ট্রাকশন অফ আয়রন রিমুভাল প্ল্যান্ট আগে হয়েছিল 617টা, আমাদের আমলে হয়েছে 43টা। কনস্ট্রাকশন অফ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে হয়েছিল 35টা, বর্তমানে আমাদের হয়েছে 40টা। তো কিন্তু এক্সপেন্ডিচার তাদের আমলে কত আমার এখানে নেই, তবে আমাদের অঞ্চলে আমাদের আমলে 3,400 কোটি টাকা খরচ করে এগুলি হয়েছে। তো আগেও তো বলা হয়েছিল যে 10 বছর বন্ধু সরকার ছিল কেন্দ্রতে, তবু তো মানে ওনারা যা করেছে। আবার আমার বাগমা কনস্টিটিউয়েন্সিতে দেখাচ্ছি, বাগমা ডিপ টিউবওয়েল 18 পর্যন্ত হয়েছে 49টি, 18 থেকে 25 পর্যন্ত আমাদের এখানে মানে আমার বাগমা অঞ্চলে হয়েছে 113টি। 113 জন চাকরিও দিয়ে থাকছি পাম্প অপারেটর হিসাবে। স্মল বোর ডিপ টিউবওয়েল 18 পর্যন্ত কত হয়েছিল? মাত্র 31টি, আর আমাদের আমলে 97টি হয়েছে। আরো প্রায় 15টা এখন কমপ্লিট হয়নি, এটা আগামী দিন আসবে, মানে 100-র উপর চলে যাবে। তো আরেকটা বিষয় আমি দেখলাম গত ইয়েতে উপনির্বাচনে ধনপুরে, এটা হচ্ছে মোহনবুক ব্লকের আনন্দপুর বিসিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওইখানে। তো মোহনবুক ব্লক আনন্দপুর মানে এটা তো নলসর, মেলাগড়, কাকরাবনে ঠিক মাঝখানে। এটা এরকম না বলে লংতরাই পাহাড়ে, বরমুরা পাহাড়ে, ছাগানতাং পাহাড়ে এইসবও নেই, জনজাতি অধ্যুষিত এলাকা। কিন্তু দেখলাম 20 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার ওইখানে ছিলেন, পরে আবার 5 বছর ছিলেন বিধায়ক, কিন্তু ওই জায়গার মধ্যে না জল, না রাস্তা, না বিজলি। মানে আমি দেখে একটা অবাক লেগেছে, জনজাতি দরদি। আবার ওরা বলে 20টা রিসার্ভটা তাদের পকেটে,
এরপর 21-এর থেকে বলে গন্তি শুরু করে, কিন্তু কেমনে যে করতে আসছিল মানে এটা অবাক লাগে। তো উন্নয়ন বলতে কিরকম উন্নয়ন করেছে শুধু তাই নয়, মানে বাগমা এলাকাতে কমসে কম 10টা বছর তো নরেশ জমাতিয়া মন্ত্রী ছিলেন, আবার মন্ত্রী কি মন্ত্রী, আরডির মিনিস্টার এবং বনের মন্ত্রী। 10 বছর বলতে গেলে নেক্সট টু চিফ মিনিস্টার। হ্যাঁ, জনজাতির মধ্যে হই পাওয়ারফুল, মানুষকে যা বলে তা দিয়ে দেয়, এরকম ব্যাপার। জঙ্গলে ফরেস্ট এটা পরে। তো ব্যাপার হচ্ছে কি, আমি দেখলাম বিশেষ করে জনজাতি এলাকাতে, যেমন বিসি, উত্তর বরমুরা বিসি, দক্ষিণ বরমুরা বিসি, দার্জিলিং বিসি, সৈগরিয়া বিসি, থেলাকুং বিসি, এই পাঁচটা এলাকাতে বিশেষ করে সবচেয়ে অনুন্নত মূলসুম, কাইপেং, কলয়। মূলসুমই বেশি, এরপর কাইপেং, এরপর কলয় থাকেন। ওইসব এলাকাতে জল নাকি পাওয়া যায় না। কিন্তু 2018-তে আমি এমএলএ হওয়ার পর, আমাদের সরকার হওয়ার পর প্রথম ওইসব এলাকাতেই আমি ড্রাইভ দিলাম, কি বলে হবে না। এখন যেমন দেখি দক্ষিণ বরমুরা পঞ্চায়েতের মানে বিসি বাংফাইতে ওভারফ্লো হয়ে আছে, ডিউটিউল করা হয়েছিল, এখন ওভারফ্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা 70 বছরে জলই খুঁজে পাইল না। রায়না এলাকাতে সবই মোড়ার পাশাপাশি ওরা জল পায়নি, কিন্তু আমরা এটা করে পেয়েছি। পুষ্কিনিতে সবই মোড়ার উল্টা দিকেই বলা যেতে পারে, পশ্চিম দিকে, ওইখানে আমরা জল পেয়েছি। তেমনি সৈগরিয়া জম্পুজলা সাব ডিভিশনে, কিন্তু এটা বাগমা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে পড়ে, ওইখানে একই অবস্থা। তাদের এখানে কোনো এই যে ডিপ টিউবওয়েল বা স্মল বোর ডিপ টিউবওয়েল এগুলি কিছুই করা হয়নি। ঠেলাকম একই ব্যাপার, জল নাই। কিন্তু যেই মাত্র আমাদের সরকার আসার পর ওইখানে মেশিন ঢুকালাম, জায়গায় জায়গায় কোনো কোনো জায়গার মধ্যে 2-3 বার এটা গর্ত করতে হয়েছে, কিন্তু পাওয়া যায়নি বলে 70 বছর ফেলে রেখে দিয়েছে। তো এই মিডিয়ার মাধ্যমে আমি নিয়ে যেতে চাই সবার সামনে, সবার কাছে, যে এইগুলি আগে যেভাবে জনজাতিকে ওরা ঠকিয়ে দিয়ে গেছে, হ্যাঁ, এটা মানে কি বলবো, এই অভিশাপের কারণে আপনারা এই 20-এর পরে এটা নিয়ে আগামী দিনে 10-এর মধ্যে একটাও আর থাকতো না। একটাও না থাকলে আর কিটা, এটি তো বুঝাচ্ছি। তো কাজে আমাদের সরকার সব সময় যেটা চিন্তা করছেন, তো বিভিন্ন জায়গায় এখন এই যে অমৃত সরোবর, আর এই লুঙ্গা তো আগেও ছিল, তো ওইটা কেউ চিন্তা করেন নাই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোদীজি অমৃত সরোবর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 80টা নয় আরও বেশি এখন করার জন্য আমি প্রস্তাব রাখছি এবং রাখা হচ্ছে, দরকার পড়লে করবে। তার জন্য এইভাবে জল সংরক্ষণ করা হচ্ছে। তেমনি ট্রিটমেন্ট প্ল্যান, যেটা কনসেপ্ট অফ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, তার জন্য আজকে আপনাদের সবার সামনে এই হাউসে আমি প্রস্তাব দিতে চাই। আমাদের যে আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার আছে, মাটির নিচে যে জল, এটাকে আমরা ভবিষ্যতের জন্য সংরক্ষণ রেখে, আমরা মাটির নিচে জলটাকে সংরক্ষণ করে রেখে সারফেস ওয়াটার এবং রেইন ওয়াটারটাকে কীভাবে নেওয়া যায়, তার জন্য বিভিন্ন জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট। যেমন আরেকটা বিষয়, এরকমই একটা বরমুরাতে পুষ্করিণীতে ওইখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট করে আমাদের অমরপুর এবং আমার বাগমা এলাকা দুইটাকে কাভার করা যায় এমন একটা উঁচা জায়গায়। জাস্ট গোমতী নদী থেকে লিফটিং করবে, ওখানে ট্রিটমেন্ট করবে, এতে আমাদের আর অন্য কোনো আইআরপি বসানোর দরকার পড়বে না। ট্রিটমেন্ট করলে পর মাটির নিচে থেকে নিলে তো এটা আইআরপি করতে লাগে, আইন রিভার প্ল্যান করতে লাগে, কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান করলে লাগে না। যেহেতু আমাদের জল বিরাট অংশ বেরিয়ে যাচ্ছে, তার জন্য এইভাবে যাতে করা হয়, এটা আমার প্রস্তাব রইল। তেমনি
বর্তমানে আমাদের যে বর্তমান আমরা কতটুকু কমপ্লিট করতে পেরেছি, ট্যাপ কানেকশান, যদিও সমস্ত ট্যাপ কানেকশানে পুরোপুরি একভাবে সম্পূর্ণ হয়ে গেছে বা সবটাই ঠিক হয়ে গেছে এসবও নেই, এরকমও না। কারণ অনেক জায়গার মধ্যে দেখা গেছে এগুলি বিভিন্ন কারণে, যেমন টেকনিশিয়ান স্কিল ডেভেলপমেন্টে আমরা চাই তাদেরকে ট্রেনিং দিয়ে মানে প্লাম্বার শেখানোর জন্য, কিন্তু ওই দীর্ঘদিনের কাম না কইরা খাওয়ানোর ধান্দাতে শিখাই আইছে 70 বছরে, তার জন্য এখন কাজই করতে চায় না। নতুন প্রজন্মের মধ্যে এরকম অবস্থা, প্লাম্বার খুঁজে পাওয়া যায় না। তার জন্য অনেক জায়গার মধ্যে সিম্পল সামান্য ব্যাপার নিয়ে এগুলি হচ্ছে না এরকম। তবু আমাদের চেষ্টায় দেখা গেছে টোটাল আমাদের পঞ্চায়েত এবং বিসি মিলে গাঁও পঞ্চায়েতে 660 এবং বিসি হচ্ছে 587। এই 1194 মধ্যে এখন দেখা গেছে যেমন দলাই ডিস্ট্রিক্টে 151টা পঞ্চায়েতের মধ্যে 15টাতে আমরা 100% করতে পেরেছি, এখনো বাকি রয়ে গেছে। এবং গোমতিতে 173 মধ্যে 20টাতে আমরা কমপ্লিট করতে পেরেছি, বাকিটা আধা আধি বা অল্পের জন্য কমপ্লিট হয়ে এরকম প্রায় অর্ধেকের বেশি আছে। তেমনি খোয়াই ডিস্ট্রিক্ট 126-এর মধ্যে 28টাতে আমরা পুরোপুরি কানেকশান কমপ্লিট করতে পেরেছি, ট্যাপ ওয়াটার বাড়ি বাড়িতে পৌঁছে দিতে পেরেছি। তেমনি নর্থ ত্রিপুরাতে 132টা পঞ্চায়েতের মধ্যে 38টা আমরা কমপ্লিট করতে পেরেছি। সিপাহীজলাতে 174-এর মধ্যে 32টাতে সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছি। সাউথ ত্রিপুরাতে 117-এর মধ্যে 14টা কমপ্লিট করতে পেরেছি। উনকুটিতে 92-এর মধ্যে 35টা আমরা কমপ্লিট করতে পেরেছি। ওয়েস্ট ত্রিপুরায় 176টার মধ্যে 98টা 98 আমরা করতে পেরেছি। তো হ্যাঁ 100% যেখানে যেখানে করতে পেরেছি। তবে এটা আগামী দিনে মানে টোটাল বিসিতে আমাদের ট্যাপ কানেকশান 100% হয়েছে 108টি বিসিতে এবং পঞ্চায়েতের মধ্যে 100% হয়েছে 172টি। তো আগামী আমার একটা অনুরোধ থাকবে, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়, বিশেষ করে সিএমকে অনুরোধ করব, আগামী এই যে ট্রিটমেন্ট প্ল্যান এবং সারফেস ওয়াটার এবং আমাদের অমৃত সরোবর করে যাহাতে আমরা আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা সম্পূর্ণভাবে দিতে পারি, তার জন্য সার্ভে করার জন্য আমার অনুরোধ থাকবে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সার্ভে করে, যেটা আমরা ফেব্রুয়ারির মধ্যে যে আমাদের বাজেটের অধিবেশন হয় মার্চের আগে প্রিলিমিনারি যে হয়, ওইখান থেকে শুরু করে এই বছরের এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই যাতে আমরা টাকা যা হয় এটা বরাদ্দ আমরা চাইতে পারি। এবং বিশেষ করে জনজাতি এলাকাতে খুবই করুণ অবস্থা, জল নেই, যেখানে যেখানে জল নেই, যেখানে আছে যেখানে ডিপ টিউব হয়তো নেওয়া যাবে না পাহাড় অঞ্চলে, কিন্তু ওইখানে সোলারের মাধ্যমে পিএম ইনোভেটিভ প্ল্যানের মাধ্যমে পিএমের এটা সোলারের মাধ্যমে যেটা করা হচ্ছে, কোনো জায়গার মধ্যে হয়তো বা স্মল বোর ডিপ টিউবওয়েল দিয়ে, কোনো জায়গার মধ্যে দরকার পড়লে পর আরও বিষয় অনেক কিছু আছে যেটা আধুনিক টেকনোলজি যেটা হচ্ছে এগুলি ব্যবহার করে যাতে 100% করা যায়। এইটা আমরা অবশ্যই আমার তরফ থেকে প্রস্তাব থাকবে এবং আমি অনুরোধ করব এই হাউস এটাকে অবশ্যই আপনারা করবেন, সমর্থন করবেন। এবং আমাদের আগামী বিশেষ করে আমাদের মোদিজি যখন থার্ড টাইম প্রধানমন্ত্রী হিসাবে উনি করছেন, শপথ নিয়ে যখন সাংবাদিক সম্মেলন গিয়েছিলেন, ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি 2029-এর জন্য কি প্ল্যান করছেন। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলছেন আপনারা ভাবছেন 2029, আমি 2047-এর জন্য অলরেডি প্ল্যান করে ফেলেছি। তার মানে 100 বছর স্বাধীনতা দিবস, তাই আমরাও আগামী দিন জল জীবন মিশনেই বলুন, ট্যুরিজমের বিষয়েই বলুন, আমাদের যে প্ল্যান হচ্ছে এটা এই সামনে আপনারা আইয়া পড়তে আসি কইয়া এটা কাজ হইতো না, 2047 পর্যন্ত টার্গেট করে আমরা আগে যাইতে আসি। এটা সবাই সমর্থন করার জন্য আমি অনুরোধ করে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। এবার এই বিষয়ে আলোকপাত করবেন চিত্তরঞ্জন দেববর্মা, মাননীয় সদস্য। প্লিজ 10 মিনিটের মধ্যে শেষ করবেন।
ঠিক আছে। মাননীয় চেয়ারম্যান স্যার, যেই বিষয়টা প্রাইভেট মেম্বার্স রেজলিউশন হিসেবে মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহোদয় হাউসে যে প্রস্তাব এনেছেন, এই প্রস্তাব সত্যিই খুব একটা প্রয়োজন এবং ভালো প্রস্তাব। নতুন করে বলতে হয় না, আমরা সবাই জানি জল হচ্ছে জীবন, জলেই জীবন। আমরা সবাই জানি পৃথিবীর 3 ভাগ জল, 2 ভাগ স্থল। ঠিক একইভাবে আমাদের শরীরটাও সেইভাবেই গঠিত, 2 ভাগ স্থল, এটা জলের প্রয়োজন হয় প্রত্যেক দিন 2.5 থেকে 3 লিটার সকলের জলের প্রয়োজন হয়। এবং সরকারিভাবে আমরা জানি যে প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক দিন 40 লিটার জলের প্রয়োজন হয়। তাই এই যে প্রস্তাবখানি সমতল এবং পাহাড়ি অঞ্চল সর্বত্র এলাকায় পানীয় জলের পাইপলাইনের মাধ্যমে যে সরবরাহ নিশ্চিতকরণ, এই ব্যাপারটা সত্যিই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটাকে সমর্থন করি। এবং ত্রিপুরা রাজ্যে পানীয় জলের ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার অনেক দিন থেকেই গত 75-76 বছর থেকে বিগত বছরগুলিতেই এটা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে, এটাই মনে করি। আমরা এই যে পানীয় জল, এর ব্যাপারে অতীতে যা দেখেছি, প্রথমে বিভিন্ন জায়গাতে কাঁচা কুয়াই ছিল। কাঁচা কুয়া থেকে উত্তরণ হওয়ার জন্য অর্ডিনারি হ্যান্ডপাম্প থেকে মার্ক 2, মার্ক 3, মার্ক 2, মার্ক 3 থেকে এখন আমরা ডিপ টিউবওয়েল, সারফেস ওয়াটার ব্যবহার করা, সেই সব দিকে আমরা মনোযোগ দিয়েছি আমাদের রাজ্য সরকার। জল জীবন মিশনের মাধ্যমে আমরা অনেক জায়গাতে প্রকল্পগুলি সম্পন্ন অনেক জায়গাতে হয়েছে। এর মধ্যে বলতে চাই বিশেষভাবে পাহাড়ি এলাকাতে জলের সমস্যা সবচেয়ে বেশি, এটা কিন্তু আমরা সবাই জানি। কাঞ্চনপুর এলাকাতে কোনো এক সময়ে, বিশেষভাবে পাহাড়ি এলাকাতে ডায়রিয়া জনিত রোগ এর প্রাদুর্ভাব দেখা দিত। এটার কারণও কিন্তু পানীয় জলের অভাব। আমার এখনো মনে আছে 1998-এ, অনেকে হয়তো চিনবেন, এগ্রিকালচারের ডাইরেক্টর হয়ে উনি রিটায়ারমেন্টে গেছেন, নিত্যগোপাল চ্যাটার্জি। উনি খেদাছড়া, দামছড়ার দিকে কাজ করতেন বিশেষভাবে। আমি নিজেও দেখেছি মনাছড়া বলে এখনো একটা এডিসি ভিলেজ আছে। কাঞ্চনপুরের সব জায়গাতে ডায়রিয়ার প্রাদুর্ভাব হলেও
মোনাছড়া নামে একটা এডিসি ভিলেজ এখনো আছে। সেইখানে একটা ছড়া আছে, ছড়ার নামটা আমি ভুলে গেছি। এই ছড়াতে টিলা থেকে জল বের হয়, স্প্রিং ওয়াটার। সমগ্র মোনাছড়া এডিসি ভিলেজের লোকরা এই স্প্রিং ওয়াটারের জল পান করতেন, যার জন্য উনি বলছেন কাঞ্চনপুরে এই যে স্প্রিং ওয়াটার, ইট ইজ ফিল্টার্ড ওয়াটার, ইউ ক্যান সে, পাহাড় থেকে বেরিয়ে আসে। যদি কন্টামিনেটেড জলের সঙ্গে যদি মিশ্রণ যদি না ঘটে, তাহলে কিন্তু ইট ইজ অ্যাজ গুড অ্যাজ মিনারেল ওয়াটার। যার জন্য কি হতো, এই জল সবাই কালেকশন করে সংগ্রহ করে পান করত, যার জন্য একমাত্র মোনাছড়া এডিসি ভিলেজ যে বসবাসকারী লোকেরা, তাদের কিন্তু ডায়রিয়ার কোনো প্রবলেম ছিল না, কোনো সময় ছিল না। এবং সেখানে এখনো যদি কেউ যান মোনাছড়াতে, জিজ্ঞেস যদি করেন, এখনো বলতে পারবে। তো বলার অর্থ হচ্ছে যে পাহাড়ি এলাকাতে অনেক জায়গাতে এখনো পরিশ্রুত পানীয় জল কিন্তু আমরা পৌঁছাতে পারি নাই। তো গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়ের সঙ্গে আলোচনা করছিলাম। উনি বলেছিলেন যে পিএম সূর্যার মাধ্যমে মাইক্রো বোর করে সোলার বা সৌরশক্তি ব্যবহার করে ওইখানে ভালো পানীয় জলের ব্যবস্থা করা যায়। তো আমি সম্পূর্ণ একমত। আমি বলছিলাম যে যেই গ্রাম পঞ্চায়েত গুলিতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে বা ট্যাপের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিশেষভাবে পাহাড়ি এলাকায় অনেক এডিসি ভিলেজে ব্যবস্থা করা হলেও কিছু কিছু পাড়া, অ্যাডজয়নিং এরিয়াসের পাড়াগুলিতে কিন্তু ওরা বাদ পড়ে যাচ্ছে। 15 পরিবার 20 পরিবার, যেহেতু মাননীয় বিধায়ক যিনি প্রস্তাবক, উনি বলেছেন যে একটা সার্ভে করা হোক। আমি এই প্রস্তাবে সম্পূর্ণ সহমত পোষণ করি। কারণ হচ্ছে এই যে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে, কিন্তু যে পাড়াগুলি এখনো বাদ পড়েছে, যেগুলি বাদ পড়ে নাই পেয়ে গেছেন পানীয় জল, এটা ঠিকই আছে। কিন্তু যেগুলি বাদ পড়েছে, বিশেষভাবে ধলাই জেলাতে কিন্তু এই সমস্যাটা প্রকট। আপনারা মাঝে মধ্যে দেখবেন যে এখনো অনেক জায়গাতে ছড়ার জল পান করছেন, এটাতে অস্বীকার করার কোনো উপায় নেই। আমি বলছি না যে আমাদের অন্যান্য যে প্রজেক্টগুলি চলছে, প্রজেক্টগুলি মানে কিনা বলে সাকসেসফুল হয়নি, সাকসেস আছে। এই সাকসেসের মাঝেও যে কিছু শর্টফল আমাদের আছে, এই শর্টফলটা ওইটাই, জনজাতি এলাকাতে, পাহাড়ি এলাকাতে কিছু কিছু জায়গা এইগুলি বাদ পড়ে আছে, বললেও কিন্তু মানে কাভার করা যাচ্ছে না। এমনিতে আমরা জানি, যদি সেইভাবে যদি বলা হয় যেখানে যেখানে কমিশন হয়ে গেছে বাদ পড়লেও কিন্তু সেই এলাকাগুলি কিনা বলে এটাকে কাভার্ড হিসেবে দেখা হবে। 10 পরিবারের জন্য, 15 পরিবারের জন্য আনকাভার্ড দেখানো যায় না, কিন্তু তারপরেও কিন্তু এই পাড়াগুলি রয়ে গেছে। তো সেই কারণে বলছি যে সার্ভের মাধ্যমে যদি সেগুলি যদি করা যায় এবং সেই জায়গাতে পিএম সূর্যের মাধ্যমে মাইক্রো বোর করে যদি এটাকে প্রায়োরিটি দিয়ে যদি করা যায়, আমার মনে হয় যেইগুলিতে কিনা বলে
এখনও শর্টফল রয়ে গেছে, কাভার করা যাচ্ছে না, সেটা যেন আমরা কাভার করে নিই। এবং এটা যদি ডিসেম্বরের মাধ্যমে, যেহেতু আজকে এখন আমরা সেপ্টেম্বর মাসের প্রায় থার্ড উইকে আছি, 19 তারিখ মানে থার্ড উইকে আছি, ডিসেম্বরের মধ্যে যদি এটাকে যদি আমরা আমাদের কিনা বলে যে যেখানে কিনা বলে DWS ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের অফিস আছে, in consultation with the block, in consultation with the ADC যে অফিসগুলি আছে, সাবজেক্ট ডি অফিস বা জোনাল ডেভেলপমেন্ট অফিস, আমি বিশেষভাবে ধলাই ডিস্ট্রিক্ট এবং প্রত্যন্ত এলাকার জন্যই বলছি, যেখানে যেখানে গাড়ি যায়, ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি নিয়ে ডিপ টিউবওয়েল বসানো যায়, সেখানে তো এগুলি বসানো হচ্ছেই। কিন্তু যেখানে বসানো যায় না, যেমন 2.5 মাইল আমবাসা গন্ডাছড়ার যে রাস্তা, 2.5 মাইল সুরেন্দ্রিয়াংয়ের পাড়ার পরে 4.5 মাইল, এখান থেকে ভেতরে যদি ধলাই যে নদীটা আছে উপরের দিকে, এইখানে পাশাপাশি গ্রামগুলি বা পাড়াগুলি আছে, সেখানে গেলেই বুঝতে পারবেন যে যেহেতু ধলাই নদীর ওই পারে, এবং অথচ এটা আমবাসা গন্ডাছড়া রাস্তার প্রায় পাশাপাশি, তারপরেও এটা কাভার করা যাচ্ছে না। এইটা যদি পার হতে হয়, মানে একদম কি বলবো, এটাকে স্টিফ পারগুলি, গাড়ি যাবেই না। কিন্তু আমি মনে করি যে সোলার যে মাইক্রো বোরের কথা বলা হয়েছে, সেইটার মাধ্যমেও যদি আমরা সবখানে যদি কাভার করতে পারি, মাননীয় মন্ত্রী বলেছেন যে মাইক্রো বোরের মাধ্যমে যে জলটা পাওয়া যায় এটা খুব ভালো জল, অন্তত খাবারের জলের ব্যবস্থা যেন করা হয়। এবং এর সাথে আমি এই যে প্রস্তাব আনা হয়েছে, মাননীয় MLA শ্রী রামপদ জমাতিয়া মহোদয় এই প্রস্তাবকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। এখন বলবেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয়। প্লিজ 10 মিনিটে কনক্লুড করবেন। হ্যাঁ স্যার, চেষ্টা করব তার আগে শেষ করতে। স্যার, মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া যে প্রস্তাবটা এখানে এনেছেন, যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করুক। স্যার, এই প্রস্তাবের আন্তরিক সমর্থন জানিয়ে, জোরালো সমর্থন জানিয়ে আমার বক্তব্য রাখছি। কিন্তু এই প্রস্তাব উত্থাপন করতে গিয়ে আমার প্রিয় ভাতিজা যে ভাষণ দিয়েছেন, ভাষণটা আমার এই দপ্তরের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তার হাতে, কাজেই তার দৃষ্টি আকর্ষণ করে আমি কয়েকটা বিষয় এখানে বলতে চাইছি। যে জলেই জীবন, জল ছাড়া জীবন অচল হয়ে যায়, এবং বিশুদ্ধ পানীয় জল বন্দোবস্ত করা যে কোনো দেশের, জাতির এটা অত্যন্ত পবিত্র দায়িত্ব। এই ক্ষেত্রে চেষ্টা হচ্ছে না কথা বলবো না, কতগুলো দিক থেকে হ্যাঁ অবশ্যই, যে বিগত 7.5 বছরে ফান্ড ফ্লো, আমি আমার যেহেতু মন্ত্রী ছিলাম অনেকদিন, অভিজ্ঞতা আছে, তখনকার তুলনায় ইন মেনি ফোল্ড। একটা তথ্য আমার কাছে আছে, 2016-17 যেখানে মোট অর্থ ব্যয় 221 কোটি 70 লক্ষ টাকা, অর্থাৎ একটা অর্থ বছরে, সেই জায়গায় মাননীয় অর্থমন্ত্রী 21শে মার্চ 2025-এ তার বাজেট বক্তৃতায় বলেছেন যে গত 5 বছরে
রাজ্য সরকার ৩,২২১ কোটি ১১ লক্ষ টাকা খরচ করেছে। ইয়েস, যে অর্থাৎ সেই তুলনা করলে পরে এই বিগত ৭.৫ বছরে এই খাতে প্রচুর টাকা এসছে। অবশ্যই কেন্দ্রীয় সরকার ধন্যবাদ জানাবো, কারণ এটা দরকার। এবং এখানে উত্থাপক মহোদয় বেশ কিছু তথ্য দিয়েছেন। আমি শুধু মাননীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করব, এই বুক স্টেটমেন্ট দিয়ে এটা যদি চলেন তাহলে বাস্তবের থেকে আপনি সহস্র গুণ দূরে যাবেন। ত্রিপুরার যে 365 দিন বোধ হয় এমন একটা দিন বাদ যায় না, এটা উত্তরে হোক বা দক্ষিণ, এটা মিউনিসিপাল কর্পোরেশন এলাকা হোক বা কোনো পাহাড়ি এলাকা বা সমতল এলাকা। এবং এই যে রাস্তা রোকোগুলো হওয়ার অন্যতম কারণ পানীয় জলের যে বেহাল অবস্থা। হ্যাঁ, হয়েছে, কাগজে পত্রে কোটি কোটি টাকা খরচ হয়েছে, কোটি কোটি টাকা। পাইপলাইন লাগানো হয়েছে, কোনো কোনো জায়গাতে একবারের জায়গাতে দুবার পাইপলাইন গেছে, কিন্তু জল যায়। কাজে এই ক্ষেত্রেতে আমি বলবো শুধু কাগজে পত্রে অ্যাডজাস্টমেন্ট দিলেই হয় না। এজি কি বললো না বললো প্রশ্ন না, আমরা আনসারেবল টু দি সিটিজেন অফ আওয়ার স্টেট, আওয়ার কান্ট্রি। সেই জায়গায় আন্তরিকভাবে এই পানীয় জল দেওয়ার যে আমাদের দায়বদ্ধতা, এটা সরকার বিবেচনা করুক। আর এখানে আমি আরেকটা কথা, এখানে চিত্তবাবু নেই এখন, তিনি প্রস্তাব করেছেন, এটা বোধ হয় মাননীয় বিদ্যুৎ মন্ত্রী প্রস্তাব দিয়েছেন শুনছি আমি, যে সোলার প্যানেল দিয়ে হয়তো কোনো একটা টেকনোলজি আসছে, এটা দিয়ে হবে। কিন্তু আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করবো। আমি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম। তখন রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব হলো যে ইনোভেটিভ DWS, তারা ডিপ টিউবওয়েল বা অন্য ট্রিটমেন্ট প্ল্যানগুলি করে। আর রুরাল ডেভেলপমেন্টের দায়িত্ব হলো কঠিন এলাকাতে যেখানে এই সমস্ত সোর্স ফেল হয়ে যায়, তারা ইনোভেটিভ প্রজেক্ট নিয়ে করে। তো আমি বলবো যে সোলার প্যানেল দিয়ে, অন্তত আমার অভিজ্ঞতা, জানি না এটা ভুলও হতে পারে, ডিফিকাল্ট এরিয়াতে, হিলি এরিয়াতে কতটুকু এটা সম্ভব, এটার উপর যদি আমরা চোখ বুঝে ডিপেন্ড করি, সেই রুরাল এরিয়া আবার ভুগবে। নাম্বার 1। নাম্বার 2, এই সময়তে যে 3000 crore, তার থেকে বেশি খরচ হয়েছে, মাননীয় অর্থমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন। দেখা যাবে তার বেশিরভাগ হলো ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল। ইয়েস, ডিপ টিউবওয়েলকে আমি একদম ডিসকার্ড করতে বলছি না। এখন বিশ্বজুড়ে যারা এনভায়রনমেন্টালিস্ট, তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো যতটুকু সম্ভব আমাদের ফসিল, অর্থাৎ আমাদের মাটির তলায় রিজার্ভ যে আমাদের, এটা পানীয় জলেই হোক বা তেল, হোয়াট এভার, এটাকে এইভাবে না তুলে আমরা নেচার থেকে হারনেস করে কিভাবে পানীয় জল হলে পরে বিশুদ্ধ করতে হবে, সোলার হলে এটা সোলারে জেনারেট করতে হবে। কাজে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে ঠিকাদারদের সুবিধার জন্য, এবং দিল্লিতেও মিনিস্ট্রিতে কিছু লোক বসে আছেন, এরা তাদেরও এখানে কতগুলো স্টেক আছে, আমি এগুলি এখানে এনে বিতর্ক করছি না। এরা চাইবে তাদের জন্য যেগুলো লাভবান, বড় বড় কোম্পানিগুলো তাদেরকেও নানাভাবে কিকব্যাক স্থিতি দেয়, এগুলো পুশ করো। গত 7.5 বছর কি হয়েছে, এখানে সমস্ত কন্ট্রাক্টর এসছে গুজরাট থেকে, অন্য রাজ্য থেকে, অর্থাৎ ওইখানকার যারা কন্ট্রাক্টর, তাদের টেকনোলজি, তাদের প্রোডাক্ট ত্রিপুরাজ্যে চালিয়ে দিয়ে এই ত্রিপুরাজ্যে এগুলো কতটুকু সাস্টেন করলো, কয় বছর জল দিল,
That was not their intention. Their intention is to make profit out of that. আমি করজোরে অনুরোধ করব গভর্নমেন্টকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্লিজ দেখুন, হ্যাঁ অধ্যাপক মহোদয় রামপদ বাবু একটা কথা বলেছেন, ওয়াটার হারভেস্টিং করে ছড়ার জল, নদীর জল, বৃষ্টির জল কীভাবে এগুলো ধরে রেখে ট্রিটমেন্ট করে। ইয়েস, ইট ইজ রাইট সাজেশন। কাজেই এগুলি একদিকে না গিয়ে শুধু ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল, কী হচ্ছে বেশিরভাগ আইআরপি, বেশিরভাগ এইগুলি বন্ধ, চলে না, কাগজে পত্রে সব 100% কাভার, গিয়ে দেখুন 20%ও পাচ্ছে না। এখানে মাননীয় মন্ত্রী বিকাশ বাবু, আমি জানি না তিনি কোথায় গিয়ে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি একটা পেয়েছি এরকম, তিনি বলেছেন একটা স্টেটমেন্ট গত 23-24-এ, ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন মাত্র 46.62% চালু আছে, ডিপ টিউবওয়েল কমিশনিং মাত্র 44.73 হয়েছে, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট মাত্র যা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার 40% এগুলো চালু আছে, আর আয়রন রিমুভাল প্ল্যান মাত্র 15.33। তো আমি ওনার ফলটা আমি বলছি না, কাজেই কাগজে পত্রে এগুলো কোটি কোটি টাকা খরচ হয়েছে, ডিপ টিউবওয়েল হয়েছে, কিন্তু বাস্তবে যদি এগুলো হতো, কেন এত রাস্তা রুখো মন্ত্রীদের মুভমেন্ট স্টপ করে ফিরে আসতে হচ্ছে, অফিসারদের মুভমেন্ট বন্ধ করে ফিরে আসতে হচ্ছে, গাড়ি ঘোড়া আটকে দিচ্ছে কেন? জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্যার, এটাই আমার বিনীত নিবেদন। আমি আবারও বলছি, প্রস্তাব খুবই উত্তম, পানীয় জল বন্দোবস্ত করা দরকার, এটা আমাদের দায়িত্ব, কিন্তু উই শুড বি প্র্যাকটিক্যাল, অনেস্ট, ট্রুথ, এটাই হোক। ধন্যবাদ স্যার। এবার মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে বলবেন। আপনি তো আইটেম নাম্বার 3-তে দিয়েছেন। একটু আমি ঠিক আছে, বিরোধী দলনেতা মহোদয়কে বলবো, এটা ঠিকই আছে, ঠিক আছে, বলবেন। আমরা ট্যাডার মাধ্যমে এই পর্যন্ত পানীয় জল সরবরাহের জন্য সোলার ড্রিঙ্কিং ওয়াটার, এটা ইনোভেটিভ, সার্ভিসেরটাও দরকার, ঠিক আছে, 50টা লক্ষ্যমাত্রা করেছিলাম, 12টা কমপ্লিট হয়েছে। যেমন ছামনুর, বীরঞ্জপাড়া, গোবিন্দবাড়ি, পিসি 84 পরিবার। সোর্সটা কি? ঝর্ণা। যেখানে ঝর্ণা হবে না, বোরিং। ঝর্ণা এবং বোরিং যেখানে যেটা আছে, বীরঞ্জপাড়া, হাজিরাইপাড়া, শানিরাইপাড়া, রাজমঙ্গলপাড়া, দুর্গাচমণি, সুরমা, সোনারায়পাড়া এবং কল্যাণপুর কলোনি, কালাধুম, এরকম 12টা জায়গায় এখন পর্যন্ত আমি দেখছি সাকসেস। সব জায়গায় সাকসেস হবে আমি এটা বলতে পারি না, কিন্তু যেখানে ঝর্ণার জলের সুবিধা আছে সেখান থেকে নেবে, আর বোরিং যেখানে করা যায় এখানে। আপনাকে আমি বলি, পাইপ লাইন থেকে বেটার। কাউকে একজন, এরা ইঞ্জিনিয়ার মানুষ আছে, সুদীপবাবু, তারা মিনারেল ওয়াটার যেটা আমরা বলি খাই, এটার থেকে পিউরিফাইড, একদম কাছে আছে মোহনপুর কলেজে গেলে দেখতে পারবেন। আজকে প্রায় 6 বছর ধরে এই স্কিমে কাজ চলছে। হ্যাঁ, এটাতে কিন্তু পাইপ লাইন দিতে পারবো না, কিন্তু ওই যেমন বীরঞ্জপাড়া 84 পরিবার, হাজিরাপাড়ায় 60টা পরিবার, শানিরায়পাড়া 17টা পরিবার, রাজমঙ্গলপাড়া 15টা পরিবার, এরকমভাবে যেখানে যেটা আছে, যেখানে পাইপলাইন যাওয়া সম্ভব হয়নি, ইনোভেটিভ স্কিমে এটা করা হচ্ছে। এই যে 50টা লক্ষ্যমাত্রা পাড়া, এটার জন্য 8 কোটি টাকা ব্যয় হবে। যেখানে কোন দিন কি পাবো, সারফেস ওয়াটার আমার তো চলতে হবে, অটোমেটিক্যালি এটা করতে হবে। আর এদিকে যেটা আপনি বলেছেন, আমি এটা বলার জন্য, কিন্তু এটা মাননীয় সদস্য বর্তমান সুদীপবাবু, উনিও কিন্তু মন্ত্রী ছিলেন, এরপরে ছিলেন সুশান্তবাবু।
অনলি 2.56%, অর্থাৎ 19,251 পরিবারে পাইপলাইন ছিল গ্রামে। 6,46,000 না কাভার্ড। হতে পারে যে কোনো জায়গাতে প্রবলেম আছে, কিন্তু 6 লাখ করা নট এ ম্যাটার অফ জোক। যেখানে যাই মিটিংয়ে, আমরা বলছেন তো গাড়ি আটকে চলে আসে, মিটিং যখন যাই সাধারণত গ্রামের মানুষের মতো কথা বলি কারা কারা পাইপলাইনের জলের লাইন গেছে হাত তুলুন তো দেখি। এমনি এমনি হয়নি। হ্যাঁ, হতে পারে কোথাও কোথাও প্রবলেম হয়েছে, কিন্তু একদম কিচ্ছু হয়নি। এত টাকা এসে টাকার, আর এই জন্যই তো আজকে সবার আগে কি বলে, এক সেকেন্ড কোথায় হয়েছে আমরা বলি, আরে যেখানে অনলি 3%, 2.56, 3%, আর কোথায় 86%। আমি আপনার কথা যদি যুক্তিও ধরে নিই, 60% কাভার্ড উইদিন 7 ইয়ার্স। এটা কি চারটিখানি কথা? তো ওই যে বলছে একদম নেগেটিভ দেখছি, এবং আপনার থেকে শিখছে ওনারা। আপনি সিনিয়র ম্যান, আপনি যদি এরকম বলেন তারা তো এরকম বলবে, এবং ঠিক এরকম শিখছে। আমি যেন বলছি না সবটা আপনি ভুল বলছেন, কিন্তু একবারে হ্যাঁ, কোনো স্পেসিফিক পাড়ার কথা বলুন, একটা পাড়া বলুন তো দেখি যে একটা হয়নি, 2-4টা পাড়া বলতে পারবেন, নতুবা কিন্তু বলা মুশকিল। এই যে বলছি, এই জন্যই বলছি, ওই সেজন্য আমাদের সুশান্ত চৌধুরীকে বলছিলাম, বাসে করে সব জায়গায় যাওয়া উচিত। আপনারা বুঝছেন না, আপনারা প্রবলেম নেই, প্রবলেমটা ক্রিয়েট করা হচ্ছে। ক্রিয়েটেড প্রবলেম, দিস ইজ দ্য মেইন কোশ্চেন। মাননীয় সদস্য গোপালচন্দ্র রায় কি জানি বলছিলেন। মাননীয় চেয়ারপারসন স্যার, আজকে আমাদের শ্রী শ্রদ্ধেয় রামপদ জমাতিয়া মহোদয় যে প্রস্তাব এনেছেন অত্যন্ত প্রণিধানযোগ্য, এবং এটা জনগণ চায় ত্রিপুরা। কিন্তু আমি পরে আসছি কি পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে, আমি সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আমি অভিনন্দন জানাই বা স্বাগত জানাই। প্রায় দেখি জনজাতি মায়েরা বোনেরা বা সমতলে এবং পাহাড়ে কলসি নিয়ে পথ অবরোধ করে, কেন? জল চাই, জল পাওয়া যায়। কিন্তু রতনবাবু যেটা সাফাই দিয়েছেন, উনি খুব ভালো রিপেয়ারিং জানেন। ঠিকই, কাজ তো হবে, কাজও হবে, আকাজও হবে, সর্বনাশও হবে, ভালো হবে, সেটা কথা নয়। কিন্তু 2018 সালে আসার আগে এই যে ভীষণ ডকুমেন্ট, রতনবাবু, এনশুরিং দ্য অ্যাভেইলিটি অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার টু এভরি হাউস হোল্ড ইন ত্রিপুরা, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল দেওয়া হবে। 7.5 বছর পরে আমার প্রিয় শব্দ, আমার অত্যন্ত প্রিয়, যদিও মামা ভাগিনার ব্যাপার, আমি একটা সিনেমা দেখেছিলাম ধর্মেন্দ্র এবং গোবিন্দের, মামা ভাতিজার ভাগিনা না ভাতিজা, আমি যেটা বলছি আপনারা একটা বাড়িতে করে নিয়েন। আমার বক্তব্য হলো, এটা থেকে আপনাদের আন্তরিকতা আছে কিনা আমার একটু সন্দেহ যাচ্ছে, কারণ এই বছর 32,423 কোটি .44 আপনার বাজেট এখানে পাশ করিয়েছেন। কিন্তু দেখা গেছে জনজাতি এলাকায় আমার চিত্তবাবু কিছুটা সত্য কথা বলেছে, কি হয়, মায়েরা 3 কিলোমিটার দূর থেকে মাথায় করে জল আনতে হয়। কিসের জল? ছড়ার জল। আপনার পাইপলাইন দূরে থাকেন, পাইপলাইনে কিন্তু মোর্চা ধরে গেছে, পাইপলাইনে জল আসে না। আমার বক্তব্য হলো, আমরা চাই জনগণ ভালো থাকুক, সবাই চায়। পরীক্ষায় 100 জন যখন পড়ে সবাই পাশ করতে চায়, কিন্তু সারাদিন পড়াশোনা করলেও যদি
20-25 পেয়ে ফেল করে, তাইলে কিছু করার নেই। আপনারা ভালো পড়াশোনা করছেন, কিন্তু ত্রিপুরাবাসীর কাছে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন যে আপনারা মানুষের ওয়েলফেয়ার করবেন, বাড়ি বাড়ি বিশুদ্ধ জল, বিশুদ্ধ শব্দটা তো আমার অবাক লাগছে। আপনারা এই ভিশন ডকুমেন্টে একমাত্র চাঁদে বাড়ি করবেন বাদ দিয়ে সবই লিখেছেন। বিশুদ্ধ পানীয় জল 25 পাতায় বলেছেন এভরি হাউসে দেবেন আপনারা, কিন্তু এখানে ট্রাইবেল ওয়েলফেয়ারে এখানে কি করেছেন? এই গত বছর ছিল 1476 কোটি 54 লক্ষ 15,000, আর এইবার কি করেছেন 1372 কোটি 50 লক্ষ 64,000। তাইলে টাকা কমাচ্ছেন, আর এডিসিতেও টাকা কমিয়ে দিয়েছেন প্রপোর্শনে। রতনবাবু, একটু আপনার সময় ডিস্টার্ব করিনি, প্লিজ। আপনার একটা হ্যাবিট আছে অন্যকে ডিস্টার্ব করা। ঠিক আছে, একটু সুদীপ বাবু তো বিরোধী দল নেতা ছিলেন, মন্ত্রী মহোদয়কে বলতে আরে বসাও এটা শুনেন, কি রে ভাই, সমতল এবং কি কইতেছে এগুলি? আপনি জিতেন বাবু তো আরে দাঁড়ান, একটু বসুন, একটু বসুন। আরে বসাও ভাই, বলতে দিন না, বলতে তুই দিন না। বিরোধী দল নেতা ছিল, বসো ভাই। কি বলে ভাই কথা বলছো? আরে কি কি হইতে চাও? কিচ্ছু জানো না, এটা বাজেট বই নিয়ে আরম্ভ করছো কথা। কত দূর তুমি এখানে হাউসে মর্যাদা পাবলিক ওয়ার্কস, ড্রিঙ্কিং ওয়াটার, DWS, এখানে গতবার ছিল 1,886 কোটি 64 লক্ষ, এবারে আছে 127 কোটি 55 লক্ষ। তাইলে DWS এ বাজেট কমা হয়েছে, তাহলে বাড়ি বাড়ি জল কি করে পাবে স্যার? টাকেই নাই, থাক কুরুম থাক কুরুম নাই। আপনি কোথা থেকে টাকা নেই? আমি বাজেট থেকে বলছি, দিস ইজ বাজেট। রতন বাবু, আপনি জানার যে বাজেটে টাকা নেই। আমি যেটা বলছি স্যার, একটা কথা হলো, মানুষ, জলের নাম জীবন, জল তারা দেবে না, জল না খেয়ে মারবে। আমি 10 মিনিট হয়নি স্যার, আপনি ওই বিশ্ববন্ধু বাবুর অনুসরণ করবেন না, আমি আপনাকে বলছি। আপনি শুনুন, আমি জানি টাইমটা কত হয়েছে, আমি দেখছি। আমি আপনাকে বলি, এখানে জলের যেখানে কথা হয়েছে আগরতলা শহর সম্মুখে, কিন্তু আপনি প্রাসঙ্গিক বলুন, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বলবেন না। আপনাকে মশাই কাম দিয়েছে নাকি রতন বাবু? আমি আপনাকে বলি, আগরতলা শহরে রতিন বাবু যখন ছিল, একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল কলেজ টিলাতে, আরেকটা জোট আমলে হয়েছে আপনার বর্দোয়ালিতে। এরপরে কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট এখনো ট্রিটমেন্ট প্ল্যান্ট হয় নাই, এই হয়েছে ডিপ টিউবওয়েল, কিছু কিছু হয়েছে। আগরতলা শহরে আমি যেখানে থাকি, রামঠাকুর সঙ্গ এলাকায়, ওইখানেও জলের প্রচন্ড অভাব হয়। এখন তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে জলের অভাব হাহাকার। আমার কাছে মানুষ আসে, আমি বলি যে কি করব, কয় গোপালদা আপনি কিছু করেন। আমি বলে আপনারা সরকার করেছেন, আমি কি করব, আমার তো কিছু না। আমি যেটা বলছি, জলের যে ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ ছেড়ে দিন, পাইপলাইনের মাধ্যমে জল দিতে হলে আমি সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী এখন দায়িত্বে আছেন মনে হয়, আরও ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, আরও ডিপ টিউবওয়েল করতে হবে। এটার জন্য আমি বলছি, কারণ 7.5 বছর পর হঠাৎ একজন মাননীয় সদস্য, শ্রদ্ধেয় সদস্য, উনি চেয়ারম্যানও, উনি হঠাৎ এই প্রস্তাবটা এনেছেন। আমি কালকে রাতে 2টা পর্যন্ত আমি পড়াশোনা করে দেখলাম, আরে কোথায় এলাম, স্বপ্নের জগতে এলাম নাকি? কি করে বিশুদ্ধ পানীয় জল দেবেন যেখানে কুরুম নাই, রাং কুরুম তাকেই নাই, আপনি কি করে করবেন রাং কুরুম? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি আরো বাজেট করুন, আরো বাড়ি বাড়ি তো দিবেন না আপনারা, আমরা জানি, জল না খেয়ে মারবেন। এখন কত হলো, ওনাদের 25 বছরের দোয়াই দিচ্ছেন, আমাদের দেবেন। রতনবাবু যে বলছেন, আপনি এখানে ছিলেন, আপনিও বলেছেন, আমি অনুরোধ করছি, মোর ট্রিটমেন্ট প্ল্যান্ট ইজ রিকোয়ার্ড ফর আগরতলা। আগরতলা যা 2-4টা করতে হবে, শুধু মন্ত্রী এবং ইম্পর্টেন্ট লোকদের জল দিলে হবে। ঠিক আছে, বসুন। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। এরকম করছিল বইলা তৃণমূলের এক সাংসদকে পার্লামেন্ট থেকে কুরুত করছিল দেখা বাইর করে দিচ্ছিল। এরকম কুরুত করে না।
করুক করুক ভাই। বসুন বসুন বসুন, প্লিজ প্লিজ বসুন। এখন এ বিষয়ে বলবেন মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রীরামপদ জমাতিয়া এখানে যে প্রস্তাব এই বিধানসভায় রেখেছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করবে। আমি প্রস্তাবের সর্বান্তকরণে সমর্থন করি। আমরা সবাই জানি যে ভিটামিন সি যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম হচ্ছে অ্যালবার্ট জ্যান গাইরোগি। উনি বলছেন যে ওয়াটার ইজ লাইফ ম্যাটার অ্যান্ড ম্যাট্রিক্স, মাদার অ্যান্ড মিডিয়াম, অ্যান্ড দেয়ার ইজ নো লাইফ উইদাউট ওয়াটার। আমরা জানি যে জল জীবন মিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 15 অগস্টে 2019-এ এটা লঞ্চ করেছিলেন। এরপর তো একটা সি চেইন আমরা সারা ত্রিপুরাতে সারা ভারতবর্ষে আমরা দেখেছি, একটা বিরাট একটা চেইন এখানে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও আমরা যে জল জীবন মিশনের যে প্রকল্প ঘোষিত হওয়ার পর থেকে আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পাহাড়ি সমতল জনবসতি এলাকায় যাতে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং দীর্ঘমেয়াদী যাতে জলটা সেখানে যায়, পানীয় জল সরবরাহ করা যায়, তার জন্য একটা মিশন মোডে কাজ করে চলছে। এখানে এই বিষয়ে এখানে অনেকে আলোচনা রেখেছেন। এখানে আমাদের শ্রদ্ধেয় এমএলএ চিত্তদেব বর্মা মহোদয় এখানে আলোচনা রেখেছেন। উনি এটাও বলেছেন 4 ভাগের 3 ভাগে হচ্ছে আমাদের স্থল আর 1 ভাগ হচ্ছে আমাদের জল। কাজে জলের স্কারসিটি আছে সারা পৃথিবীতে। এবং এখানে আমাদের বিরোধী দল নেতা জিতেন চৌধুরী মহোদয়ও উনি অনেক কথা এখানে রেখেছেন। গোপালবাবু অনেক সাজেশন দিয়েছেন, অনেক কথা বলেছেন, উষ্মা প্রকাশও করেছেন। আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রতনবাবুও অনেক আলোচনা রেখেছেন। তো যে কথাগুলো ওনারা বলেছেন নিশ্চয়ই আমরা আমাদের সরকার এবং এই দপ্তর থেকে আমরা নোট ডাউন করেছি, যেটা যেটা নেওয়ার নিশ্চয়ই আমরা নেব। এখানে রাজ্যের পাহাড় এবং সমতল সর্বত্র জনবসতি এলাকা মোট যে পরিবার তার সংখ্যা হচ্ছে 7,50,849, যার মধ্যে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত, একটু আগে এই সংখ্যাটা আমাদের মাননীয় বিধায়ক কিছুটা বলার চেষ্টা করেছেন রামপদ বাবু, যে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত 6,46,758 পরিবারে জলের সংযোগ দেওয়া হয়েছে। এখানে আমাদের রতনবাবু এটা বলেছেন যে 3% মানে প্রায় আরও নিচে 3%-এর মতো মানে যেখানে এই পাইপলাইন দেওয়া ছিল 3% থেকে পরবর্তী সময়ে আমাদের সরকার সেই 3% থেকে সেখানে 86.14% পরিবারের মধ্যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দিয়েছেন। রাজ্যের পাহাড় ও সমতল জনবসতি এলাকায় বিশেষ করে টিটিএডিসি 587 এবং ভিলেজ কাউন্সিলের যে 606টি গ্রাম পঞ্চায়েত পাইপলাইনের মাধ্যমে এই ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন কীরকমভাবে দিয়েছে তার আমি আপনাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার মাধ্যমে আমি সবাইকে অবগত করতে চাইছি। গভীর নলকূপ বিভিন্ন যে প্রকল্প এর মধ্যে গভীর নলকূপ তার মধ্যে 4,216টি
স্বল্প বেশের গভীর নলকূপ 10,176, ভূপৃষ্ঠস্থ যে জল পরিশোধনাগার, যেটার এই বিষয়ে এখানে আলোচনা করেছেন যে আরও বেশি করে যাতে পরিশোধনাগার হয়, সেখানে বর্তমানে তার 40টা সংখ্যা আছে। আয়রন রিমুভাল প্ল্যান্ট 1,831টি। ইনোভেটিভ আইডিয়ার বিষয়ে কথা হয়েছে, উদ্ভাবনী প্রকল্প সেখানেও প্রায় 531টি আছে। তো আমাদের রাজ্যের গ্রামীণ যে এলাকাগুলো আছে, আমাদের যে জলের যে উৎস সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ নিচে, মাটির নিচে যে জল, ভূপৃষ্ঠস্থ যেমন নদী, চড়া ইত্যাদি, সেটাকে ব্যবহার করে আমরা গভীর নলকূপ, স্বল্প বেশের গভীর নলকূপ, জল পরিশোধনাগার যেটা আমি একটু আগে বললাম, এবং ইনোভেটিভ প্রকল্প ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই জল যাতে সব বাড়িতে বাড়িতে আমরা পৌঁছাতে পারি। পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক বিক্ষুব্ধ ঘরবাড়ি আছে, সেখানে কিন্তু অনেক সময় ভূগর্ভস্থ যে জল, সেখানে কিন্তু সেখানে জল পাওয়া যায় না। সেই জায়গায় মানে নলকূপ বা স্বল্প বেশের যে অগভীর নলকূপ সেখানে দেওয়া সম্ভবপর হয় না। সেখানে কি করতে হয়, ঝর্ণা অথবা পাহাড় চুয়ানো জলকে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে পরিশ্রিত করে সেটাকে কিন্তু আমরা করতে গেলে কিন্তু অনেক সময়ও লাগে। এর জন্য অনেক সময় দেখা যায় যে পার্সেন্টেজ আমাদের আজকে 86% আমরা এসছি, 100% করতে আমাদের সময় অনেকটা লাগে। এবং সেখানে কিন্তু দেখা যায় বিভিন্ন যে সমস্যা আছে, আপনারা সেই সমস্যা কারণে যে ডিলে হয়, সেই ডিলের কারণে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা জানি যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেখানে 1 মিলিগ্রাম পার লিটারে যদি তার উপরে যদি আপনার আয়রন থাকে, সেখানে কিন্তু আইআরপি আমাদের লাগাতে হয়। এর নিচে যদি থাকে সেখানে আইআরপি লাগানোর কোনো প্রয়োজন নয়, মানে ইউ ক্যান ড্রিঙ্ক ইট। এটা হচ্ছে আমাদের যে নির্দেশ কেন্দ্রের থেকে আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমরা কিন্তু সেটা নোটিফিকেশনও আমরা দিয়েছি। আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান যে দপ্তর আছে, সেখানে জল জীবন মিশনের যে প্রকল্পগুলো আছে সেগুলোর গুণমান পর্যবেক্ষণ করা এবং তার নজরদারি এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মিশন মোডে কিন্তু কাজ করছি। আমাদের জল জীবন মিশন যে প্রকল্পটি, এটা কিন্তু এখন আগে ছিল 1.0 এবং সেখান থেকে এখন 2.0 হয়েছে। কেন্দ্রের বাজেটে 2025-26 সেটা ঘোষিত হয়েছে। এবং যে তার যে প্রাথমিক সময়সীমা ছিল 2024 পর্যন্ত, এখন কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু এখন বাড়িয়েছে। এবং 2028-এর মধ্যে এই যে 2.0 যেটা লাস্ট বাজেটে যেটা কেন্দ্রীয় সরকার সেটা পাস করেছে, সেটা এখন 2028 পর্যন্ত বর্ধিত করেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার গাইডলাইন আমাদের সরকার কিন্তু এখনো পায়নি, বা এখন পর্যন্ত কিভাবে এই 2.0 যে এক্সটেনশন করেছে, কি কি গাইডলাইন মেনে আমরা কি করতে হবে সেটা এখন আমরা পাইনি। এবং শুধু তাই নয়, 2.0 যে টাকা, অর্থাৎ 2025-26 এই অর্থবর্ষে এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু টাকা এখনো পাইনি। কাজে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ওয়েট করছি কবে সেই টাকাটা আসবে। এবং লাস্ট ফান্ড আমরা যেটা মানে এখন পর্যন্ত রিলিজ হয়েছে বা আমরা পেয়েছি, সেটা অক্টোবরের 2024 এবং মার্চের 2025। কিন্তু আমাদের লাইবিলিটি, কমিটেড লাইবিলিটিস আছে, সেই লাইবিলিটিস বলতে দ্বিধা নেই, যেটা সত্য সেটা আমি বলবো এখানে, প্রায় 343 কোটি টাকা বিল অলরেডি মানে আমরা রেডি আছি পেমেন্ট দেওয়ার জন্য। সেই কারণে অনেকটা আমাদের কাজে কিন্তু স্লো হচ্ছে, কিন্তু যখনই আসবে আমরা সেই পেমেন্টও আমরা করে দেব। আমরা এত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাতে পানীয় জলের যাতে কোনো জায়গায় মানে সমস্যা না হয়, তার জন্য দপ্তর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নিয়েছে। আপনারা, আমি মাননীয় বিধায়কগণ এখানে অনেকে বলেছেন এই বিষয়ে, যে এখানে তার যে কোয়ালিটি
এবং টেস্টিং করার যে জলের, তার জন্য আমাদের থার্ড পার্টি এজেন্সি কিন্তু আছে। এবং যদি থার্ড পার্টি এজেন্সি হুইচ হ্যাজ বিন ম্যান্ডেটেড টু ইন্সপেক্ট অ্যান্ড এনশিওর কোয়ালিটি ওয়ার্ক, এবং এই এজেন্সিগুলো যে আছে, অনেকে বলছেন যে অনেক জায়গার মধ্যে প্রপারলি কাজ হচ্ছে না, নল আছে, জল নেই, কিন্তু আমাদের কাছে অনেকে বলবেন যে এটা কাগজের মধ্যে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা মানে সরজমিনে যদি যান প্র্যাকটিক্যালি সেটা দেখা যায় না। এর জন্য কিন্তু প্রায়শই আমরা আমাদের সেক্রেটারিয়েটে আমরা কথা বলি, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ওই বিষয়গুলো কথা বলি, DWS এর যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়েও আমরা কথা বলি। কাজে আমাদের মনিটরিংয়ের তরফ থেকে আমাদের সিনসিয়ারিটির দিক দিয়ে কোনো মানে কম আছে বলে আমি মনে করি। এই যে এজেন্সিগুলো এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এবং যখনই বিল সাবমিট হওয়ার পরে যখন দেখবে যে তারা প্রপারলি যে কাজের গুণমান ঠিক আছে কিনা, তারপরেই যখন তারা গ্রিন সিগন্যাল দেয় তারপরেই কিন্তু তাদেরকে পেমেন্ট করা হয়। তাছাড়া আমাদের এখানে CM হেল্পলাইন আছে 1905, আমার সরকার, এই যে পোর্টাল আছে তার মাধ্যমে যেখানে কোনো গ্রিভেন্স যদি থাকে সেই গ্রিভেন্সের মাধ্যমে যাতে প্রপার টাইমের মধ্যে ইন টাইমে সেই কাজটা সেখানে যাতে করা যায় তারও ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা দেখছি, সে আমাদের দপ্তরগুলো কাজ করছে। এখন পর্যন্ত 21টি আমাদের NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বন্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ আমাদের ত্রিপুরাতে আছে। অর্থাৎ এই যে টেস্টিং ল্যাবগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, সাব ডিভিশনে আছে এবং স্টেট লেভেলে আছে, এবং তাতে করে এই টেস্টিং যে ল্যাবগুলো আছে যে জলের যে গুণমান সেটা টেস্ট করে এবং তার কোয়ালিটি যেখানে দরকার অ্যাজ অ্যান্ড হোয়েন যেখানে প্রয়োজন সেই টেস্টিং যে ল্যাবগুলো আছে তারা দেখে। অনেকে প্রশ্ন তুলতে পারে থার্ড পার্টিটাকে কিভাবে সিলেকশন হয়। এই থার্ড পার্টি ইজ সিলেক্টেড থ্রু ওপেন টেন্ডার প্রসেস অ্যাজ পার গাইডলাইন্স অফ জল জীবন মিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এই যে থার্ড পার্টিগুলো আছে দে আর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অর্গানাইজেশন অর কোম্পানি। আমাদের এখানে ত্রিপুরাতে এখন প্রায় প্রেজেন্টলি 5 নাম্বারস অফ থার্ড পার্টি এজেন্সিজ আর ওয়ার্কিং ইন ত্রিপুরা। এবং আমার মনে হয় যে এখানে আমাদের এখানে যে বিভিন্ন জায়গায় যে বলা হয়েছে বিশেষ করে TTADC এলাকায়, আমি আপনার মাধ্যমে আমি সমস্ত মাননীয় বিধায়ক এবং যারা আজকে এই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন যে 108টি ভিলেজ কাউন্সিলে 100% FSTC হয়েছে, 100%, এবং 90 থেকে 100% প্রায় 150টি ভিলেজ কাউন্সিলে আমাদের এই FSTC গেছে। সেখানে 114টি ভিলেজ কাউন্সিলে 80 থেকে 90% এই কার্যকারী যে পারিবারিক ট্যাপ সংযোগ রয়েছে। 87টি ভিলেজ কাউন্সিলে 70 থেকে 80% কার্যকারী পারিবারিক ট্যাপ সংযোগ হয়েছে। 50 থেকে 70% যে 86টি ভিলেজে FSTC গেছে। 25 থেকে 50% আমরা বলছিলাম যে সব জায়গায় চলে গেছে, আমি এই কারণে বলছি যে এখনও কিন্তু আমরা 100%, 86% আমরা বললাম, বাকিগুলো যে কারণে হচ্ছে না এবং সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং অতি সত্বর সেখানেও যাতে আমরা এই পরিশ্রিত পানীয় জল দিতে পারি তার ব্যবস্থা করছি। 27টি ভিলেজে 25 থেকে 50%, 15টি ভিলেজ কাউন্সিলে 25%-এর নিচে এখন পর্যন্ত FSTC দেওয়া গেছে। এবং TTADC এলাকায় যে প্রকল্পগুলো আমি একটু আগে বললাম, গভীর নলকূপ প্রায় 1961টি লাগানো হয়েছে সেখানে। স্বল্প বেশের গভীর নলকূপ 5129টি লাগানো হয়েছে। ভূপৃষ্ঠস্থ জল যেখানে পরিশোধন করে দেওয়া হয় সেখানে প্রায় 23টি। আয়রন রিমুভাল প্ল্যান্ট 666টি। উদ্ভাবনীমূলক প্রকল্প যেটা ইনোভেটিভ প্রায় 177। তো সব জায়গায় আমরা চেষ্টা করছি যে সেটা মানে আমাদের GP হোক BC হোক সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে পানীয় জল যেন যায়, এবং আমাদের সরকার এই বিষয়ে এবং আমাদের দপ্তর সেভাবে নিরন্তর কাজ করে চলছে। এবং আমি মাননীয় রামপদ জমাতিয়া বাবুর যে প্রস্তাব
রাজ্যের পাহাড়ি সমতল জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার যে কথা উনি বলেছেন, আমরা নিশ্চয়ই সেটা আমরা বাস্তবায়িত করব এবং আমি এই প্রস্তাবের পূর্ণ সমর্থন করে আমি আমার কথা হলো শেষ করছি। নমস্কার। এখন আমি মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো, আমরা এনজিওস্ট হবো আর কি। থ্যাংক ইউ। এই বিধানসভা প্রস্তাব করছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণে রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করুক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নাই, তাই এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হল। তৃতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার। এখন আমি মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকারকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় চেয়ারম্যান স্যার, এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। মাননীয় চেয়ারম্যান মহোদয়, রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় 40 থেকে 45 হাজার অনিয়মিত কর্মচারী কর্মরত। গত 21শে ডিসেম্বর 2017-তে যে সংখ্যা ছিল 44,368, 31শে ডিসেম্বর 2024-এ এই সংখ্যা দাঁড়িয়েছে 40,797। এরা কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে কাজ করে যাচ্ছেন, অথচ এখনো পর্যন্ত এদের নিয়মিত করা হয়নি। আংশিক সময়ের কর্মীদের ক্ষেত্রেও এই অবস্থা। নির্বাচনী প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নিয়মিতকরণের প্রক্রিয়া সম্পূর্ণভাবে থমকে আছে। বামফ্রন্ট সরকারের সময়কালে একটি নীতি গ্রহণ করা হয়েছিল, যারা 2003 সালের পূর্বে অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে নিযুক্ত হয়েছেন তারা 10 বছর পূর্ণ করার পর নিয়মিত হবেন। পরবর্তীতে এই সিদ্ধান্ত সংশোধন করে মে মাসের 2003-এর মে মাসে এরপর নিযুক্তদেরকেও এই সুবিধা দেওয়া হবে। এই নীতি অনুসারে প্রায় 20,000-এরও অধিক অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়েছিল, কিন্তু একটি বিরাট অংশ যারা সিদ্ধান্তের আওতা থাকা সত্ত্বেও নিয়মিত হওয়ার কথা ছিল তারা আজও নিয়মিত হয়নি। যেমন ডিআরডব্লিউ, ক্যাজুয়াল এবং কন্টিজেন্ট সহ সমস্ত স্কিম ওয়ার্কার, পাম্প অপারেটর, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশাকর্মী, বিদ্যুৎ কর্মী, সর্বশিক্ষা শিক্ষক, রামসা শিক্ষক, মিড ডে মিল ওয়ার্কার, হেলথ, এনএইচএম, পৌর নিগমের কর্মী এবং এসপি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, এমনকি আমাদের বিধানসভার অনিয়মিত কর্মচারীও তার মধ্যে তারাও আছেন। আরও দুর্ভাগ্যজনক, 31শে জুলাই 2018-তে রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি জারি করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত সমস্ত বিদ্যমান বিজ্ঞপ্তি বাতিল করা দেওয়া হয়। এতে নিয়মিতকরণের সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সরকার নাকি আরও স্বচ্ছতা আনতে চায়, কিন্তু 7 বছরে কেটে গেলেও কোনো নতুন সার্কুলার, নতুন নীতি বা স্কিম ঘোষণা করা হয়নি। ফলে আজ 40 থেকে 45 হাজার অনিয়মিত কর্মচারী ও আংশিক সময়ের কর্মচারী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এখানে উল্লেখযোগ্য যে সুপ্রিম কোর্টের কর্ণাটক সরকার বনাম উমাদেবী রায় মামলায় আদালত বলেছেন, যারা স্বচ্ছ নিয়োগ নীতির প্রক্রিয়ায় নিযুক্ত হলেও ধারাবাহিকভাবে 10 বছর কর্মরত, তাদের জন্য সরকারকে একটি স্কিম তৈরি করে নিয়মিত করার জন্য ব্যবস্থা করতে হবে।
যতদিন পর্যন্ত শেষ কর্মচারী নিয়মিত হবেন না ততদিন সেই স্কিম চালু রাখতে হবে। আজ পর্যন্ত রাজ্য সরকারের এই রায় মানেননি, অথচ অর্থ দপ্তর দাঁড়াচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত না করা সুপ্রিম কোর্টের কোর্টের নির্দেশের পরিপন্থী। রাজ্য সরকার রাজ্যের হাজার হাজার স্থায়ী পদ খালি, অনেক পদ অবলুপ্ত করা হয়েছে, অথচ সেই কাজগুলো করাচ্ছেন অনিয়মিত কর্মচারীদের দিয়ে। তারা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন সামান্য দৈনিক মজুরির ভিত্তিতে, কোনো বেতনক্রম তাদের বা চাকরির নিরাপত্তা ছাড়া। সংবিধানের 14 নং অনুচ্ছেদে সমতার অধিকার দেওয়া হয়েছে এবং সমকাজে সমবেতন, এই মৌলিক নীতি, কিন্তু আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীরা সেই অধিকার থেকে বঞ্চিত। তারা স্থায়ী কর্মচারীদের সমান কাজ করেও নামমাত্র মজুরি পান। এভাবে চলতে থাকলে তাদের দুবেলা খাবারের সংস্থান করা দুঃসহ অবস্থায় হয়ে দাঁড়াচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, অনেক অনিয়মিত কর্মচারী 30 বছর কাজ করার পরেও শূন্য হাতে অবসরে যাচ্ছেন। কোনো পেনশন নেই, কোনো আর্থিক সুরক্ষা নেই, অনেকে কাঁদতে কাঁদতে অবসরে যাচ্ছেন। অবসরের পর দারিদ্রতায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিশন ডকুমেন্টে 2018 সালের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই ভিশন ডকুমেন্টে 10 নম্বর পয়েন্টে উনি বলেছিলেন যে অনিয়মিত শব্দটাই উনি রাখবেন না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যেটা প্রক্রিয়াধীন ছিল সেই রায়টাকেই অবলুপ্ত করে দিয়েছেন। একটি গণতান্ত্রিক সরকারের বছরের পর বছর লক্ষাধিক কর্মচারীকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রেখে দিতে পারে না, এটা সংবিধানের মৌলিক আদর্শের বিরোধী। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে নতুন নীতি ঘোষণা করে 10 বছর পূর্ণ করা সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করতে হবে। আংশিক সময়ের কর্মচারীদের নিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকেও নিয়মিত করার ব্যবস্থা করতে হবে। খালি স্থায়ী পদগুলি দ্রুত পূরণ করতে হবে। সমাজের সমকাজে সমবেতন নির্ধারিত করতে হবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এই প্রস্তাব গৃহীত হলে রাজ্যের হাজার হাজার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং তারা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে। আমি এই প্রস্তাব সমর্থন করে এই সভায় সর্বসম্মতিক্রমে প্রার্থনা করছি যে আমি যে প্রস্তাব এনেছি, এই মন্ত্রিসভা এই প্রস্তাবকে সমর্থন করবেন এবং এই রাজ্যের যারা অনিয়মিত কর্মচারী আছে এবং স্কিম ওয়ার্কার আছেন তাদেরকে সবাইকে একটা বাঁচার মতো ব্যবস্থা করে দেবেন। নমস্কার। এবার এ বিষয়ে বলবেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। প্লিজ 10 মিনিট। এতটা লাগবো না। মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় সদস্য সুদীপ সরকার যে বেসরকারি প্রস্তাব এখানে উত্থাপন করেছেন, এটাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি এবং খুশি হতাম যদি অনিয়মিত কর্মচারীদের সাথে সাথে যারা আউটসোর্সড হিসাবে কাজ করছেন তাদের কথাটা উল্লেখ করতেন, আরো বেশি খুশি হতাম। হাওয়েভার, আমার মনে আছে ভিশন ডকুমেন্টের কথা বলেছেন 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটা ক্যাবিনেট সিদ্ধান্তে যেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে প্রক্রিয়া চলছিল সেটা উইথড্র করে নেওয়া হয় এই মর্মে, इससे बेहतर कुछ हम आने वाले दिन में लाएंगे। কিন্তু আজকেও আমরা নতুন একটা সার্কুলারের আশায় অনিয়মিত কর্মচারীরা বসে রয়েছেন। সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, যে সার্কুলারটা
উইথড্র করে নেওয়া হলো, তারপর তো আর কোনো সার্কুলার বেরোলো না। তো এই যে বিশাল সংখ্যক অনিয়মিত কর্মচারীরা রয়েছেন, তাদের সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিটা কি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী জানাবেন। অনিশ্চয়তা চতুর্দিকে, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার, তাদের ঘরে যে সমস্ত ছেলেমেয়েরা জন্মেছে তাদেরও সঠিকভাবে পড়াশোনা হচ্ছে, একটা আনসার্টেন ফিউচার তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। কাজেই এই সরকারের দৃষ্টিভঙ্গিটা কি আজও আমরা জানতে পারলাম না। আউটসোর্সিং এর কথাটা আমি এই কারণে বলেছি যে ভেরি রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন এবং রায় পরিষ্কারভাবে বলেছেন যে আউটসোর্সিং বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টকে, এবং এই সুপ্রিম কোর্টের অর্ডার আমার হাতেও রয়েছে। কারণ ওনারা মনে করেন দিস ইজ মিয়ার এক্সপ্লয়টেশন অফ হিউম্যান রিসোর্স। সামান্য আমি বলবো যারা আউটসোর্সড, তারা যারা রেগুলার কর্মচারীর থেকে বেশি কাজ করেন, টাকাটা কে দিচ্ছে? এই যে টাকা যারা আউটসোর্স, যারা টাকাটা পাচ্ছে, আলটিমেটলি সরকার দিচ্ছে। সরকার দিচ্ছে ভায়া মিডিয়ার মাধ্যমে। আর ভায়া মিডিয়া যদি পুরোটা টাকা দিত তাহলেও বুঝতাম। ভায়া মিডিয়া একটা বিশাল টাকা প্রত্যেক জন থেকে তারা রেখে দিচ্ছে। তাহলে লসটা কার? লসটা কিন্তু আমার রাজ্যের সরকারি, শুধু আউটসোর্স তারের না, আমার রাজ্যের পার ক্যাপিটা ইনকামের উপর প্রভাব পড়ছে, জিডিপির উপর প্রভাব পড়ছে, মার্কেটের টাকার শর্টেজের উপর প্রভাব পড়ছে। এই টাকাটা মিডলম্যান একটা বড় টাকা নিয়ে যাচ্ছে। ওয়াই? এই যে 4-5 হাজার টাকা যেটা কেটে নিচ্ছে, আরো বেশি, অনেক ক্ষেত্রে আরো বেশি। আমি জানি এই বিধানসভার মধ্যে আউটসোর্স রয়েছে, প্রত্যেক দপ্তরের মধ্যে আউটসোর্স রয়েছে। যেই টাকা সরকার দিচ্ছে এদের পার হেড প্রত্যেক থেকে অন এন এভারেজ 7,000 to 8,000 করে কেটে রাখছে ওই এজেন্সিগুলো। এরা ফুলে ফুলে পাচ্ছে, এবং অধিকাংশ ব্যতিক্রম 1-2 জন ছাড়াও অধিকাংশ বহিরাজ্যে। তো লসটা কার? আমার রাজ্যের মানুষের, যারা আউটসোর্স, তাদের কাজ তারা বেশি করছে, কাজের সমবেতন। জাস্ট এই সরকারটা আমার মনে হয় একটু শুধু মানবিক দৃষ্টিভঙ্গি শুধু না, লজিক্যাল কনক্লুশন আপনাদের আসতে হবে। মাননীয় সদস্য 1 মিনিট সময়টা বাড়িয়ে নিয়ে যাক। মাননীয় আলাপি মহোদয়, সময়টা বাড়িয়ে নিয়ে যাক। সময়টা বাড়ানো হলো, প্লাস চলতে থাকবে। এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, both for outsourced as well as অনিয়মিত কর্মচারীদের, আমার মনে হয় সরকার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যে আনসার্টেনিটি তাড়া করে বেড়াচ্ছে, এটা সমাধানে এগিয়ে আসা, নতুন ভাবে অনিয়মিত কর্মচারীদের জন্য সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, কোনো সার্কুলার, কোনো নোটিফিকেশন সরকারের তরফ থেকে, ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, এটা কি আমরা জানতে চাই। আর আউটসোর্সড এই সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এবং সরকার কি করতে চাইছে,
সিস্টেমে থাকবে তো যে হ্যাঁ আগামী নেক্সট 5 ইয়ার্সের মধ্যে যারা আউটসোর্স রয়েছে আমরা এদেরকে আস্তে আস্তে আমরা আমাদের সরকারের অধীন নিয়ে নেব। কিংবা যারা এই ইসের অনিয়মিত রয়েছে আমরা আগামী 7 ইয়ার্সের মধ্যে 5 বছরের মধ্যে 6 বছরের মধ্যেও আমরা সবগুলোকে আস্তে আস্তে রেগুলারাইজ করে নেব। আমরা তো দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমি অনুরোধ করব সরকারকে একটু নড়ে চড়ে বসার, টু ফিল দ্য পেইন অফ দোজ হু যাদের ফিউচার আনসার্টেনিটি তারা করে বেড়াচ্ছে, টু ফিল ফর দেম। আর শুধু তারাই এফেক্টেড না, তাদের জেনারেশন নেক্সট এফেক্টেড, দারুণভাবে প্রভাবিত হচ্ছে। এখন কাজে এই প্রস্তাব যারা সুদীপ বাবু এনেছেন ভেরি ভেরি সময়োপযোগী, এবং সরকারকে আমার অনুরোধ থাকবে আমাদের দলের তরফ থেকে, আমাদের বেঞ্চের তরফ থেকে অনিয়মিত কর্মচারী অ্যান্ড আউটসোর্স যারা রয়েছে তাদের ব্যাপারে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা এখানে উত্থাপন করুন, এবং নট অনলি এখানে পেশ করা, আপনি ব্যবস্থাপনা এবং কার্যকরী ভূমিকা আপনারা অবতীর্ণ হবেন এই প্রত্যাশাই রাখছি। ধন্যবাদ আপনাকে। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, বিধায়ক সুদীপ সরকার যে প্রস্তাব এখানে এনেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মানবিক, যে জন্য আমরা প্রত্যেকটা সেশনে আমাদের তরফ থেকে এই বিষয়টিকে তোলার চেষ্টা করছি। রাজ্যে অসংখ্য অনিয়মিত কর্মচারী, এটা বারবার আমরা আলোচনা করেছি যে একটা নিয়ম ছিল যে 10 বছর অনিয়মিত থাকার পরে তাদের নিয়মিত হবে। তো দেখা গেল যে কোনো কারণেই হোক 2018 সালের 31শে জুলাই আদেশটা প্রত্যাহার করা হলো এবং স্বচ্ছ একটা আদেশ সেখানে বের করার প্রতিশ্রুতি দিলেন। এই যে প্রতিশ্রুতি দিলেন বা বললেন, এখানেই সবার মধ্যে এটা আশা জেগেছিল যে আরও ভালো একটা সিদ্ধান্ত আমাদের সরকার গ্রহণ করবে। আমাদের রাজ্যে নানা ধরনের অনিয়মিত কর্মচারী আছে, কেউ কন্টিনজেন্ট, কেউ পার্ট টাইম, কেউ ক্যাজুয়াল ওয়ার্কার, কেউ ডিআরডব্লিউ, কেউ স্কিম ওয়ার্কার, এই ধরনের নানা ধরনের অনিয়মিত কর্মচারী আছে। সুতরাং আমরা দাবি করব এই যে নানা ধরনের অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হোক। যারা ডিআরডব্লিউ একটা সময় তাদেরকে নিয়মিত করার জন্য যে সিদ্ধান্তটা ছিল, যারা পার্ট টাইম ছিলেন, যারা কন্টিনজেন্ট ছিলেন, তাদের সম্পর্কে একটা সিদ্ধান্ত ছিল তারা কী করে ডিআরডব্লিউতে যাবে। স্কিম ওয়ার্কারদের সম্পর্কেও তাদের বেতন বৃদ্ধির একটা সিদ্ধান্ত ছিল। দেখা গেল যে এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু এখন বন্ধ হয়ে আছে। রাজ্যে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী আছে, প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, প্রায় 20,000। এই অঙ্গনওয়াড়ি কর্মী যারা তারা 10,000 পান, যারা হেল্পার তারা 4,500 5,000 টাকা পান। কিন্তু সুপ্রিম কোর্টে একটা রায় রয়েছে তারা স্কিম ওয়ার্কার, কিন্তু তাদের সম্পর্কে একটা রায় রয়েছে যদি নিয়মিত করা না যায় তাহলে যারা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তারা 21,000 টাকা তাদেরকে যাতে দেওয়া হয়, যারা হেল্পার তাদের যাতে 18,000 টাকা দেওয়া হয়। কিন্তু আমাদের রাজ্যে এখনও সেটা আমরা গ্রহণ করলাম না। আমাদের যে সমস্ত সর্বশিক্ষার শিক্ষকরা রয়েছে, আমি বুঝতে পারলাম না কেন রাজ্য সরকার 6,000 মাত্র সর্বশিক্ষার শিক্ষক রয়েছেন যারা আমাদের নিয়মিত শিক্ষকের মতো কাজ করেন। প্রতিটি স্কুলে অনেক স্কুল রয়েছে যেখানে 4-5 জন সর্বশিক্ষা কর্মী রয়েছেন, তাদের দিয়ে স্কুলটা চলে। তাহলে যেখানে আমাদের সিঙ্গেল বেঞ্চ রায় দিলেন ত্রিপুরার হাইকোর্ট
ডবল বেঞ্চ রায় দিলেন ত্রিপুরা হাইকোর্ট, তাদের নিয়মিত করা হোক। তাহলে আমার রাজ্য সরকার কেন সেটা নিয়ে গেলেন এসএলপি দিয়ে, আবার সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন? এটা তো এই 6,000 এখন 5,500 বা 5,000 বেশি নেই, তাদের নিয়মিত করার প্রশ্ন তো আমার কোনো আপত্তি থাকতে পারে না রাজ্য সরকারের। সুতরাং সিদ্ধান্ত নিলেই তো তারা নিয়মিত হতে পারে। আমাদের যারা পাম্প ওয়াটার আছে, এই যে পাম্প ওয়াটার অপারেটর প্রায় 3,500 আছে, 2,000 আছে আমাদের বিভিন্ন যে সমস্ত পানীয় জল প্রকল্পে, কিছু আছে আমার কৃষি জলসেচ প্রকল্পে। এই যে 3,500 পাম্প ওয়াটার আছে, 7,000 টাকা পায়। 7,000 টাকা দিয়ে এখন একটা পরিবার চলতে পারে? সারা দিন তারা পরিশ্রম করেন। যখন জলসেচের প্রশ্ন আসে তখন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 বেলা তাদেরকে ডিউটি দিতে হয়। যে 7,000 টাকা আপনারা দিলেন, এইবার তাদের জন্য যে এগ্রিসিয়া মঞ্জুর করলেন, আমাদের যারা নিয়মিত কর্মচারী আছেন, ডিআরডব্লিউ আছেন, সকলে 2,100 করে পান, কিন্তু তাদের বেলা দেওয়া হলো 1,000। এই যে নিম্ন বেতনভোগী এই যে পাম্প অপারেটরগুলি আছে, তাদের সাথে একজন রেগুলার পাম্প ওয়াটার সে প্রায় 40,000 টাকা পায়। আর একজন পরিমিত পাম্প ওয়াটার তারা হয়তো তারা স্কিমে আছে, হয়তো তারা আউটসোর্সিং আছে, কিন্তু তার নিয়মিত করা না গেলেও তার যে বেতন বৃদ্ধি করার যে সুবিধাগুলো আছে তার নিরূপণ করার জন্য আপনারা এখনো চেষ্টা করেননি। এইভাবে নানা ধরনের জাতীয় স্বাস্থ্য মিশনে আমি গত কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় 3 মাস তাদের বেতন হচ্ছে। তাহলে জাতীয় স্বাস্থ্য মিশনে বহুবার হসপিটালগুলিতে চলছে এবং জাতীয় স্বাস্থ্য মিশনে ডাক্তার, জাতীয় স্বাস্থ্য মিশনে আমাদের প্যারামেডিক্যাল জাতীয় স্বাস্থ্য মিশনে আমাদের নার্সিং স্টাফ জাতীয় স্বাস্থ্য মিশন, তারা নিয়োগ হচ্ছে সেখান থেকে। স্বাভাবিকভাবে জাতীয় স্বাস্থ্য মিশন সম্পর্কে একটা সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এছাড়া বিভিন্ন অফিসে নানা ধরনের ডিআরডব্লিউ আছে, কৃষি দপ্তরে পার্মানেন্ট লেবার আছে, প্রায় অনেকে রেগুলার হয়ে গেছে, কিন্তু এখনো কিছু পার্মানেন্ট লেবার রয়ে গেছেন, বেশি সংখ্যা নেই। আমি এগ্রিকালচার মিনিস্টারকে অনুরোধ করবো, উনি অনেক উদ্যোগ নিচ্ছেন অনেক সমস্যার সমাধানে। তাহলে এই যে পার্মানেন্ট লেবাররা কিছু রয়ে গেছেন, যারা হলো না, রেগুলার হলো না, তাদের সম্পর্কে রেগুলার করার ক্ষেত্রে একটা নীতি আপনাদের নির্ধারণ করতে হবে। আমি শুধু এইটুকু আশা করবো, আশা কর্মী আছেন, আমাদের মিড ডে কর্মী আছেন, তারা কাজ করছে। এই যে মিড ডে কর্মী, আমাদের যে সমস্ত হায়ার সেকেন্ডারি, সিনিয়র বেসিক হাই স্কুল, এই স্কুলগুলিতে এখন গ্রুপ ডি নেই। সমস্ত মিড ডে কর্মীকে দিয়ে তাদের গ্রুপ ডির কাজ করা হচ্ছে। একদিকে তারা রান্না করেন, আরেকদিকে তারা সমস্ত দরজা জানলা থেকে, বেল থেকে, পিঠা থেকে সমস্ত কাজ তারা করেন এই মিড ডে মিল কর্মীরা। 2,500 টাকা পান। তাহলে তাদের বেতনটা একটু বাড়িয়ে দিলে কি হয়? তারা স্কিম ওয়ার্কার, তাদের নিয়মিত এখনই করতে পারেন না, কিন্তু তার বেতন বৃদ্ধি করার ক্ষেত্রে অসুবিধাটা কোথায়? আমার মনে হয় যে রাজ্য সরকার তার বিভিন্ন যে ক্যাটাগরি অনিয়মিত কর্মচারীরা আছেন, সে সমস্ত অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে নিয়মিত করা কিংবা নিয়মিতকরণ সাপেক্ষে সিদ্ধান্ত অতি সত্বর নেওয়া প্রয়োজন। সারা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা সংঘবদ্ধ হচ্ছে, আমি বারবার বলছি যে তারা সংঘবদ্ধ হচ্ছেন, প্রচণ্ড অসন্তোষ, দপ্তরে দপ্তরে প্রচণ্ড অসন্তোষ, এরা সংঘবদ্ধ হচ্ছেন। অতি সত্বর আপনাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এই জন্য আমাদের যে বিধায়ক, যে সুদীপ সরকার যে সিদ্ধান্ত এখানে প্রস্তাব এনেছেন, আমি আশা করব যে আমাদের এই হলে যত আমরা প্রতিনিধিরা আছি সকলে এক বাক্যে একে সমর্থন করবেন এবং সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকারকে সকলে আমরা সম্মিলিতভাবে অনুরোধ করব যে যাতে এই বিষয়টার একটা সমাধান সূত্র হয়। এই কয়েকটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। এবার বলবেন মাননীয় চেয়ারম্যান সাহেব, একটা স্লিপ দিয়েছিলাম আমরা মাননীয় গোপালচন্দ্র রায়ের জন্য। বলবেন তো? আমি বলছি তো, বলবেন এই বিষয়ে আর কি। ঠিক আছে, শেষ করে নিয়ে দিই। এবার মাননীয় এলপি মহোদয় জিতেন্দ্র চৌধুরী দিচ্ছি, আপনাকে দেবো। মাননীয় চেয়ারম্যান স্যার, মিনিট। আমি আমার আগের বক্তারা অনেক তথ্য দিয়েছিলাম, রিপিট করব না। আমি শুধু এটা বলতে চাই যে আমরা বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়ে আসি জনগণের কাছে একটা প্রতিশ্রুতি উপস্থাপন করার মধ্য দিয়ে, রিটার্নই হোক বা বারবেলি হোক। 2018-এ এখানে আজকে যারা ট্রেজারি বাঞ্চে আছেন
তাদের যে সমস্ত প্রতিশ্রুতি তাদের এই বেঞ্চে বসার সুযোগ করে দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো এক্সিস্টিং যারা শিক্ষক কর্মচারী তাদের জন্য অনেক লফটি যে কমিটমেন্ট, তাদের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে। আরেকটা হলো এই অনিয়মিত কর্মচারী, তিনি এই প্রস্তাব উত্থাপক তিনি বলেছেন, প্রস্তাবক, যে মাঠে ঘাটে বলা হয়েছিল এই রাজ্য থেকে যে কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, পার্ট টাইম, এই শব্দগুলোই তুলে দেওয়া হবে, এগুলো ত্রিপুরা রাজ্যে থাকবে না। অ্যান্ড আন্ডার দিস কমিটমেন্ট, এটা শুধু বিভিন্ন দপ্তরে যারা পার্ট টাইম, ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট আছেন তারা না, সর্বশিক্ষা অভিযান, রামসা, NHM, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এডুকেশনেও বিভিন্ন স্কিমে এরকম আছে। তার সাথে ICDS ওয়ার্কার্স, মিড ডে মিল ওয়ার্কার্স, এরা সবাই কভার হবে, সবাই রেগুলার হবে। এবং কোথাও কোথাও একেবারে ফ্রম ডে ওয়ান, এখন গভর্নমেন্ট 5 বছরের টেনিওর পার করে আবার ওনারা এসছেন আরো 5 বছরের জন্য, 2.5 বছর অতিক্রান্ত হয়েছে, আরো 2.5 বছর থাকবেন। কিন্তু তাদের এই প্রতিশ্রুতি একটাও রূপায়িত হলো না, বরঞ্চ প্রিভিয়াস গভর্নমেন্টের সময়তে এই সম্পর্কে একটা নীতি ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, that policy or that order has been dispensed বা repealed। তো আজকে যে প্রস্তাবটা এসছে, হ্যাঁ, একসাথে মোর দেন 40,000 এই ইরেগুলার তাদেরকে করা সম্ভব না, গভর্নমেন্টেরও ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে, আমরাও বুঝি। বাট দেয়ার মাস্ট বি ওয়ান পলিসি। আগের গভর্নমেন্ট 10 বছর করেছিল, এখন তো ডাবল ট্রিপল ইঞ্জিনের গভর্নমেন্ট, টাকার তো অভাব হবে না, চাইলেই টাকা আসে। তো একটা পলিসি ঘোষণা করুন। আমাদের যে ফেস্টিভ্যাল সিজন আসছে, আমার মনে হয় এই অধিবেশন এটা রাইট ওকেশন। গভর্নমেন্ট ঠিক আছে পুজোর আগে বা পুজোর পরেই হবে না, কিন্তু একটা পলিসি ডিক্লারেশন হোক যে এই 40,000 প্লাস ইরেগুলার, এটা ন্যাশনাল স্কিমে হোক বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে, ফরেস্ট, এডুকেশন, ইয়েতে। এবং এই যে লোকগুলো যারা এঙ্গেজড হয়েছে, এটা এমনি এমনিতেই হয়। লাস্ট যে বাজেট সেশনে এখানে আমরা চেষ্টা করেছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইন ওয়ান গো একটা ডিপার্টমেন্ট থেকেই অ্যাভেলেবেল ভ্যাকান্সিস জানার জন্য, কিন্তু কি কারণে জানি স্যার এগুলো ডিসঅ্যালাউড হয়েছে, আমাদের প্রশ্নগুলো এলাউই হয় না। সরকারের কি অসুবিধা তথ্য জানাতে আমি জানি না। যাই হোক, বিভিন্ন ডিপার্টমেন্টেও প্রশ্ন দেওয়া হয়েছে বিভিন্ন জনে, শুধু আমরা না, ট্রেজারিগঞ্জ থেকেও কেউ কেউ দিয়েছেন। সবগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ যোগ করে এখনো 12-13টি ডিপার্টমেন্টের তথ্য জানা যায়নি, কিন্তু যেগুলো এসছে এতে দেখা গেছে যোগফল করে অলটুগেদার মোর দেন 50,000 ভ্যাকান্সিস আর অ্যাভেলেবল ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। তাহলে এই 40,000 যে ইরেগুলার, দে আর ওয়ার্কিং এগেনস্ট দোজ ভ্যাকান্সিস, তাদের জন্যই গভর্নমেন্টটা চলছে। এই যে একটু আগে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি অন ড্রিঙ্কিং ওয়াটার, আমি বলতে ভুলে গেছি, এই ড্রিঙ্কিং ওয়াটারের ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করলেও তার অন্যতম ইম্পেডিমেন্ট হলো চালানোর জন্য লোক নেই।
DWS এ যে এই গভর্নমেন্ট আসার আগে যতজন ওয়ার্কার ছিল নিয়মিত, এখন এই নাম্বারটা মোর দেন হাফ নেমে এসছে। যে কীভাবে চলবে? আপনি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছেন, হুইল রান ইট? এতে কি হচ্ছে? পাবলিক মানি মিসইউজ হচ্ছে। তারপর মেশিনারি যেগুলো ইনস্টল করা হয়েছে এগুলো খারাপ হচ্ছে। তো সেই জায়গায় রিকোয়েস্ট করবো আমাদের বেঞ্চের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, গভর্নমেন্ট শুড ডিক্লেয়ার এ পলিসি। হ্যাঁ, সুদীপ বাবু খুব রাইটলি বলেছেন, যারা আজকে ইরেগুলার তাদের অনিশ্চিত ভবিষ্যৎ কি হবে তারা জানে। এত ইনসিকিউরিটি, এদের তো ছেলে আছে, মেয়ে, ঘরে বাচ্চা আছে, ভবিষ্যৎ আছে, প্রত্যেক তো পরিকল্পনা আছে, কি হবে তাদের? তো গভর্নমেন্ট একসাথে পারবেন না ওয়ান গোতে, কিন্তু একটা পলিসি ঘোষণা করুক, তারা যেন ভাবতে পারে ঠিক আছে কালকে আমার সুদিন আসছে না, অন্তত 2 বছরের পরে আসবে, 3 বছর পরে আসবে, অ্যাকর্ডিংলি দে উইল প্ল্যান। এটাই তো একটা ওয়েলফেয়ার গভর্নমেন্টের তার নীতি হওয়া উচিত। এবং এই জায়গায় যে শাসক দল বাইরে বক্তৃতা করে থাকেন, ডাউজ ডাউজ বিজ্ঞাপন দেন প্রতিদিন, বলছেন আগে ভিশন ডকুমেন্ট, ত্রিপুরার ভিশন, একটু আগে শুনেছি 47 আগামী 2 বছরের জন্য না, 47 অব্দি ভিশন বলছেন। আবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ। তাহলে এই লোকদের বিকাশ কি করে হবে? এই লোকদের সাথে আপনি কি করে হাঁটছেন? তো এই জায়গায় তাদের জন্য এটা জাস্টিস হওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক কালকে হবে না, বাট ওয়ান, কাজেই তাদের জন্য একটা নিশ্চিত ভবিষ্যতের একটা স্বপ্ন দেখা, সেভাবে পরিবারকে সাজানোর জন্য করাবো। এবং দিস ইজ দি ভেরি মানে অপরচুন মোমেন্ট, একটা ফেস্টিভ্যালের সিজনে গভর্নমেন্ট এটা ঘোষণা করুক, সরকারেরই সুনাম হবে, আপনাদেরই জয়গান হবে। কাজে এই 40,000 প্লাস এই অনিয়মিত কর্মচারী, তাদের সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী তিনি নিশ্চয়ই রিপ্লাই করবেন, বা মাননীয় মুখ্যমন্ত্রী এটা কনক্রিট কিছু বলুন। এরকমভাবে বাইরে কথা বলবেন, বেতনের কথা বলবেন, এটা তো ডুয়াল স্ট্যান্ডার্ড, এটা হওয়া উচিত না। কাজে এটাই আমার নিবেদন। ধন্যবাদ স্যার। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকে আমাদের সুদীপ সরকার মহোদয় যে প্রস্তাব এনেছেন এটা অত্যন্ত যুগোপযোগী এবং কর্মচারীদের স্বার্থে, রাজ্যের স্বার্থে এটা অত্যন্ত জরুরি। আমি বলবো স্যার, বিং ইউ আর লয়ার অলসো, জাস্টিস ফর অল, সম কাজে সমবেতন হওয়া উচিত। যদিও দুর্ভাগ্যবশত আপনার 2018 সালে আগে একটা ছিল, বামফ্রন্ট যখন ছিল, ওরা সব কাজ ভালো করেছে আমি বলবো না, কিন্তু যারা ফিক্সড পে ছিল বা ডিআরডব্লিউ বা কন্টিনেন্ট ছিল, 10 বছর কাজ করলে রেগুলার হতো, ওই সার্কুলারটা উইথড্র করা হয়েছে। ঠিক আছে, আপনারা এসছেন, কিন্তু বিকল্প তো কিছু করতে হবে। আমাদের লোক যারা কাজ করছে, আমরা কলকাতা, দিল্লি, গুয়াহাটি গেলে আমরা দেখি, বলে স্যার আরে কিরে তোর এমন অবস্থা কি? কয় স্যার আমি তো ডিআরডব্লিউ বা কন্টিজেন্ট, আমাকে তো রেগুলার করে না। বলে কত বছর? 14 বছর, 15 বছর। আমি বলবো এটা আউটসোর্সিং হোক আর আগের হোক, যারা আছে এখানে আমরা আবেদন রাখতে পারি। এখানে ষোড়শ অর্থ কমিশন বলেছে কমিটেড এক্সপেন্ডিচার, এখন একটা সুযোগ আছে যে কমিটেড এক্সপেন্ডিচার যদি আপনারা দেখান 31 অক্টোবরের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে, তাইলে যারা অনিয়মিত কর্মচারী আছেন
এবং আপনারাই বলেছেন যে ভিশন ডকুমেন্টের পেজ 6 আপনারা বলেছেন phase wise regulation of all contractual government employees working in the state government departments আপনারা সবাইকে ফেজ ওয়াইজ করবেন, কিন্তু 7.5 বছরে কি আছে আমরা যখন দেই কতজন অনিয়মিত কর্মচারী আছে কোনো রিপ্লাই পাই না, আমরা প্রশ্ন শুদ্ধ ফেলে দেন, রিজেক্টেড। অ্যানাদার থিং এখানে আমি স্মরণ করাচ্ছি যে এখানে একটা স্কোপ আছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বলবো যে স্কোপটা কি, যদি কমিটেড এক্সপেন্ডিচার দেখান ষোড়শ অর্থ কমিশন আপনাকে দেবে, এটা অর্ডার এসছে আমার কাছে, একটা সার্কুলার আছে। আমি যেটা বলছি গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে এর সঙ্গে আমি আপনার গাতার্থে আমি বলছি এমপ্লয়িরা বর্তমানে দিয়ে মহার্ঘ ভাতা 22% তাদের পাওয়া না। এটা যদি এখন 8 পে কমিশন হবে, আমি প্রশ্ন দিয়েছিলাম আপনি ক্যান্সেল করেছেন, এখন যদিও স্পিকার নেই বলেছে স্পিকার ক্যান্সেল, আপনারা আছেন যা ইচ্ছা করবেন আপনাদের হাতে, আমাদের যা মারলে মারবেন কাটলে কাটবেন আমি জানি না। তবে এখন কিন্তু স্যার মানবিক কারণে ইউ আর লয়ার লিগ্যাল রিজন, আইনগত এবং মানবিক কারণে যারা অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে আপনারা দয়া করে রেগুলার করুন। আর সাথে এখানে আনফর্চুনেটলি আপনারা যেটা করেছেন, দি গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেমস অফ 10,000 10,323 আপনারা বলেছেন গ্রামে গঞ্জে, জনগণ বিশ্বাস করেছে। এই সরকার আসার পেছনে 10,323-এরও অবদান আছে। অনিয়মিত কর্মচারীদের আপনারা বলেছেন রেগুলার করবেন, তাদের আছে। আমি পার্টি বুঝি না, এক্স ওয়াই, আপনারা এখানে আছেন, হু নোজ টুমরো ইউ উড বি হিয়ার, দি পিপল ফ্রম হিয়ার উইল গো দেয়ার, হতেও তো পারে কিছু আয়ারাম গয়ারাম এদিকে সেদিকে যাবে আমি জানি, কিন্তু সেটা না। আমার বক্তব্য হলো মাই হাম্বেল সাবমিশন বিফোর ইউর অনার, যে থ্রো ইউ আমি বলছি প্লিজ আমার ভাল লেগেছে, এটার মধ্যে কিন্তু অ্যামেন্ডমেন্ট কেউ আনেননি, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা মেনে নিয়েছেন প্রাইমে বেসি, প্লিজ সমর্থন করুন। আমি অর্থমন্ত্রীকে বলবো আপনি কমিটেড এক্সপেন্ডিচার দেখালে ষোড়শ অর্থ কমিশন থেকেও আপনি পাবেন, একটা প্রপোজাল করুন অনিয়মিত কর্মচারী ইনক্লুডিং আউটসোর্সিং এবং বিভিন্ন জায়গায় যারা আছে, এবং ইফ পসিবল ইনক্লুডিং 10,323 তাদের একটা ব্যবস্থা করুন। প্লিজ থিঙ্ক ফর দ্য পিপুল, প্লিজ থিঙ্ক ফর দ্য লাস্ট নট দ্য লিস্ট। একই কাজে আপনি লয়ার, সেম ওয়ার্ক, ডিফারেন্স পেমেন্ট হওয়া যায় না, নেচার এটা এগেনস্ট দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। মাই হাম্বেল সাবমিশন বিফোর ইউর অনার, বিফোর দ্য ট্রেজারি বেঞ্চ, তাদের রেগুলারাইজ করুন, ত্রিপুরার জনগণকে বাঁচান, কর্মচারীদের বাঁচান, তাদের পেটে লাথি দিয়ে রাজনীতি করা ঠিক হবে না। ধন্যবাদ। এবার মাননীয় মন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় সদস্য সুদীপ সরকার মহাশয় যে প্রাইভেট মেম্বার রেজার্ভেশন এনেছেন, বিষয়বস্তু এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। মাননীয় চেয়ারম্যান মহোদয়, ঠিক এই বিষয়ে গত বছর 1/3/2024 ইংরেজি সালে বাজেট সেশনও এই প্রস্তাব এসেছিল। সেখানে আমরা সমস্ত কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে বিশদ আলোচনা হয়েছিল এবং সেই সময় আমরা একটা বক্তব্য রেখেছিলাম। এখানে যারা বক্তব্য রেখেছেন বিরোধী দলের বেঞ্চ থেকে, এবং বিশেষ করে এলওপি সাহেব
বা ওনার টিমের যারা বলেছেন, গতবারও আমাকে পরিষ্কারভাবে বলতে হয়েছে যে প্রথমত বলতে হবে যে কোনো একটা বিষয়ে আলোচনা বা যে কোনো একটা দাবি এটা করা স্বাভাবিক হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের অর্থ দপ্তর প্রথমত যে নিয়ম বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া অর্থ দপ্তরের পক্ষে সম্ভব হয় না। এবং আমি যদি বলি যে আজকে বলছেন যে বহু অনিয়মিত কর্মচারী, তো অনিয়মিত কর্মচারী যদি বলতে হয় তা আমাকে স্পেসিফিক বলতে হবে যে আমরা ঠিক আছে 2018 মার্চে আমরা সরকারে আমরা বসেছি, এর আগে কতগুলো এর আগের সরকার লেফট ফ্রন্ট সরকারের সময় যে সমস্ত ওই সময় সে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে অনিয়মিত কর্মচারীদের এই বিষয়টি যদি পর্যালোচনা করে আমরা দেখেছি, বামপন্থী সরকার সর্বপ্রথম পলিসি অনুসারে ডিআরডব্লিউ ক্যাজুয়াল কন্টিনজেন্ট ওয়ার্কারদের একটা নিয়মিতকরণের সিদ্ধান্ত নেয়। এই পলিসি অনুসারে সারা ফুল টাইম বেসিসে নিযুক্তি পায় এবং 31/3/2005 পর্যন্ত যারা 17 বছর পূর্ণ করেছিল তাদের নিয়মিত করা হতো। এবং মেমোরান্ডাম 10/2 ফিনান্সিয়াল G 2005 তারিখ, যেখানে 4/3/2006 তা বিশদভাবে বলা হয়েছে। এরপর তৎকালীন সরকার একটি সিদ্ধান্ত নয় 31/3/2006 তারিখে যারা 15 বছর পূর্ণ করেছিল তাদেরকেও নিয়মিত করা হতো। মেমোরান্ডাম 10/2 ফিনান্সিয়াল G 2005 22/2007 বিশদভাবে বলা হয়েছে যে তৎকালীন সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মেমোরান্ডাম 10/2 ফিনান্সিয়াল G 2008 পার্ট 21/2009 মূলে বলা হয়েছিল যে সকল অনিয়মিত কর্মচারীরা 31/3/2003 পর্যন্ত চাকরিতে নিযুক্তি পেয়েছেন এবং যারা 10 বছর চাকরি করেছেন তাদেরকে নিয়মিত করা হবে। অতএব যারাই 31/3/2003 পর্যন্ত নিযুক্তি পেয়েছিল, 2013 সালের মধ্যে ওই সমস্ত অনিয়মিত কর্মচারীদের 10 বছর পূর্ণ হওয়ার কথা। তৎকালীন সরকার 2018 সালের অবশ্যই মার্চ মাসে ক্ষমতাসীন ছিল এবং সেই সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা ছিল। উক্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে 31/3/2003 তারিখের পর অর্থ দপ্তরের অনুমোদনহীন চাকুরিতে নিযুক্ত সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করা হবে। এবং এ প্রসঙ্গে বলতে উক্ত মেমো নম্বর 10/2 ফিনান্সিয়াল G 2008 পার্টে 21/1/2009 এটাও লেখা ছিল এরপর কোনো ধরনের অনিয়মিত কর্মচারী নিয়োগ হলে যে সকল আধিকারিক ওই সকল অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক মেমোরান্ডাম ওই সেম মেমোতে 31/2018 মূলে আমাদের সরকার যখন আমরা এখানে এই মেমো বাস্তবায়ন করলে তারা কিন্তু সব অনিয়মিত কর্মচারীদেরকে ছাঁটাই করতে হবে ওই মেমোরান্ডাম অনুযায়ী। কিন্তু আমরা সরকারে এসে অনিয়মিত কর্মচারীদের আমরা যাতে ছাঁটাই করতে না হয় তার জন্য ওই সকল মেমো খারিজ করেছি এবং উপরোক্ত সময়ে অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতাও আমরা বৃদ্ধি করেছি, যা ছিল তা অনেক বৃদ্ধি করেছি সমস্যা। তো এই বর্তমানে যারা এলপি সাহেব বা ওনাদের যারা সদস্যরা বলেছেন বা যেখানে সুদীপ সরকার এনেছেন
তো সৃষ্টিটা ওখান থেকে শুরু হয়েছে এবং তার পরবর্তী যেখানে ওদেরই সিদ্ধান্ত নেওয়া মোতাবেক চাকরি থেকে ছাঁটাই করতে হতো সেগুলো আমরা করিনি। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, যেখানে সুদীপবাবু নেই, ওই 31/7/2018-তে যখন আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়, তখন কিন্তু মাননীয় বিধায়ক সুদীপবাবু ওই সময় আমাদেরই এই সরকারের মন্ত্রীও ছিলেন। তো যাই হোক, উনি যে বক্তব্য রেখেছেন সেখানে আমার কাছে স্পষ্টতা নেই। ওনার বক্তব্যের মধ্যে এই ব্যাপারটা উনি এড়িয়ে গেলেন। উনি বলেছেন যে সেখানে এটা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়নি। বিগত বামফ্রন্ট সরকারের নেওয়া যে মেমো যেখানে ছিল জারি, সেইটা আমরা খারিজ করেছি, তাদেরকে আমাদেরকে বরখাস্ত না করতে হবে। তো এরপরে যখন এর আগেও যখন আমাদের আলোচনা ওঠে এখানে, এই সম্পর্কিত আলোচনার মধ্যে আমরা তখনই বলেছিলাম যে অ্যাকচুয়ালি অর্থ দপ্তর অনুমোদন সাপেক্ষে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়ে গেছে অনুমোদন সাপেক্ষে, সেই সমস্ত যাতে তাদের প্রপার রেকর্ড নিয়ে হয়, তার জন্য একটা বিশেষ পোর্টালের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করতে থাকবো। এবং সেটা আমরা অটোমেটিক একটা জায়গা পর্যন্ত সংগ্রহ আমরা করেছি। অর্থ দপ্তরের এই পোর্টালের মাধ্যমে আমাদের যে সমস্ত দপ্তরের মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারী যারা 10 বছর মোটামুটি উত্তীর্ণ হয়েছে বা যারা 5 বছর উত্তীর্ণ হয়েছে, এই সমস্ত কর্মচারীদের সংখ্যা আমরা অলরেডি একটা নিয়েছি, সেটা অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, একটু বলতে দেন? বলবো, অবশ্যই বলবো। যখন বলেছি, যখন করেছি, তখন তো বলতে হবে। তো এখানে যে রেজুলেশনটি আনা হয়েছিল, এটারও একটা ক্ল্যারিটির অভাব মনে করছি। এরকম যে অনিয়মিত কর্মচারী বলতে মানে বিধায়ক কোন ধরনের কর্মচারীর কথা বলতে চেয়েছেন, এখানে অনেকে বলেছেন, কর্মচারী বলতে ব্যাখ্যা দিয়েছেন এইখানে, যে অনিয়মিত কর্মচারী বলতে শুধুমাত্র ডিআরডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কারকে বোঝায় না। এখানে কর্মচারী বলতে পার্ট টাইম ওয়ার্কার্স, স্কিম ওয়ার্কার্স এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে নিযুক্ত প্রাপ্ত কর্মচারী ও বিভিন্ন চুক্তিবদ্ধ কর্মচারী যারা বিভিন্ন সেন্ট্রাল স্কিম, এক্সটার্নাল এইডেড প্রজেক্টে আছেন, তাছাড়াও ক্লিনিং স্টাফ, সুইমিং স্টাফ, সিকিউরিটি স্টাফ, এরাও এই ধরনের যারা বর্তমানে কাজীরা বলেছেন সবাই, এটা অবশ্যই তাদের মধ্যে পড়ে। এখন স্বাভাবিকভাবেই যে সমস্ত যে কর্মচারী অর্থ দপ্তরের যেটা বলেছেন, এখন গোপালবাবু যেটা বলেছেন, সেই সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে টোটাল সর্বনেই আমরা যেগুলো অর্থ দপ্তর অনুমোদন, যেগুলোকে আমরা অনুমোদন পেয়েছি বা দিয়েছি, ডিআরডব্লিউ অ্যাবাভ 10 ইয়ার্স, 10 বছর যাদের পূর্ণ হয়েছে, 849। ডিআরডব্লিউ যারা 5 ইয়ার্স অতিক্রম করে বিলো 10 ইয়ার্স আছে, সেই সংখ্যা 92। সিটিডব্লিউ অ্যাবাভ 10 ইয়ার্স 241 এবং বিলো 10 ইয়ার্স 5 ইয়ার্স অ্যাবাভ সেটা 145। ক্যাজুয়াল ওয়ার্কার অ্যাবাভ 10 ইয়ার্স 186 and below 10 years above 5 years 15. PTW above 10 years 83 and below 10 years 19. এই সংখ্যাটা যেটা 10 years above, এটা 1359 জন আমাদের এই পোর্টালের মাধ্যমে আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে। আর above 5 years এটা 281। দুটো সংখ্যা যোগ করলে 1640 জন আমাদের কাছে, এর মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে এই সংখ্যা এসে পৌঁছেছে। প্রশ্ন হচ্ছে যে আমরা যা রেগুলার চাকরি হয়েছে এবং এরপরও এবং অর্থ দপ্তরের পক্ষ থেকে আরও সময়ে সময়ে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যেখানে ভ্যাকেন্সি আছে, সে ভ্যাকেন্সি মোতাবেক যে সমস্ত আবেদন আছে সেগুলো অলরেডি অর্থ দপ্তর অনুমোদন আমরা দিয়ে দিচ্ছি। তার সংখ্যাও ইদানিং কম নয়। এখন তো এটা টোটাল সংখ্যা এই মুহূর্তে বলি না, তবে কোনো অবস্থাতেই সেখানে 10 to 12,000 আগে পরে সেটা সংখ্যা অলরেডি
পাস হয়েছে, এখন প্রসেসে চলছে। এরকম নয় যে আজকে চাকরি চিন্তা করলাম কালকে সকালবেলা চাকরি পেয়ে যাবে। এখনকার আমাদের সরকারের সেই ব্যবস্থা নেই। চাকরি ক্ষেত্রে ট্রান্সপারেন্সি আমাদের সরকারের প্রথম প্রধান লক্ষ্য, এবং সেগুলো প্রসেসের মাধ্যমে চাকরি হচ্ছে। সেখানে এরকম নয় ইচ্ছা করলাম কোথাও অফিসে বসে ওই সময় কাউকে চাকরি দেওয়া যাবে। সুতরাং তার জন্য কিছু সময় নিচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু কোথাও সরকারের কোনো রকম এখানে আপত্তির কোনো কারণ নেই যেখানে 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 ভ্যাকেন্সি তা করার জন্য। পরবর্তী সময় দেখুন, এখানে সময় সময় স্বাভাবিক কথা, কিছুটা সময় লাগছে এগুলো হতে। তো স্বাভাবিক কথা, কাজ সরকারের চলার জন্য আউটসোর্সিং বা বিভিন্ন স্কিমগুলো কীরকম সকলে আপনারা জানেন। সেটা কখনো বলবে যে কোনো স্কিম 2 বছরের জন্য, 2 বছর কাজ চলে গেলে স্কিম বন্ধ হয়ে যায়। তো এরকম প্রসেস ক্লিনিং স্টাফ বা এগুলো, তো এগুলোকে যদি এখন এরকম সংখ্যা আছে যেটা এলওপি সাহেব বলেছেন, সেটা আমাদের টোটাল সংখ্যাটা এই টোটাল এই ক্যাজুয়াল আউটসোর্সিং বা আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু ফাইন্যান্সের কাছে সবটা সংখ্যা থাকে না। ফাইন্যান্সের কাছে ওই সংখ্যাটাই থাকে যে সংখ্যাটা ফাইন্যান্স অনুমোদন করবে। তো তাতে আমাদের লেবার ডিপার্টমেন্টের কাছে, আমাদের শ্রম দপ্তরের কাছে এই সংখ্যাটা কিন্তু রেকর্ড থাকে, যেখানে যেভাবেই তারা যেইভাবেই যুক্ত হোক। তো সেই সংখ্যাটা বলে দিচ্ছি, বিভিন্ন একটা আইডিয়ার উপর না বলে প্রকৃত আমাদের কাছে এই মুহূর্তে সংখ্যা আছে, সেই সংখ্যা টোটাল সব রকম মিলিয়ে অর্থের অনুমোদনের মানে এটা সবটা নিয়ে সেখানে 36,307 টোটাল সবটা মিলিয়ে। এর মধ্যে সবচেয়ে বড় কথা, আমরা সরকার আসার পরে, আমাদের 2018 সরকার আসার পরে আমরা এখানে আমাদের সময়টা দিয়েছি, সেই সংখ্যাটা 16,497। মাইনাস যদি করি সেখানে টোটাল লেফট ফ্রন্টের সময় ছিল 18,373। হতে পারে কিছু ফ্র্যাকশন এদিক ওদিক হতে পারে, কিন্তু এই সংখ্যাটা তাদের সময়টা। তাহলে মাননীয় গোপাল রায় মহোদয়, আপনি একটু বলেছেন, সবটা বলেননি, যে আপনারা সব কাজ ভালো করেননি, কি কিছু করেছেন, কি ভালো করেছে আমি জানি না, কিন্তু আপনাকে আবার বলার জন্য এটা বলা হচ্ছে যে ওই সময় তাদের যে নির্ধারিত পলিসি বা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কারণে আজকে এ রাজ্যের 18,373 জন ওই সময়কার এই সমস্ত কর্মচারী নিয়ে তারা আটকে বসে আছে। তো আমাদের সরকার যেগুলো দিচ্ছে এখনো 10 বছর এখনো পূর্ণ হয়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা আবেদন রেখেছেন পলিসি, আমি ওটার বিপক্ষে বলছি না। যেমন আমরা আমাদের অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে যে 1,640টা আমরা রেখেছি, তার জন্য সরকারের প্রসেস চলছে, এবং আরো ভাবে পোর্টাল দিয়ে আমাদের টোটাল অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে আর কোথাও কোনো গ্যাপ আছে কিনা সেটাও সরকার খুঁজে দেবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে শুধুমাত্র আমাদের এটা বললে হবে না, যেহেতু সরকারি চাকুরি যেটা সমস্ত নিয়ম বহির্ভূত, আমরা একটি চাকরি নিতে পারবো না, কারণ আমাদের সরকারের প্রথম লক্ষ্য যে চাকরি দিয়ে গেল খুশি করে দিলাম রাজনীতির জন্য, আর সময় সময় চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে, 2 বছর 4 বছর 5 বছর 7 বছর চাকরি করে সরকারি চাকরি থেকে তারা বরখাস্ত হয়ে যাবে, এই সর্বনাশ করার জন্য আমাদের সরকার নয়। আমাদের সরকারে একটু সময় নিতে পারে। আমাদের সরকারের যা বাইরে বক্তা, তো আপনি তো আপনার কথা বলেননি, আপনি শুধু বলে গেছেন কেন করছি না কেন করছি না, কিন্তু আপনার সরকার কি করে গেছে একবারও বলেননি। কিন্তু এলওপি সাহেব, বক্তৃতা আপনিও করেছেন, আপনার নিজের দোষ দেখেন না। আরে আপনাদের সরকার, আপনাদের কেন, শুনুন আপনাদের, আমি আর একটু যাই, আর একটু যাচ্ছি আপনার কাছে, শুধু এখানে থেমে থাকেন না। চাকরি এরকম, আপনাদের কেরলে কি অবস্থা খবর রেখেছেন? একটু খবর আছে আপনার কাছে? আমাদের কাছে আছে। এই মুহূর্তে আপনাদের কাছে, আমাদের কাছে টেম্পোরারি এমপ্লয়িজের সংখ্যা আছে কত? 1,60,279 জন।
ঠিক আছে, এগুলো অনিয়মিত চলছে, অনিয়মিত চলছে। আমার দরকার নেই সেই দেশে কি করছে, সেই রাজ্যে কি করছে, আমাদের রাজ্যে কি করতে হবে সেটা নিয়ে আমরা আমাদের ভাবনা আমরা একটু শুধু বলছি, শুধু বলছেন যখন সবটা নিয়ে দোষ চাপাচ্ছেন, বলছেন, বলতে পারেন, সেটা আপনাদের রাইট আছে। কিন্তু কথা হচ্ছে সরকার পলিসি করা কি না করা সেটা সেরকম, কিন্তু কথা হচ্ছে যে আমরা যে সমস্ত বারবার বলছি, আগেও বলেছিলাম এর আগেও, যে অনিয়মিত যারা কর্মচারী, যারা অর্থোত্তরের প্রাপ্ত, সেগুলোর ব্যবস্থা সরকার অলরেডি নিয়েছেন। সংখ্যাটা পরিপাক হলে পরে সেটা আলোচনার মাধ্যমে আমরা সেটা করবো, এ পলিসি আমাদের কাছে রয়েছে। এখন বাকি যে সমস্ত যে যারা স্কিমে আছে 2 বছর, কেউ আছে এই ধরনের যারা নিচ্ছে, তো যারা এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা যেটা বলেছেন, দেখুন সেটা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে সেটা বলা সম্ভব নয়। তো আমি একথা বলবো যে এই যে প্রস্তাব এনেছে, এই প্রস্তাব যেটা রেজুলেশন এনেছেন, আমি এটাকে কখনোই সমর্থন করতে পারি না। সরকার আলোচনা করবে এবং এটাকে এই মুহূর্তে আমরা অবস্থা এটা খারিজ করব। সস্তা পলিটিক্স, সস্তা কোনটা সেম, সস্তা পলিটিক্স করুন। হ্যাঁ কোনটা কোনটা সেই 18,000 যে ফেলা গেছে, এটা কোনটা সেই 18,000 যে ফেলা গেছে সরকারের উপরে, এটা নি সেই কি বলে কি না। এখন আমি মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো, এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার কর্তৃক আনিত রেজলিউশনটি সভা কর্তৃক বাতিল বলে গণ্য হলো। এই সভা আগামী 23 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 তারিখ বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। নমস্কার সবাই।